ফেসবুক লাইভ যাচ্ছে? ওকে, পারফেক্ট। আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন তাদেরকে বলবো যে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। যারা এই মুহূর্তে লাইভ সেশনটি দেখতেছেন প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, আমাদের একটা গিভওয়ে আছে, আপনারা জানেন যে এটা আমরা ক্লাসের শেষে আলোচনা করব। ক্লাসের সময় নষ্ট হবে দেখে আলোচনা করি না। তো এটা আমি গিভের জন্য বলতেছি না, ওইটার জন্য এই লাইভ শেয়ারের ব্যাপারটা থাকবে। আমি জাস্ট বলতেছি আপনারা নলেজ শেয়ার করেন, নলেজ শেয়ার করেন। আমি যেহেতু নলেজ শেয়ার করতেছি, নলেজ এমন এক জিনিস যেটা আপনি যত শেয়ার করবেন তত ইনক্রিজ হবে। সো ওই 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 জায়গা থেকে বলতেছি যে আপনারা এটা শেয়ার করেন, স্প্রেড করেন, যাতে মানুষ বেনিফিটেড হতে পারে। দুনিয়াতে একমাত্র জিনিস দুনিয়াতে একমাত্র জিনিস যেটা আসলে মানে শেয়ার করলে বাড়ে, আর কোনো কিছুই বাড়ে না, সবই কমে। পৃথিবীর সব কিছু কমে, বাট এই একমাত্র জিনিস যেটা হচ্ছে আপনি যত দিবেন তত বাড়বে। সো আই হোপ আমি বুঝাইতে পারছি। সো আমরা জাস্ট এখনই শুরু করে দিব, বেশিক্ষণ সময় নিব না। আজকে এমনিতেও আমাদের অনেক 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 ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আমি জাস্ট একটু শেয়ার করে নিচ্ছি। যারা এই মুহূর্তে সেশনটা দেখতেছেন প্লিজ শেয়ার করে দিবেন যেন বাকিরা জয়েন করতে পারে। ওকে, আজকে আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে ডিসকাশন করব। আরেকটা বিষয় বলি, এখন এটা আমাদের 5 নাম্বার ক্লাস, রাইট? 5 নাম্বার ক্লাস। এখন পর্যন্ত যারা দেখতেছে আমি বিলিভ করি যে আপনারা সবাই খুবই সিরিয়াস, কারণ সবাই আসলে সেশন কন্টিনিউ করতে পারে না। আমি আমি কিছু জিনিস বলবো, ধরেন একটা মিনিট শেষ করে নিই। জাস্ট একটা মিনিট। আমি জাস্ট শেয়ার করে দিচ্ছি, আর আপনারা প্লিজ সেশনটা শেয়ার করেন। আমি কালকে বলছিলাম যে আপনাদেরকে আমাকে প্রশ্ন করার জন্য, যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারবেন। অবশ্যই সেটা করার জন্য আমাদের যে বিজনেস একাডেমির অ্যাপ আছে সেখানে আপনারা প্রশ্ন করলে আমরা এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইউর স্টোরি, ওকে। ঠিক জানি না স্টোরিতে কি দেখা যায় কিনা, বাট আই থিঙ্ক আমি শেয়ার করে দিছি। ওকে, ফাইন। ওকে, পারফেক্ট। শুরু করি ডিসকাশন আজকের ক্লাস এখান থেকে। 5 মিনিট হয়ে গেছে, আজকে এমনিতেই লেট হয়ে যাবে। সো প্রথমেই সালামু আলাইকুম। আমাদের ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স যে লাইভ বুট ক্যাম্প আছে এইটার আজকে আমাদের মানে 5ম ক্লাস যাবে। এখানে আমরা যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে আমরা একটা লাইভ বিজনেস বিল্ড করার জন্য যতগুলো নলেজ প্রয়োজন আছে একজন উদ্যোক্তার, সেগুলো আমরা এখানে শেয়ার করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা একটা মানে প্র্যাকটিক্যাল বিজনেস আমরা বিল্ড দেখাবো। এটা আমাদের স্টেপ বাই স্টেপ হবে। অলরেডি আমাদের এই সেশনের অর্ধেকে আমরা চলে আসছি।
10টা ক্লাস যদিও হবে এখানে, আমরা অনেক লম্বা সময় যাবত আলোচনা করার চেষ্টা করতেছি। মানে ব্যাপারটা হচ্ছে একটা ব্যবসা বানানো আসলে এত ইজি প্রসেস না, এটার মধ্যে অনেক জিনিস শেখার আছে। আমি যেটা করতেছি এটার সামারি করতেছি, যে একটা প্রপার রোডম্যাপ আমি আপনাদেরকে, যেহেতু টাইম কম, এটার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমি আপনাদের সামনে এই যে মেথডগুলো আমি দেখাবো, এগুলো প্র্যাকটিক্যাল করেও দেখাবো। তো এর ফলে যে জিনিসটা হবে, যেমন এর আগের ক্লাসে আমরা ফেসবুকে অ্যাড কীভাবে রান করতে হয় সেটা আমি দেখাইছি। দেখেন, এটার আরও অনেক ইনডেপথ জানার ব্যাপার আছে। আমরা মোস্ট প্রবাবলি 2টা ক্লাস রাখবো এটার উপর ডিটেলস, পরবর্তী ক্লাসগুলোতে হয়তো আপনারা পাবেন। আরেকটা জিনিস হচ্ছে ওয়েবসাইটের উপর আমাদের ক্লাস থাকবে, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো আমরা বেসিক ফান্ডামেন্টাল কমপ্লিট হয়েছে, এখন আমাদের জাস্ট ডিসকাশন করতে হবে হচ্ছে যে কীভাবে এগুলো করে। তো আজকের ক্লাসগুলোতে আমরা মোস্ট প্রবাবলি 3 থেকে 4টা টপিক সম্ভবত আলোচনা করার চেষ্টা করব। সো প্লিজ লাইভে থেকে ক্লাসটা কমপ্লিট করার চেষ্টা করবেন, যেহেতু আজকে ফ্রাইডে। সো ফ্রাইডেতে সবাই ফ্রি আছেন, কালকে অফিস বন্ধ। সো এই জন্য আমি একটু বেশি সময় নিব, তবে আমি এটা এনশিওর করতেছি যে আজকের ক্লাস থেকে আপনি অনেক ভ্যালুয়েবল কিছু ইনসাইট পাবেন, যেটা আপনার লাইফকে চেঞ্জ করবে। সেটা আপনি আজকে ব্যবসা করেন বা পরে করেন, আপনার দুইটার জন্য অনেক কাজে আসবে। সো নেক্সট ক্লাসে জয়েন করার প্রসেস সেম, কালকেই ক্লাস হবে। নেক্সট ক্লাস শনিবার রাত 9টায় হবে ক্লাস। সো আমার পেজে যদি চলে আসেন বা আমার ইউটিউব চ্যানেলে যদি চলে যান, তাহলে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন। সো আমার ধারণা এই প্রসেস আপনারা জানেন অলরেডি, কারণ আপনারা যারা অলরেডি আজকের ক্লাস লাইভ দেখতেছেন, তার মানে আপনারা কতটুকু আগায় আছেন অন্যদের থেকে, সেটা আপনি নিজেই আপনার নিজের প্রোগ্রেস থেকে বুঝতে পারবেন। দেখেন, একটা ক্লাসের সবাই ভালো করে না, কারণ হচ্ছে নতুন বই যখন আমরা পাই তখন আমরা সবাই দেখা যায় যে অনেক পড়াশোনা করি, আপনার দেখা গেছে যে অর্ধেক বই শেষ করে ফেলি প্রথম দিনে, বাট পরবর্তীতে আর কোনো খোঁজ থাকে না, যার ফলে আমরা ওই রেজাল্ট ভালো করতে পারি না। কিন্তু যে হচ্ছে টপার থাকে, সে অলওয়েজ দেখবেন যে প্রতিদিন সে নিয়ম অনুযায়ী সে এটা পড়ে এবং শেষ পর্যন্ত লেগে থাকে, ওরাই আসলে উইনার হয়। দেখেন, এখানে উইনার হওয়ার জন্য আর কোনো রেসিপি নাই। উইনার হওয়ার জন্য একমাত্র রেসিপি হচ্ছে আপনাকে প্রতিদিন ট্রাই করতে হবে, আপনাকে শেষ পর্যন্ত ট্রাই করতে হবে। মানে দেখেন, ব্যবসা করে যদি সবাই সফল হয়ে যায়, তাইলে কিন্তু আলটিমেটলি মানে সবাই ব্যবসা করে, এখানে কিন্তু তাহলে কনজিউমার থাকতেছে না। তো এখানে ব্যাপারটা এরকম যে মানুষ দুনিয়াটা এমনভাবে ডিজাইন হয়ে আছে যে মানুষ আসলে শেষ পর্যন্ত যাইতেই পারে না। ব্যবসা রকেট সায়েন্স না, এটা হচ্ছে প্রথম আপনাকে মানতে হবে। এটা খুবই খুবই সিম্পল বিষয়, এটা আপনার সামনে ওভার গ্লোরিফাই করে দেখানো হয়, এটা সবাই দেখায়, প্রত্যেকের সুবিধার্থে দেখায়। বাট আমার যে অবজারভেশন, এটা হচ্ছে বিজনেস এত কমপ্লেক্স না। আমি কোন জায়গা থেকে বলতেছি, আমি বাংলাদেশে বেশ অনেকগুলা ব্যবসা আমি নিজে রান করি, প্লাস অনেকের ব্যবসাকে আমি কনসালটেশন করি। সো ওই সুবাদে আমার এটা একদম মানে আমার কাছে মনে হয়েছে এটা জাস্ট ওভার কমপ্লিকেটেড করে দেখানো হয়। এটা খুবই ইজি জিনিস, বাট সমস্যা যেটা, মানুষ যে জায়গায় আটকে যায়, মানুষ ফেল করে কেন, এটা নিয়ে আমি প্রচুর স্টাডি করতেছি। মানে ফেল করার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে মানুষ শেষ পর্যন্ত চেষ্টা করে না, এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন। সো আপনি যদি জাস্ট এই জায়গা থেকে বের হন, জাস্ট 6টা মাস, অনলি 6টা মাস যদি নিজে জাস্ট একটু স্ট্রাগল করেন, একটু কষ্ট করেন, বিলিভ করেন, নেক্সট 60 বছর আপনি ভালো থাকবেন। জাস্ট 6টা মাস যদি আপনি আপনার নিজেকে সময় দিতে পারেন, 6টা মাস মানে জাস্ট পাগলের মতো পড়াশোনা করেন, মানে যত বেশি পসিবল হার্ডওয়ার্ক করেন। আরেকটা বিষয় বলি, ইনফরমেশন নেওয়া, জাস্ট এই যে আমি ক্লাস দিচ্ছি, এটা নেটফ্লিক্স স্টাইলে বা একটা সিরিজ স্টাইলে জাস্ট দেখে যাচ্ছেন, এই জিনিসটা হইতেছে আপনার স্টিল এটা এন্টারটেনমেন্ট। মানে আপনি অন্যান্য মুভি টুবি দেখা যেরকম, এটা ওই রকমই, তার থেকে ভালো আর কি, মন্দের ভালো। আপনি জাস্ট ইনফরমেশনগুলো মাথায় ঢুকতেছে, যতক্ষণ না পর্যন্ত এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবেন ততক্ষণ না পর্যন্ত অ্যাকচুয়াল শেখা হবে না। মাঠের বাইরে থেকে আপনি যখন কিছু দেখবেন, তখন আপনার মাঠের বাইরে থেকে আপনি খেলা বিভিন্নভাবে অবজারভেশন করতে পারবেন, কিন্তু ফিল্ডে নামলে সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। সো ফিল্ডে নাইমা যে শেখাটা হয়, এটা অ্যাকচুয়াল শেখা। সো আমার মতে যা শিখতেছেন শিখেন, বাট আমি জানি যে এখানে আমি আলোচনা করব অনেক লম্বা সময়। ধরেন অলরেডি প্রায় আমরা কত মিনিমাম ধরেন 8-10 ঘন্টা আলোচনা করছি, মিনিমাম 10 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। তো 10 ঘন্টার মধ্যে আপনার সব কথা মনে রাখতে পারবেন না, এটা আমি জানি, এটা রাখার দরকারও নেই। বাট এই 10টা ঘন্টার মধ্যে আপনি যদি 10 মিনিটের ইনফরমেশন মাথায় রাখতে পারেন, এটা আপনার লাইফ চেঞ্জ করবে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। তো চলেন আমরা সামনের দিকে যাই। যারা এখন পর্যন্ত আছেন, এই সংকল্পটা আজকে করেন যে নেক্সট যতগুলা ক্লাস হবে এগুলো সবগুলো আমি লাইভ করব। আরেকটা বিষয় আমি বলি, এই ভিডিও পরে পাওয়া যায়, পরে দেখে নিব, প্লিজ এটা শয়তানের নেক্সট শুরুতে ধোকা। এই জায়গাতে আপনি এই ফাঁদে আপনি পড়েন না। আপনি জাস্ট এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম যদি আপনি পাইতে চান, তাইলে আমার ক্লাস আমি বলতেছি না, যে কোথাও যে কোনো জায়গায় ক্লাস করেন, আপনাকে এটা মেকশিওর করতে হবে এটার জন্য ডিপ লার্নিং হয়। আর লাইভে যে পরিমাণ রিসার্চে দেখা গেছে, লাইভে আপনি যে পরিমাণ তথ্য গ্রহণ করতে পারেন, আপনার ব্রেন যতটা বেশি অ্যাক্টিভ থাকে, আপনি রেকর্ড সেশনে জীবন এটা থাকবে না, আপনার অনেক ধরনের ডিস্ট্রাকশন আসবে, আপনি পারবেন না। সো লাইভে থেকে ক্লাসগুলো কন্টিনিউ করেন, আমার ধারণা আপনি এখান থেকে সর্বোচ্চ বেনিফিটেড হইতে পারবেন। তো চলুন আমরা সামনের দিকে যাই। আর আমি কতটুকু ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করি তা আমার এখন আর বলা দরকার নাই, আমার ধারণা আপনি পাস্ট ক্লাসগুলোতে অলরেডি বুঝে গেছেন।
সো প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ফার্স্ট পার্টে আমরা করবো যেটা ফেসবুকের অ্যাড রেজাল্ট মানে অ্যাড রেজাল্ট অ্যানালাইসিস করবো, যেগুলো আমরা অনেকগুলো অ্যাড রান করছি। এখন অ্যাড রেজাল্ট যে অ্যানালাইসিস করবো, আহ, আপনারা তো অনেকেই দেখেন যে দেখা যায় যে আমরা যখন এই সেশনটা করি তখন এটার ফলে অনেক মানুষ আছে যারা আমাদের এইটা সহ্য করতে পারে না, পছন্দ করতে পারে না। এটা আপনি বোঝার কথা, কারণ এত ভ্যালুয়েবল ইনফরমেশন, এত ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার এগুলো আমরা ফ্রি দিয়ে দিচ্ছি। আজকে যে ক্লাসটা করাবো এই ক্লাসের পরে আমার এগেন আরও কিছু নতুন এনিমি তৈরি হবে। প্রতিনিয়ত আমি যখন ক্লাস করাই তখন এক একটা ক্লাসের জন্য এক একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি আসলে আমার এগেনস্টে যায়, কারণ আমার যে কথাটা উদ্যোক্তাদের পক্ষে যায় বাট এটা কোনো ব্যবসায়ীর বিপক্ষে যায়, তখনই মানুষ আমার এগেনস্টে চলে যায়। কারণ মানুষের স্বার্থে আঘাত লাগলে মানুষ এটা মানে ধরবে, এটা স্বাভাবিক বিষয়। আপনি যদি সাপের পায়ে যে পাড়া দিয়ে দেন তাহলে সাপ আপনাকে কামড় দিবে, এটা স্বাভাবিক। সো আমার ব্যাপারটা এরকম হয়, আমি আপনাদেরকে সেভ করার জন্য, আপনাদেরকে বাঁচানোর জন্য আমি যখন কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরি তখন এটার জন্য অনেক সিন্ডিকেট থাকে বা অনেক কমিউনিটি থাকে, তারা আমার পিছনে লাগে। তো তারই একটা এক্সাম্পল, জাস্ট হাহা রিয়েক্ট বা এগুলোর মধ্যে শেষ না, তারই একটা এক্সাম্পল হচ্ছে কালকে যখন আমি অ্যাড রান করছি। ফার্স্ট অফ অল শুরুটা হয়েছিল কোথায়? শুরুটা হয়েছিল যখন আমি এটা ক্যাম্পেইন স্টার্ট করছি। তারপরে দেখবেন আমাকে নিয়ে এমনিতে কোনো কথা হয় না, খেয়াল করেন। আমি কিন্তু অনেকদিন যাবত ব্যবসা করতেছি, আমাকে নিয়ে কোনো কথা নাই, কোনো কিছু নাই। আমি তো ঠিকই অপারেশন চালাইতেছি, সব ঠিকঠাকভাবে যাচ্ছে। আমার রেগুলার ইভেন আমার এজেন্সির অ্যাড প্রতিনিয়ত, আমার এমন না যে আমি জাস্ট বসেছিলাম, আমার এজেন্সির অ্যাডে প্রায় কত 3-4 মিলিয়ন ভিউ হয়ে গেছে। এটা ডেইলি অ্যাড যাচ্ছে, প্রতিদিন অ্যাড যাচ্ছে, কোনো কেউ কথা বলে না। বাট যখনই আমি এই ফ্রি লার্নিংয়ের জন্য শুরু করলাম, এই শুরু হয়ে গেল আমার জন্য পাগলামি, যে এই কেন এই শুরু করছে, এই নতুন আবার আসছে স্ক্যামিং করার জন্য, এই চাবি চাবি। তো এটা তো আমি নতুন করতেছি না, এটা আমি এর আগেও করছি, সবাই জানে উদ্দেশ্য, তারপরও আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এটা করে। সো এখানে আমি এটা নিয়ে বোধার থাকি না, এটা নিয়ে কথাও বলি না। সো আমি এগুলোর এখানে রিপ্লাইও করি না, যখন আইসে মানে কমেন্ট করে কমেন্টে আমি রিপ্লাই করি না, কারণ আমি অলরেডি জাজ করে দেখছি যারা কমেন্ট করে 95% পিপলই হচ্ছে ফেক। এরা আসলে আমার স্টুডেন্টই না বা এরা আমার আসলে কোনো ক্লায়েন্টই না। সো ওরা জাস্ট বলে আপনাদেরকে কনফিউজ করতে চায়। তো এই জন্য আমি এদের আসলে অ্যান্সার দিই না। কারণ এখন তো যারা অ্যাটলিস্ট আমাদের পিছনে লাগে, যেহেতু সেম ইন্ডাস্ট্রির, তার মানে তারা হচ্ছে একটু স্মার্টলি করে এটা, যাতে আপনাদেরকে ইজিলি আপনাদের চোখ ঘোরায় ফেলা যায়। সো এগুলো নিয়ে আমি কথা বলি না, ওরা ওদের মতো করে করুক। আর আমার ক্লায়েন্ট আমি এনাফ স্মার্ট মনে করি, তারা এগুলা নিজের মতো করে বুঝে। কিন্তু সমস্যাটা হইতেছে এরা এত বাজেভাবে অ্যাটাক করে যেটা আসলে বলার মতো না। যেমন আমি যদি কালকের একটা এক্সপিরিয়েন্স আমি একটু দেখাই, না দেখাইলে এটা হবে না। তো এই যে আমি ওপেন করে রাখছি, দেখেন এটা হচ্ছে, এই যে খেয়াল করেন, আমি একটু রিফ্রেশ দিয়ে দেখাবো। কারণ হচ্ছে, দাঁড়ান আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে আই থিঙ্ক আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই দেখেন। সো বেসিক্যালি কালকে আমরা যে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করছিলাম, এটা হচ্ছে এটা স্টেপ আপ অ্যাড 03, এটা থেকে আমি মূলত অ্যাড রান করছিলাম। তো ওইটা সহ আমার আরও 4টা অ্যাড অ্যাকাউন্ট কালকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো এটা কেন সাসপেন্ড হয়েছে? আমি রাতে কালকে অসুস্থ ছিলাম, বলছিলাম যে আমি খুব সিক ছিলাম, আমি এখনও সিক। বাট তারপরেও আমি ক্লাসগুলো নিতেছি, যেহেতু প্রমিস করা আছে আমি ক্লাসগুলো নিতেছি, কারণ আপনার এত মানুষকে ওয়েট করানোর কোনো মানেই হয় না। তো আমি কালকে রাত 12টার দিকে অ্যাড রান করে আমি ঘুমায় গেছি, ওই ক্লাসের পরে বাসায় গেছি, বাসায় যে আমি ঘুমায় গেছি। তো ঘুমায় যাওয়ার পরে আমি যখন উঠছি, উঠার পরে সকালবেলা উঠেই দেখি যে আপনার আমার অ্যাড অ্যাকাউন্ট, আমি দেখতে চাইছিলাম যে রেজাল্ট কেমন আসছে। তো যখন ল্যাপটপ ওপেন করছি দেখি এই অবস্থা, মেইল আসছে। মেইলে গিয়ে দেখি যে রাত 1টার সময় আমাকে মেইল করছে, মেইল করে আমাকে 1টার দিকেই আমাকে মেইল করছে, মেইল করে আমাকে বলতেছে যে তোমার অ্যাকাউন্টে, মানে মেটা থেকে মেইল আসছে যে তোমার অ্যাকাউন্টে কেউ অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে, যার কারণে আমরা তোমার সকল অ্যাসেট ফ্রিজ করে দিছি। তো বেসিক্যালি আমার অ্যাকাউন্টে যেহেতু কয়েক লাখ ডলারের বিজ্ঞাপন আমরা অলরেডি করছি, আমার এর জন্য করতে হয়। সো আমার অ্যাকাউন্টের ফেসবুকের কাছে একটা ভ্যালু আছে। তো এটা সবার ক্ষেত্রে হয়, আমি তো বলছিলাম যে বেশি অ্যাডভার্টাইজিং করে তাকে ফেসবুক ভ্যালু দেয়। তো ওই জায়গা থেকে ফেসবুক কী করছে, যখনই দেখছে, কারণ আমার কার্ডটা অ্যাড করা থাকে, এখানে অনেক ঝামেলা হতে পারে, অনেক ফাইন্যান্সিয়াল ড্যামেজ হতে পারে। সো এই জন্য সে করছে ইনস্ট্যান্ট সব জায়গা থেকে আমার অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দিচ্ছে, যতগুলো অ্যাসেট আছে আমার বিজনেস ম্যানেজার থেকে শুরু করে সব ডিসেবল করে দিছে। তো আমি সকাল সকাল উঠেই আমি ফেসবুকের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে কথা বলতেছি, আমার এনআইডি মানে আমার যে ডকুমেন্ট আছে এগুলো সাবমিট করলাম। সাবমিট করার পরে সব কিছু কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে তাদের থেকে একজন কথা বলছে, আমি প্রায় 2 ঘন্টার মতো ওদের সাথে কানেক্টেড ছিলাম, কথা বললাম, কথা বলে সব কিছু মানে ফোনে প্রায় সেভারাল টাইম আমাকে ফোন দিছে ফেসবুক থেকে। তো তাদের সাথে আমার অনেকবার কথা হয়েছে। কথা হওয়ার পরে আমি জাস্ট একটা মিনিট, একটা জিনিস একটু এনশিওর করি আপনাকে, সেটা হচ্ছে, আমি জানি না এটা দেখা যাচ্ছে কিনা, আমি জানি না দেখা যাচ্ছে না, ওই যে দেখতে পাচ্ছেন হয়তো ইউনাইটেড স্টেট, এটা হচ্ছে ম্যাটার মানে কি বলে ফোন নাম্বার, এর থেকে আমাকে সেভারাল টাইম নক দিছে। নক দিয়ে বেসিক্যালি আমার সাথে কথা হয়েছে, এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি জানি না কত দেখা যাচ্ছে। সো নিচে তো অনেকবার কথা হলো, কথা হওয়ার পরে তারা বলছে যে এটা সব চেক করতেছে, তাদের ইন্টারনাল টিম চেক করে এটা সলভ করবে। এখনও সলভ হয় নাই। তারা আমাকে মেইল করছে, লাস্ট যে মেইল করছে সেই মেইলটা, জাস্ট একটা মিনিট, আমাকে লাস্ট কিছুক্ষণ আগেও মেইল করছে, ওরা হচ্ছে ইন্টারনালি এগুলো সব চেক করতেছে। একটা মিনিট,
আই হোপ দেখা যাচ্ছে। এই যে আমাকে মেটা থেকে মেইল দিছে, এটা হচ্ছে আপনার দুপুর 3:43-এর দিকে মেইল দিছে। মেইলে বলতেছে যে তারা এখানে মানে সব কিছু চেক করছে প্রপারলি, চেক করে আমাকে আমি তাদেরকে কনফার্ম করছি যে আমাদের এখানে সব ঠিকঠাক আছে, তো আপনি এখন চাইলে এটা মানে ফিক্স আউট করতে পারেন। ও মানে এর জন্য ফিক্স আউট করে দেয়। সো এটা যখন বলছি তখন ওরা এখনও কাজ করতেছে, এখনও স্টিল এটা কমপ্লিট হয় নাই। আমার ধারণা এটা যখন কমপ্লিট হবে তখন দেখানো যাবে। তো বেসিক্যালি মানে মানুষ আসলে এত বিশ্রীভাবে পিছনে লাগে যা বলার মতো না। তো এটা কিছু করার নাই। আমি আমি আমার জায়গা মতো, ভাই প্লিজ দেখেন, আমি আমার জায়গা মতো আমি আমার মতো করে কাজ করে যাব। আমি যতটুকু করা যায় আমি করব। আমি এটা জানি যে অ্যাটলিস্ট আপনি যদি ইম্প্যাক্টফুল কিছু করেন সমাজের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার পেছনের মানুষ লাগবে। এটা আজকের দিন থেকে না, এটা বহু আগে থেকেই। আমি তো বলছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করতো? উনি জাস্ট ইসলামের দাওয়াতটা দিত। এই কারণে ওনার পিছনে পুরা মক্কার মনে করেন যে যত মানে কি বলে কাফেররা ছিল সবাই লেগে গেছে। তো প্রত্যেকেই লেগে গেছে জাস্ট একটা বিষয়ের কারণে, যে আপনি কি করতেছেন। তো মানে ভালো কাজ করতেছে এর জন্য, কারণ সত্যের পথ দেখাইতেছে। সো আমার ক্ষেত্রে আমারটা তো ডিফারেন্ট ইস্যু ডেফিনেটলি। মানে আমি বলতেছি যে পৃথিবীর মহামানবের পিছনে যদি মানুষ লাগতে পারে, তাহলে আমি কে? আমি তো একজন সাধারণ মানুষ, আমি একজন পাপী মানুষ, আমি একজন খুব সিম্পল একজন মানুষ। তো আমার পিছনে মানুষ লাগবে না, তো এটা আমি কিভাবে চিন্তা করি? সো লাগতেই পারে, ওটা লাগুক, ওটা কোনো সে না। বাট আপনাদেরকে জাস্ট এটা বলি যে মানে এত নোংরাভাবে লাগাটা আসলে উচিত না, মানে কারো এইভাবে ড্যামেজ করা উচিত না। সো যাই হোক, হোয়াট এভার। সো এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কথা বলতেছি এটা ঠিক হয়ে যাবে। ঠিক হইলে পরে আমি এটা করে দেখাবো। তবে আমি আপনাদেরকে এখন যে জিনিসটা করব সেটা হইতেছে, আমি হচ্ছে আমার পাস্ট যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি অ্যাড রান করছিলাম সেটা আমি একটু আপনাদেরকে একটু দেখাইতে চাই। আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমি হচ্ছে এটা আগস্টের, যেখানে দেখতে পাচ্ছেন যে আগস্টের 4 তারিখ থেকে 5 তারিখ এই 2 দিনে আমরা মূলত ক্যাম্পেইন চালাইছিলাম। তো ওই ক্যাম্পেইনের একটু রেজাল্ট আমি দেখাবো। এখানেও সেম অবজেক্টিভ টেস্ট দেখাইছিলাম। এটা আমার পেইড মানে যে কোর্স আছে সেখানে আমি দেখাইছি। তো ওই কোর্সের মধ্যে যে জিনিসটা আমি একটা প্রোডাক্ট দিয়ে দেখাইছিলাম, ওইটাই আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই। আমি বলছিলাম এটা দেখাবো, প্লাস কালকে যেটা রান করছিলাম ওইটাও দেখাইতাম, বাট ওইটা তো হইতে দিল না। আমার অ্যাড অ্যাকাউন্টগুলো ঠিক হইলে আশা করি যে ওইটাও আমি দেখাইতে পারবো। তো ফার্স্ট অফ অল যদি আমরা রেজাল্ট অ্যানালাইসিস করি, তাহলে আমরা যে জিনিসটা দেখবো, আমরা এখানে $81 অ্যাড রান করছিলাম। রান করার পরে রেজাল্টটা কী আসছে? তো বেসিক্যালি আমি প্রথমে বলি যে এখানে যে কয়টা ছিল সব কয়টা টার্গেটিং সেম ছিল। 9টা অ্যাড রান করছিলাম, এখানে সবগুলার টার্গেটিং ছিল সেম, ওপেন টার্গেটিং, আমি কোনো টার্গেটিং করি নাই। এখানে বাজেট ছিল সব কটার হচ্ছে $10 করে, প্রতিটাতে আমি $10 করে বাজেট দিয়েছিলাম। কিছু কিছু $10 স্পেন্ড করতে পারছে আর কিছু পারে নাই, যেমন যেগুলো $10 বেশি স্পেন্ড করছে বাকিগুলো স্পেন্ড কমপ্লিট করতে পারে নাই ওই নির্দিষ্ট টাইমের মধ্যে। তারপরে এখানে ইমপ্রেশন হাবিজাবি সব আছে। তো আমি যে জিনিসটা এখন দেখাবো আপনাদেরকে, আমরা যখন এঙ্গেজমেন্টের অ্যাড রান করছিলাম, আচ্ছা অ্যাওয়ারনেসটা প্রথমে দেখে, আমরা যখন অ্যাওয়ারনেসের অ্যাড রান করছিলাম, অ্যাওয়ারনেসে 3টা অ্যাড রান করছিলাম। একটা কি রান করছিলাম? ম্যাক্স অ্যাড রিকল লিফট, এটা হচ্ছে ম্যাক্স ইমপ্রেশন, আর এটা হচ্ছে ম্যাক্স রিচ। এই 3টার উপর আমরা অ্যাড রান করছিলাম। তো 3টার রেজাল্টটা যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল বাজেট সেম, $10 করে ছিল। স্পেন্ড হয়েছে কত? একটাতে প্রায় $8, একটাতে 8.23, একটা 8.50। আচ্ছা আমি একটা কাজ করি, আমি জাস্ট এখানে স্ক্রিনটাকে হাইলাইট করে দিই পুরোটা, আমার ফেস দেখানো দরকার নেই এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে $24.71 টোটাল স্পেন্ড হয়েছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা রিচটা একটু দেখি। রিচ মানে হচ্ছে ইউনিক পিপল। আমরা দেখতেছি 2,08,000, যেটা ম্যাক্স রিচ। এখানে খেয়াল করেন, যেটা ম্যাক্স রিচ ছিল এটা হচ্ছে 2,08,000, যেটা ম্যাক্স ইমপ্রেশন এটা হচ্ছে 1,46,000, আর যেটা হচ্ছে অ্যাড রিকল লিফট এটা হচ্ছে 1,35,000। এতজন মানুষের সামনে অ্যাড প্লেস হয়েছে। তার মানে $8 বা $10 মানে $7-8 এত মানুষের কাছে অ্যাড প্লেস করছে, এটা ডেফিনেটলি অনেক ভালো রেজাল্ট, অনেক ইনসেন লেভেলের রেজাল্ট। কিন্তু এখানে ইমপ্রেশনটা খেয়াল করবেন, যখন আমরা অ্যাড রিকল লিফট দিচ্ছি এখানে কিন্তু মাল্টিপল পার্সনকে দেখাইছে। লাইক হচ্ছে 1,35,000 মানুষের কাছে 1,75,000 বার প্লেস হচ্ছে, মানে ফ্রিকোয়েন্সি 1.3, মানে একজন মানুষ অ্যাভারেজে 1.3 করে 3 বার করে অ্যাড দেখছে। যেটা আপনি দেখতেছেন এখানে, যেটা হচ্ছে ম্যাক্স ইমপ্রেশন, এখানে 1,46,000 মানুষের সামনে 2,13,000 বার অ্যাড প্লেস হয়েছে। তার মানে অলমোস্ট 5, মানে 1.5 বার করে একজন অ্যাভারেজ অ্যাড দেখছে। কিন্তু যেটা আমি রান করছি হচ্ছে ম্যাক্স রিচ, এইখানে দেখেন কি হয়েছে, এখানে 2,08,000 মানুষের কাছে 2,11,000 বার প্লেস হয়েছে। এখন এইটা 2 দিনে রান করছি দেখে পরের বারে প্লেস হয়েছে। আমি এখানে মানে সেট আপে দিয়ে রাখছিলাম, মানে ফ্রিকোয়েন্সি কন্ট্রোলে দিয়ে রাখছিলাম, যে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি কন্ট্রোলে দিয়ে রাখছিলাম। এখানে ফ্রিকোয়েন্সি কন্ট্রোলে আপনার একদিনে একবার দেখতে পারবে, এটা দিয়ে রাখছিলাম। এই কারণে পরের দিনও কিছুটা হয়েছে, এই জন্য একটু ওভারল্যাপ হয়েছে, বাট অন এন এভারেজ একবার করেই দেখছে, এখানে দেখতে পাচ্ছেন। সো এইটা আমার ধারণা বুঝাতে পারছি। তারপর আমরা যদি যাই, সিপিএম কস্ট খুবই কম। দেখতেছেন যে 1,000 মানুষকে অ্যাড দেখাইতে 0.6 সেন্ট, এখানে অলমোস্ট 6 সেন্ট খরচ হচ্ছে, এখানেও 6 সেন্ট, এটা 4 সেন্ট। যেটা ম্যাক্স সিরিজ এটা সবচেয়ে কম 4 সেন্ট, আর ম্যাক্স ইমপ্রেশন 6 সেন্ট। অ্যাকচুয়ালি 6 সেন্ট না, আমরা তো ওই যে সিপিএমটা দেখবো, এখানে এটা দেখে লাভ নেই, আমরা সিপিএমটা দেখি। এটা হচ্ছে 4 সেন্ট, ম্যাক্স ইমপ্রেশনও
4 সেন্ট এবং এটা হচ্ছে 5 সেন্ট। মানে আপনি অলমোস্ট 6 থেকে 7 টাকা দিয়ে 1000 মানুষকে অ্যাড দেখাতে পারতেছেন। তার মানে এটা কিন্তু হিউজ ভালো রেজাল্ট, তাই না? ওই অনুযায়ী তো এখানে যাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে পোস্ট রিয়াকশন ভালোই আসছে। আমরা সবগুলোতে 169, 111, 149, সমস্যা নেই। কমেন্টও আসছে 7টা আসছে, 2টা 3টা কমেন্ট আসছে। শেয়ারও দেখতে পাচ্ছি 13টা এবং এগুলোতে অলমোস্ট সেম টাইপেরই শেয়ার। এখানে এসে যদি আমরা ভিডিও ভিউটা দেখি, মানে আমরা যে প্রোডাক্টের একটা রান করছিলাম, এটা একটা প্রোডাক্ট ছিল যে এখানে আমি কেমনে দেখাই, এটা জাস্ট ওই সময় একটা র্যান্ডম প্রোডাক্ট দিয়ে আমি অ্যাড রান করছিলাম। এখানে একটা প্রোডাক্ট ছিল, তিনটাই দেখেন সেম প্রোডাক্ট। সো আশা করি বুঝতে পারছি। এখানে জাস্ট একটা টেস্ট প্রোজেক্ট ছিল, টেস্ট একটা আমি র্যান্ডম রান করে দেখাইছিলাম আর কি। কারণ হচ্ছে আমি যে প্রোডাক্ট দেখাচ্ছি ওটা দিয়ে অনেকে অ্যাড রান করা শুরু করে, তো তখন দেখা যায় ওটা ঝামেলা হয়। এই জন্য আমি জাস্ট একটা স্যাম্পল, জাস্ট একটা প্রোডাক্ট দেখাইছিলাম। তো এখানে যে জিনিসটা দেখাইতেছি সেটা হচ্ছে আপনার এখানে 30,000 ছিল, এখানে আপনার কত 30,000 ভিউ ছিল 3 সেকেন্ড। এটা হচ্ছে আপনার 29,000, এটা 40,000। এখানে ওদের ব্যাপার দেখেন, দেখলো কত হাজার, মানে প্রায় 6 লাখ মানুষ দেখলো। 6 লাখ মানুষের মধ্যে মাত্র 1 লাখ মানুষ 3 সেকেন্ড ভিডিও প্লে করছে। তারপরে থ্রু প্লে মানে 15 সেকেন্ড দেখছে কত, মাত্র 21,000 মানুষ। তারপরে আপনার যেহেতু ভিডিওটা কম ছোট ছিল ওই জন্য 29,000 মানুষ হচ্ছে 25%। তারপর আমরা যদি ফুল ভিডিওটার লেন্থ দেখি, ফুল ভিডিওটা দেখছে মাত্র 1800 বা 1900, আমরা বলতে পারি 1900-র মতো। এখন একটু যদি আমরা এদিকে যাই, লিঙ্ক ক্লিক মানে এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেছে কয়জন, আমরা দেখতে পাচ্ছি 400 জন, তাই না? 400 জন মানুষ আমার ওয়েবসাইটে গেছে, ফাইন, গেল, কোনো সমস্যা নাই। কন্টেন্ট ভিউ কোনটা? কন্টেন্ট ভিউ হইতেছে আপনার কন্টেন্ট ভিউ হইতেছে আপনার ওই যে মানে আমার সাকসেসফুলি আমার প্রোডাক্ট মানে আমার যে প্রোডাক্টের পেজ এটা থেকে কে গেছে, এটা হচ্ছে কন্টেন্ট ভিউ। তারপর আমরা যদি একটু যাই এখানে ইনিশিয়েট চেকআউট আর অ্যাড টু কার্ট একটা ঝামেলা ছিল, কারণ হচ্ছে আমাদের এখানে মানে ট্র্যাকিং মানে এটা হচ্ছে টেস্ট প্রজেক্ট যেহেতু আমি করে দেখাইছিলাম, এই জন্য এখানে ইনিশিয়েট চেকআউটে আমরা হচ্ছে অ্যাড টু কার্টটা আমরা ট্রিগার করাই নাই। আর ইনিশিয়েট চেকআউটটা যেটা করছিলাম, মানে ইনিশিয়েট চেকআউটে ক্লিক করলে আপনার কি বলে আমরা মানে ট্র্যাকিং করাচ্ছিলাম, এই জন্য একটু কনফ্লিক্ট আছে। এটা ইগনোর করি আমরা, জাস্ট আমরা পারচেসটা দেখি। এখানে আমরা একটা কাজ করি, এটা যাতে আপনি কনফিউজ না হন, আমি বরঞ্চ এখান থেকে গিয়ে এটা সরাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা মিনিট, ইনিশিয়েট চেকআউট, আমি জাস্ট এখান থেকে কন্টেন্ট ভিউটা থাকুক, অ্যাড টু কার্টটা আমি সরাই দিচ্ছি। অ্যাড টু কার্ট ছিল না ওই সময়, সো অ্যাড টু কার্টটা আমি সরাই দিচ্ছি, তাহলেই হবে। ওকে, সো আমার ধারণা আমি বুঝতে পারছি। এখানে আমরা কই ছিলাম? ইয়েস, এখানে ছিলাম যে আমাদের এখানে অ্যাড টু কার্ট হয়েছে কয়টা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, অ্যাড টু কার্টের কস্টিংটা চলে আসছে এখনও না। ওকে, জাস্ট একটা মিনিট, আমি জাস্ট এখান থেকে এটা সলভ করে নিই, বুঝতে সুবিধা হবে আপনাদের তাহলে। এখানে হচ্ছে আপনার কস্ট পার অ্যাড টু কার্টটা বাদ দিতে হবে। ওকে, সো আই থিঙ্ক দেখা যাচ্ছে এখন। ওকে, সো যে জিনিসটা বলতেছিলাম, যেখানে 200 আপনার কত 223 জন আমার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা দেখছে। এখন স্ট্যান্ডার্ড ই কমার্সের ইভেন্ট অনুযায়ী কী হয় আপনার, মানে 100 জন যদি ওয়েবসাইটে যে খুব ভালো রেজাল্ট আসলে 5টা সেল হয়, যদি মোটামুটি রেজাল্ট হয় তাহলে 3টা সেল হয়, একটার নিচে সেল হয় না। বেসিক্যালি প্রতি 100 জনে মিনিমাম একটা সেল হয়, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সেলও হয় না। এখানে পারচেস কি দেখতেছি আমরা, 0, কোনো পারচেস হয় না। তো দেখেন আমরা কিন্তু সেম প্রোডাক্ট, সেম টার্গেটিং, সেম জিনিস আমরা দেখাইলাম, যে সেটা অ্যাওয়ারনেসে ছিল, ফেসবুক আমাকে অ্যাওয়ারনেসই করাই দেখাইছে, আমার ভিডিও মানুষ দেখছে স্টিল, বাট আমার ওয়েবসাইটেও গেছে, বাট আলটিমেটলি কিনে নাই। দেখেন $25 মতো অলরেডি স্পেন্ড করছি, প্রায় আমরা 6 লাখ বার অ্যাড প্লেস হয়েছে, 4,16,000 বার মানুষের সামনে। সো যেহেতু ফেসবুকে বলছি ইমপ্রেশন মানে আমাকে তুমি রিচ দাও, সে আমাকে রিচই দিচ্ছে আলটিমেটলি, তো এই জন্য আমরা আলটিমেটলি এখানে সেল পাই নাই। তারপর আমরা যদি একটু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাতে যাই, এটা একটু দেখি। এঙ্গেজমেন্ট আমরা 2টা অ্যাড রান করছিলাম, একটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট আর এটা হচ্ছে আপনার ম্যাক্স থ্রু প্লে। এই 2টা অ্যাড আমরা এখানে রান করছিলাম, তো এই 2টার ক্ষেত্রে আমরা রেজাল্ট একটু দেখতে চাই। এখানেও সেম, আমরা দেখতে পাচ্ছি $10 করে বাজেট ছিল, বাট এখানে একটা স্পেন্ড করছে হচ্ছে $9.5, একটা স্পেন্ড করছে $60। তো সমস্যা নাই, আমরা এখানে একটু চলে আসি। রিচ দেখতেছি এখানে দেখেন 95, হ্যাঁ এখানে 95,000 রিচ উপরেরটা, আর এটা হচ্ছে 95,000 ইমপ্রেশন, সেম এক্স্যাক্টলি সেম, একবার করেই প্লেস হয়েছে। আর যেটা ছিল থ্রু প্লে, এটা হচ্ছে 1,09,000 আর হচ্ছে 1,14,000, অল্প কিছু মানুষ বেশি দেখছে। তো এখানে আমরা যদি যে জিনিসটা দেখতে চাচ্ছি যে সিপিএম কস্ট কিন্তু তুলনামূলক অ্যাওয়ারনেস থেকে একটু বেশি। এখানে কতটা বেশি, এই যে এখানে গিয়ে আমরা দেখতে পারবো, এটা হচ্ছে 7 সেন্ট 8 সেন্ট, আমরা ওটা পাইছিলাম 4 সেন্ট আর 5 সেন্ট, এটা হচ্ছে 7 সেন্ট, তার মানে কিছুটা বেশি। মানে যারা এঙ্গেজমেন্ট অবজেক্টিভে অ্যাড রান করলে ফেসবুকের কাছে এখানে যে অডিয়েন্সটা, এটার দাম একটু বেশি তুলনামূলক অ্যাওয়ারনেসের থেকে এটা একটু বেশি। তো ওকে, আমরা একটু সামনের দিকে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা রিয়াকশন সেম দেখতে পাচ্ছি, এখানে 300 কত
28, এখন 365। খেয়াল করেন ওখানে কিন্তু 2 লাখ মানুষ দেখেও কিন্তু কোনোটাতে মানে এত রিয়াকশন ছিল না, 100-র মতো রিয়াকশন ছিল। এখানে রিয়াকশন বেশি কেন? কারণ এটা এঙ্গেজমেন্ট ছিল, এখানে রিয়াকশন বেশি পাচ্ছি আমরা। কমেন্টও দুইটাতে বেশি পাইছি, 8 আর 16। শেয়ার পাইছি অনেক বেশি, খেয়াল করছেন শেয়ার প্রায় 44টা শেয়ার পাইছি, ওখানে এত শেয়ার ছিল না। তারপর আমরা যদি একটু ভিউটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে দেখেন 1,36,000 এখানে আপনার ভিউ ছিল, মানে 3 সেকেন্ড। কিন্তু আমরা এইখানে গিয়ে দেখবো 68,000 ভিউ পাইছি আমরা হচ্ছে থ্রু প্লে, মানে 15 সেকেন্ড দেখছে। এবং কমপ্লিট ভিডিও দেখছে কত? আমরা কমপ্লিট ভিডিও দেখতেছি 11,000 মানুষ কমপ্লিট ভিডিও শেষ করছে। যেখানে 6 লাখ ইমপ্রেশন থেকে আমরা কমপ্লিট ভিডিও পাইছিলাম 1800, মানে মাত্র 2,000 মানুষ দেখছে। আর এখানে আমার 2 লাখ মানুষ রিচ হয়েছে, 2,09,000 মধ্যে আমরা কমপ্লিট দেখতেছি কত? 11,000-এরও বেশি। তার মানে আমরা বুঝতেছি যারা ভিডিও দেখতেছে, যেহেতু এঙ্গেজমেন্ট, যারা ভিডিও ফুল দেখবে এদের কাছে অ্যাড প্লেস করছে ফেসবুক। তো করলেও সমস্যা নাই। আমরা লিঙ্ক ক্লিক কয়টা পাইছি? আমরা দেখতেছি অনেকগুলো লিঙ্ক ক্লিক আছে, 708টা লিঙ্ক ক্লিক হয়েছে। তার মধ্যে সাকসেসফুলি আমার ওয়েবসাইট ভিজিট করছে কত? 300, এখানে দেখতে পাচ্ছেন 359 জন। তার মানে এখান থেকে তো ডেফিনেটলি আমার সেল আসা উচিত। বাট এখানে আমরা দেখি যে ইনিশিয়েট চেকআউট ছিল 4টা, অ্যান্ড আমরা পারচেজ দেখতেছি 0, আমরা কোনো সেল এখানে পাই নাই। তো আমাদের সামারিটা কি দাঁড়াইলো? সামারিটা দাঁড়াইলো হচ্ছে, আমি এখন দুইটা রেজাল্টকে একসাথে দেখাইতে চাই। আমরা অ্যাওয়ারনেস আর হচ্ছে এই দুইটা একসাথে দেখাইতে চাই। এই দুইটার মধ্যে 5টা টোটাল আমাদের ছিল। দেখেন $41 আমরা স্পেন্ড করছি। খেয়াল করেন আমরা 8,10,000 মানুষের সামনে অ্যাড প্লেস হয়েছে, 6,21,000 ইউনিক পিপল। এবং এর মধ্যে আপনি জাস্ট একটা জিনিস খেয়াল করবেন, এই যে রিয়াকশন খেয়াল করেন, দেখেন এই যে এগুলো কিন্তু সেম খরচ হচ্ছে, দুইটাতে সেম বাজেট খরচ হচ্ছে, কিন্তু এগুলো দেখেন 169, 111, 149, বাট এগুলোতে দেখেন বেশি, দেখছেন 365, 328, এগুলোতে বেশি হয়েছে। তারপর যদি আমি এই যে শেয়ারের ক্ষেত্রে দেখেন একটা 19, 25, আর এগুলোতে কম হয়েছে, কারণ অবজেক্টিভ চেঞ্জ। আচ্ছা আমরা যদি একটু থ্রু প্লে দেখাই তাহলে বুঝবেন, থ্রু প্লেতে দেখেন ম্যাসিভ চেঞ্জ। আমরা কিন্তু অডিয়েন্স কিন্তু বেশি দেখছে, এখানে দেখেন 8,000, এটা 6,000, এটা 6,000, কিন্তু এখানে 37,000, এখানে 31,000, মানে বুঝতেছেন যেখানে আমি এঙ্গেজমেন্ট চাইছি ভিডিও দেখাইতে, এটা কিন্তু বেশি দেখতেছে এখানে। সেম অডিয়েন্স বাট বিহেভিয়ার চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। তারপরে ফুল ভিডিও ভিউজে যদি যাই, দেখেন এখানে 700, এখানে 500, এখানে 500, বাট এখানে 7,000, এখানে 4,000। তার মানে এই দুইটার মধ্যে কিন্তু আমরা ম্যাসিভ চেঞ্জ দেখতে পাচ্ছি। এই যে ম্যাক্স থ্রু প্লে যেটা দিছি, এটাতে ভিডিও ভিউজেরটাতে বেশি আমরা ভিউ পাইছি। বাট আলটিমেটলি আমরা যে জিনিসটা পাইছি, 1100 লিঙ্ক ক্লিক পাইছি, আমার ওয়েবসাইটে 582 জন গেছে, আমরা 6টা মানুষ ইনিশিয়েট চেকআউট করছে, বাট একটা পারচেসও হয় নাই, আমরা একটা সেল করতেও সক্ষম হই নাই। আমার ধারণা আমি এই কনসেপ্টটা বুঝাতে পারছি। তো দুইটা নাম্বার এখানে মাথায় রাখবেন, একটা হচ্ছে আমার ওয়েবসাইট কয়জন ভিজিট করছে, 582 জন, 582 জনে একজনও কিনে নাই, সমস্যা নাই। আমরা স্পেন্ড করছি কত? কয় লাখ মানুষকে অ্যাড দেখাইলাম? আমরা অ্যাড দেখাইলাম 8,10,000 বার, 8,10,000 বার অ্যাড প্লেস করে আমরা 582 জনকে ওয়েবসাইটে নিলাম, বাট কোনো কেনা হয় নাই। আচ্ছা চলেন আমরা একটু এখন ট্রাফিকটা একটু দেখি। এই ট্রাফিক ক্যাম্পেনের রেজাল্ট যদি দেখতে চাই, সেম $10 বাজেট ছিল, এখানে $7 স্পেন্ড হয়েছে, বাট এখানে লিঙ্ক ক্লিক খেয়াল করেন কত? 3600 লিঙ্ক ক্লিক পাইছি। আমরা একটু পরে আসি, বাট এখানে রিচ কিন্তু অনেক কম, খেয়াল করছেন? মানে সেম স্প্যান্ড, সবগুলো অ্যাডে সেম স্প্যান্ড, বাট এখানে রিচ আমরা দেখতে পাচ্ছি মাত্র 27,500। এখন 27,500 এটা কিন্তু অনেক কস্ট, অনেক সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। খেয়াল করেন 25 সেন্ট, যে কোথায় আমরা পাচ্ছিলাম 4 সেন্ট 5 সেন্ট, এটা হয়ে গেছে 25 সেন্ট, তার মানে 5 গুণ বেড়ে গেছে কস্টিং। কারণ অ্যাওয়ারনেসের থেকে বা এঙ্গেজমেন্ট থেকে আমরা যখন ট্রাফিক অ্যাড রান করতেছি, এই অডিয়েন্সগুলার মানে দাম বেশি, ফেসবুকের কাছে এদের দাম বেশি, সো এই জন্য এটার দাম বেশি নিছে, এরা বেশি অ্যাকশন নেয়, এই জন্য বেশি দাম নিছে। তারপর আমি এক্সপ্লেন করতেছি এটা। এখানে দেখেন লাইক কমেন্ট বেশি একটা নাই, 120, তারপরে 15টা কমেন্ট আছে, কমেন্ট সবচেয়ে বেশি আছে, শেয়ার আছে, এগুলো আমি জাস্ট ইগনোর করতেছি। এখানে জাস্ট আমরা দেখবো ফুল ভিডিও কমপ্লিট করছে কত? 1,000 মানুষ। খেয়াল করেন দেখছে 27,000, কিন্তু ফুল ভিডিও দেখছে 1,000, কারণ লিঙ্ক ক্লিক করাতে হলে তাকে ফুল ভিডিও দেখাতে হবে, সেই জন্য ফুল ভিডিও দেখার পার্সেন্টেজ বেশি, মানে কোয়ালিটির দিক থেকে চিন্তা করলে এদের কোয়ালিটি বেশি। তারপরে আমরা এখানে একটু যাবো, লিঙ্ক ক্লিক কত? 3669টা লিঙ্ক ক্লিক হয়েছে, এটা কিন্তু হিউজ। যেখানে আমরা 5টা অ্যাডে আমরা 8 লাখ মানুষকে দেখায় লিঙ্ক ক্লিক করালাম মাত্র কত? 582 জন, আর এখানে মাত্র 27,000-এর মধ্যে আমরা লিঙ্ক ক্লিক দেখতেছি 3600 জন, কারণ আমরা ফেসবুকের কাছে চাইছিলামই লিঙ্ক ক্লিক, সে আমাকে লিঙ্ক ক্লিকই দিছে। তো এখানে আমরা যদি যাই, আমার ওয়েবসাইটে কয়জন গেছে কন্টেন্ট ভিউ, আমরা দেখতেছি 82, মানে 2292 জন, মানে প্রায় 2300 জন গেছে, যেখানে আমরা 200 না 300 মানুষকে নিতে পারছিলাম। এখানে গিয়ে যদি দেখি ইনিশিয়েট চেকআউট, দেখেন আমার ওয়েবসাইটে এত মানুষ গেল, বাট চেকআউটে কেউ ক্লিক করে নাই, খেয়াল করছেন? 3টা মাত্র। কিন্তু আমরা সেল যদি দেখি, একটা সেলও হয় নাই। দেখেন তুলনামূলক কি হওয়া উচিত ছিল? 2300 মানুষের মধ্যে অ্যাটলিস্ট তো 10টা সেল হওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট মিনিমাম 1% হলেও 23টা হওয়ার কথা ছিল, বাট আমরা দেখতে পাচ্ছি একটা সেলও হয় নাই। সেম টার্গেটিং, সবই সেম, আমি দেখাচ্ছি সমস্যা নেই, সব সেম টার্গেটিং, সেম বাজেট, সেম প্রোডাক্ট, সেম ভিডিও, বাট কোনো চেঞ্জ নেই, নাথিং চেঞ্জ, বাট এই ধরনের রেজাল্ট চেঞ্জ আসতেছে, কারণ ফেসবুক এই জিনিসটা পাল্টায় ফেলছে। তো চলেন আমরা একটু পরেরটাতে যাই।
আমরা যাব এখন লাস্টে যেটা সেলস। এখানে যদি আমরা যাই, এখানে 3টা অ্যাড রান করছিলাম, একটা পারচেস, একটা ভিউ কন্টেন্ট, একটা অ্যাড টু কার্ট, 3টার জন্য আমরা আলাদা আলাদা করে অ্যাড রান করছিলাম। সেম বাজেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রান করছিলাম হচ্ছে আপনার $10 স্পেন্ড একটু বেশি হয়েছে কারণ 2 দিন অ্যাড চলছে, মানে আমি বন্ধ করতে করতে আরেক দিনে কিছু সময় চলে গেছিলো। সো এই জন্য দেখতে পাচ্ছি আমরা এখানে 11.10, 11.29 আর 10.73 অলমোস্ট সেম। তারপর আমরা যদি এখানে যাই রিচ, দেখেন রিচ কিন্তু এখানে অনেক কম, খেয়াল করেন আপনি। এখানে আমরা ইমপ্রেশনটা দেখাই আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে, মানে মাল্টিপল টাইম দেখাইছে যেহেতু। এখানে দেখেন পারচেসের যেটা, এখানে মাত্র 11,000 মানুষকে অ্যাড দেখাইছে সেম স্পেন্ড, আর এখানে 28,000 যেটা ভিউ কন্টেন্ট, এখানে দেখাইছে 20,000 যেটা অ্যাড টু কার্ট। তার মানে বুঝতেছেন পারচেসের অডিয়েন্সের দাম ফেসবুকের কাছে সবচেয়ে বেশি, এই কারণে এগুলোর কাছে এগুলোর মানে ভ্যালু বেশি, এই কারণে এদের দাম বেশি নিচ্ছে। যারা ভিউ কন্টেন্ট এদের দাম তুলনামূলক সস্তার জন্য 28, আর এইটা মানে অ্যাড টু কার্ট তার থেকে আরেকটু দামি, সেটা হচ্ছে 20,000। সো চলুন আমরা এখানে যাই, আমরা এখানে সিপিএমটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখেন পারচেসের সিপিএম হচ্ছে 96 সেন্ট, মানে অলমোস্ট 120 টাকা, অলমোস্ট 120 টাকা প্রতি 1000 মানুষকে অ্যাড দেখাইতে। আর এটা হচ্ছে 40 সেন্ট, অ্যাপ্রক্সিমেটলি 50 থেকে 60 টাকা, আর এটা হচ্ছে 50 সেন্ট, এটাও 60-70 টাকার মতো। সো যেখানে আমরা পাইতেছিলাম 4 সেন্ট বা 5 সেন্ট, আর এখানে হচ্ছে $1, মানে বুঝতেছেন কত গুণ বেশি হলো, 25 থেকে 30 গুণ দাম বেশি এই অডিয়েন্সের। তো চলেন আমরা দেখি এরা কি অ্যাকশন নিছে। দেখেন রিয়াকশন কিন্তু খুব কম, খেয়াল করছেন 16টা, 93টা, 33টা, মাত্র এই অল্প অল্প রিয়াকশন, কমেন্টও তেমন একটা নাই, শেয়ারও তেমন একটা নাই। আমরা যদি ভিডিও ভিউজ দেখি তাহলে আমরা বুঝবো যে 12,000 মানুষ 3 সেকেন্ড ভিউ হয়েছে, বাট আমরা এখানে যদি একটু তাকাই ফুল ভিউ কত হয়েছে, 1700 মানুষ। এখানে কিন্তু কোয়ালিটি মানুষ ছিল, মানুষ ভিডিও দেখছে ফুল। তারপর আমরা যদি লিঙ্ক ক্লিক খেয়াল করি, দেখেন কত লিঙ্ক ক্লিক দেখতেছি আমরা, 6,356, 6,356-র মধ্যে 5,659 জন মানুষ আমাদের ওয়েবসাইটে গেছে, মাত্র 3টা থেকে। টোটাল অডিয়েন্স কত ছিল এখানে, একটা মিনিট আমি দেখি, 60,000 ইমপ্রেশন, 60,000 ইমপ্রেশনের মধ্যে 6,000 মানুষ আমাদের ওয়েবসাইটে গেছে, 5,600 মানুষ ওয়েবসাইটে গেছে। তার মানে এখানে প্রচুর সেল হওয়ার কথা, বাট আলটিমেটলি আমরা যদি একটু দেখি, এখানে ইনিশিয়েট চেকআউট দেখতেছি কত, আমরা দেখতেছি 30টা, ইনিশিয়েট চেকআউট হয়েছে 30টা, আর এখানে সেল হয়েছে কয়টা, দেখেন সেল হয়েছে 3টা। কোন জায়গা থেকে 3টা সেল হয়েছে খেয়াল করেন, শুধুমাত্র পারচেস থেকে সেল হয়েছে, বাকিগুলো থেকে সেল হয় নাই। সবচেয়ে ভয়ানক ডেটা যেটা, সেটা হচ্ছে এখানে খেয়াল করবেন, এই রেশিওটা মিলাবেন, যেমন ধরেন 226 জনের মধ্যে 3টা কিনে ফেলছে, বাট 3,3791 জন আমার ওয়েবসাইটে গেছে, একজনও কিনে না, একটা সিঙ্গেল পার্সনে কিনে নাই, খালি এরা ওয়েবসাইটে গেছে। কারণ আমি অ্যাড রান করছি ভিউ কন্টেন্ট, মানে ফেসবুকে বলছি যে যারা আমার ওয়েবসাইটে যাবে শুধু তাদেরকে তুমি অ্যাডটা দেখাও। সো এরকম মানুষই দেখাইছে। তারপরে দেখেন 1600 মানুষ আমার ওয়েবসাইটে গেছে, একটা মানুষও কিনে নাই। এখন আমরা যদি সবগুলোকে একসাথে সামারি করি, এখানে যদি নিয়ে যাই, দেখেন 9টাকে যদি একসাথে আমরা নিয়ে আসি, তাহলে আমরা কি রেজাল্ট দেখতে পারি, আপনি জাস্ট খেয়াল করেন। এই আমরা টোটাল স্পেন্ড করছি কত, এখানে টোটাল স্পেন্ড করছি $81, এখানে আমরা অ্যাড দেখাইছি প্রায় 9 লাখ বার, 8,99,700 সামথিং, 9 লাখ বার অ্যাড প্লেস করলাম। এইখানে আমরা শুধুমাত্র সেল পাইলাম গিয়া কোনটাতে, সেল পাইলাম গিয়া শুধুমাত্র পারচেসে। তার মানে বাকি যে অ্যাড স্পেন্ড করলাম আরও $80, এটা ফাও, কোনো বেনিফিট আমি এখানে পাই নাই। তো এখান থেকে আপনি কি মেসেজটা বুঝলেন, মানে আমি যে বুঝাইছিলাম আগের ক্লাসে যে ফেসবুক আসলে কেমনে কাজ করে, আমার ধারণা এই কনসেপ্টটা বুঝে গেছেন। তো এখন এই পারচেস অ্যাড রান করতে গেলে অবশ্যই দেখেন, আমি কিন্তু ওয়েবসাইটের অ্যাড রান করছি, কিন্তু যখনই ভিউ কন্টেন্ট দিছি উল্টাপাল্টা জিনিস আমাকে দেওয়া শুরু করছে। এখন এই সবগুলোর আমি একটু পোস্ট দেখাইতে চাই। এখানে দেখেন সবগুলা সেম পোস্ট, খেয়াল করছেন সবগুলা এখানে সেম পোস্টে কোনো চেঞ্জ নেই। এখানে এই যে থাম্বনেল দেখে বুঝতেছেন সেম পোস্ট। যদি টার্গেটিং দেখেন, এগুলো সব কটা সেম টার্গেটিং। আমি যদি টার্গেটিং দেখাইতে চাই, টার্গেটিং কি একসাথে দেখাবে, সরি, এই যে টার্গেটিংয়ে যান, এই দেখেন অডিয়েন্সটা খেয়াল করেন, 2,96,000। তারপরে যান এই 2,96,000, খেয়াল করেন, এই যে আমি জাস্ট চেঞ্জ করতেছি, যে এখানে এই নিচে কিন্তু অডিয়েন্সটা শো করে, আসতেছে না কেন, আচ্ছা আমি এটাতে চাপ দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এখানে 2,96,000 দেখছেন, সব ওপেন টার্গেটিং, এই যে অ্যাডভান্টেজ প্লাস অন টার্গেটিং, হ্যাঁ সব কটা আপনি যান, এই যে 2,96,000 প্রত্যেকটা। ইভেন সেলটা আমি দেখাই, সেল পারচেসটা যদি আমি একটু দেখাইতে চাই, এই দেখেন সেম। তো এই সেম টার্গেটিং, সেম প্রোডাক্ট, এভরিথিং সেম, বাট এইরকম একটা চেঞ্জ কেন আসলো, রেজাল্টে এরকম সিগনিফিকেন্টলি আমরা মানে রেজাল্টটাতে আমরা চেঞ্জ কেন দেখলাম? চেঞ্জ দেখলাম বেসিক্যালি, আমরা এখন চলে আসি এখানে। এই চেঞ্জটা দেখলাম কেন? এই চেঞ্জটা দেখলাম বেসিক্যালি আমরা ওই যে ফেসবুকে যা বলি ফেসবুক তা শুনে। তো আমার ধারণা এই কনসেপ্ট আমি বুঝাতে পারছি, আপনারা এইটুকু বুঝতে পারছেন। এখন চলেন আমরা ক্লাসে যাই, মানে অ্যাড রেজাল্ট তো মনে হয় বুঝাইতে পারছি। এখন আমরা মোটা দাগে আমরা সামারি করি, যে আমরা মানে কনক্লুশনে আমরা কোথায় গেলাম। কনক্লুশনটা হইতেছে এইটা, যে
ফেসবুকে যদি আমি প্রপার কমান্ড না দিতে পারি আমার উল্টাপাল্টা অডিয়েন্স দিয়ে দিবে। এটা কিন্তু আমি প্রমাণ সহ আপনার সামনে আমি দেখাইলাম। এখন এইটা দেখার পরেও যদি আপনি মানে ব্যবসা শুরু করেন অনলাইনে এবং আপনি জাস্ট সেন্ড মেসেঞ্জারে আপনি সেন্ড মেসেজ দিয়ে অ্যাড রান করেন, তাইলে ভাই আপনি এখানে আলটিমেটলি ভালো করতে পারবেন না। কেন পারবেন না তা আমি একদম প্র্যাকটিক্যালি ফেসবুক অ্যাড কেমনে কাজ করে তা সহ দেখাইলাম। আমার দরকার ছিল না ভাই আমার টাকা খরচ করে অ্যাড রান করে আপনাকে দেখানোর, বাট আমি স্টিল দেখাইছি, এটা আমার পেইড কোর্সে দেখাইছিলাম, ওটার রেজাল্ট ব্রেকডাউন করে আমি এখানে দেখাইলাম। তো আই থিঙ্ক এই জিনিসটা বুঝতে পারছেন। জাস্ট এই মেসেজটা যদি আপনি নিয়ে বের হন এই বুট ক্যাম্প থেকে, তাহলে আমি সফল, কারণ আমি আপনাকে বুঝাইতে সক্ষম হয়েছি যে কীভাবে ফেসবুক কাজ করে। এই জিনিসটা বাংলাদেশে এইভাবে ওপেনলি কেউ ডিসকাশন করে না, আমি জানি না এটা কেন করে না। আমি অনেকবার আমি জাস্ট এই জিনিসটা কেন দেখাইতে চাই, কারণ উদ্যোক্তারা সবচেয়ে বড় ভুলটা এখানে করে। দেখেন আপনার গন্তব্য যেদিকে, আপনি যদি উল্টা দিকে যান আপনার গন্তব্য দূরত্বই বাড়বে, আপনি কিন্তু আপনার মেইন লোকেশনে পৌঁছতে পারবেন না। তারপর আলটিমেটলি কি বলবেন জানেন, ধুর আমার আসলে এখানে হয় না, কাজই হয় না। সো এই জন্য আমি করতেছি। তো আমার ধারণা এই জিনিসটা আমি ক্লিয়ারলি বুঝাতে পারছি। এখন লাস্ট আমি যে জিনিসটা এখানে ক্লিয়ার করব, তারপর আমার অন্যান্য টপিক থাকবে, সেটা হচ্ছে প্রশ্ন। এত কিছুর পরেও আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই শুধু ফেসবুক পেজ দিয়ে কি বিজনেস করা যাবে না? এইটার অ্যান্সার আমার ধারণা আপনি ভালো দিতে পারবেন। তারপর আমি যদি বলি এক কথায় যে আপনি শুধু ফেসবুক পেজ দিয়ে ব্যবসা যদি শুরু করেন আপনি হয়তো করতে পারবেন, বাট এটাকে প্রফেশনালি করা সম্ভব না। আলটিমেটলি রেজাল্ট এখানে খারাপই আসবে। রেজাল্ট কী আসবে তা আমি আপনাকে দেখাই দিচ্ছি অলরেডি। সো আপনাকে প্রপার সেট আপ করেই সামনে আগাইতে হবে। এখন এটা চিরন্তন সত্য কথা ভাই, এই চিরন্তন সত্য কথাটা যদি আপনি না মানেন তাহলে ভাই এটা আপনার রেসপন্সিবিলিটি, এটা আমি আসলে জানি না, এটা আপনার ওন রেসপন্সিবিলিটিতে পড়বে। তো এইখানে আমি জাস্ট লাস্ট এই ফেসবুক অ্যাড কেমনে কাজ করে এটা লাস্ট আমি আরেকবার একটু এক্সপ্লেন করে আমি জাস্ট আমাদের আজকের যে মেইন টপিক ওখানে ফেরত যাব। আমি জানি না কতক্ষণ চলে গেছে অলরেডি টাইম। সো আমি চেষ্টা করবো, একটু লেট হবে প্লিজ, সময় অ্যালাউ করবেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করবো আপনাদের সাথে। আমি উজাড় করে দিতে চাই আপনাদেরকে, আমার যা লার্ন করছি তা আমি শেয়ার করতে চাই, কারণ আমি বিলিভ করি যত বেশি শেয়ার করা যায় তত এই জ্ঞান বাড়ে, জ্ঞান কমে না। আর আপনাকে আমি শিখাইতে পারলে, এটা আপনার টাকা যদি আমি বাঁচাতে পারি তাহলে এটা ভালো জিনিস, খারাপ না। আমি আপনার উপকার করতেছি, আপনি আমার একদিন উপকার করবেন। হয়তো আপনি ইন্টেনশনালি করবেন না, মানুষ আসলে উপকার করতে চায় না, মানুষ মুখের উপর জাস্ট একটু স্বার্থে আঘাত লাগলে মানুষ মুখের উপর না করে ফেলে। তো তারপরেও আমি করতেছি যে আপনি হয়তো ফিউচারে কোনো একদিন আমার উপকার করবেন, যে কোনো সেক্টরে হইতে পারে। আমার এগেনস্টে কেউ কথা বললে ওটার প্রতিবাদ করবেন, হইতে পারে আপনি আমার এজেন্সি থেকে সার্ভিস নেবেন, তার মাধ্যমে আমি রেভিনিউ জেনারেট করব, হইতে পারে আপনার যদি কোনো দিন একটা ওয়েবসাইট বানানো লাগে সেটা আপনি আমার থেকে বানিয়ে নেবেন, বা আপনার পরিচিত কেউ যদি এই ধরনের সলিউশন নেয় তাহলে অ্যাটলিস্ট আপনি আমাকে রেফার করবেন, কারণ আমি আপনাকে কিছুটা বেনিফিট করার চেষ্টা করছিলাম। আমি পারছি না সেটা ভিন্ন বিষয়, বাট আমার যে চেষ্টার কমতি ছিল না এটা আমার ধারণা আপনার বুঝতে পারা উচিত। আমি জানি না আমি পারি কিনা, বাট আমি চেষ্টা করি সর্বোচ্চটা। দেখেন 2 ঘন্টা কথা বলা খুবই কঠিন কাজ, আপনি শুনতেছেন আর আমি বলতেছি। 2 ঘন্টা কথা বলা খুবই টাফ কাজ, আমার যে কত কষ্ট হয় এটা, বাট এটা আমি জানি। সো হোয়াটএভার, এখানে ফেসবুক অ্যাড কেমন কাজ করে এটা যদি আমি একটু বুঝাই। এখানে যখন আপনি ফেসবুকে অ্যাডটা রান করেন তখন ফেসবুক যে কাজটা করে, ধরেন এই পুরাটাকে আপনি মনে করেন বাংলাদেশ, এই যে এই বৃত্তটাকে মনে করেন বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে এই যে ছোটো ছোটো অংশ না, এগুলোকে আপনি জেলা মনে করতে পারেন বা ছোটো ছোটো চাঙ্ক মনে করতে পারেন। ধরেন বাংলাদেশে 5 কোটি মানুষ আছে ফেসবুক ইউজ করে, তার মধ্যে এগুলোকে আপনি মনে করেন যে এক জায়গায় 10 লাখ করে মানুষ আছে। ফর এক্সাম্পল 10 লাখ করে মানুষ আছে একটা বৃত্তের মধ্যে। আপনি যখন অ্যাড রান করেন ফেসবুকে, তখন ফেসবুক এই অ্যাডটা, ধরেন আপনি $10 অ্যাড রান করছেন, তার মানে কি আমরা পারচেসের অডিয়েন্স অনুযায়ী আমরা কি দেখলাম যে $1 1000 মানুষকে অ্যাড দেখানো যায়। তো ফেসবুক যে কাজটা করে সেটা হচ্ছে আপনার 10,000 মানুষকে সে অ্যাড দেখাইতে পারবে। সে কি করে, ধরেন শুরুতে অ্যাডটা স্টার্ট করে ধরেন এই বৃত্ত থেকে শুরু করলো, 1000 ইমপ্রেশন এখানে দিল, দেওয়ার পর সে বোঝার চেষ্টা করে যে আমি যে চাইলাম সেল, সে কি সেল দিল নাকি দিল না। যদি এই অডিয়েন্স সেলে কনভার্ট না হয় তাইলে ফেসবুক অডিয়েন্স শিফট করে, এই অডিয়েন্স বাদ দিয়ে সে এই ধরনের কোনো একটা অডিয়েন্স ট্রাই করা শুরু করে। এবং এখানে এসে সে দেখে কি করে, এখানে শুধুমাত্র সেল দেখে যে সে সিদ্ধান্ত নেয় যে এই অডিয়েন্স ঠিক কি ঠিক না এটা না, ফেসবুক তার আগের সিগন্যাল দেখেও সিদ্ধান্ত নেয়। কেমনে, ধরেন সেলের আগের সিগন্যাল কি, সেলের আগের সিগন্যাল হচ্ছে ফর এক্সাম্পল, যেমন আমি যদি একটু বুঝাই, আপনি যদি কিছু কিনতে চান তার আগের সিগন্যাল হচ্ছে আপনি ওই জিনিসটা সম্পর্কে জানতেছেন কিনা, ওয়েবসাইটে ভিজিট করছেন কিনা, এটা হচ্ছে 1 নম্বর সিগন্যাল। 2 নম্বর সিগন্যাল আপনি কার্ডে অ্যাড করছেন কিনা। তারপরে সিগন্যাল হচ্ছে আপনি চেকআউটে গেছেন কিনা, এগুলো দেখে সে মেজার করে, বা আপনি ভিডিও ফুল দেখতেছেন কিনা। এরকম অনেকগুলা ডেটা পয়েন্ট থেকে ফেসবুক অ্যানালাইসিস করে যে অডিয়েন্সটা রাইট অর রং। ফেসবুক কিন্তু খুব দ্রুত এটা ক্যালকুলেশন করে ফেলে, কারণ আপনি অ্যাড যখন রান করছেন, ধরেন একটা সেল আনতে আপনার $2 খরচ হবে, সে যদি 1000 মানুষের মধ্যে দেখানোর পরে সেল না আনতে পারে, রাইট অডিয়েন্স না বের করতে পারে,
তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে, কারণ $3 স্পেন্ড হয়ে যাবে, আপনি সেল পাবেন না, আপনি অ্যাড বন্ধ করে দিবেন। এটা ফেসবুক ভালো করে জানে। তার মানে ফেসবুক খুব দ্রুত প্রতিনিয়ত মনিটরিং করে, তার এআই সিস্টেম প্রতিনিয়ত মনিটর করে যে আমি কোন অডিয়েন্সকে পাঠাচ্ছি এবং তারা কি অ্যাকশন নিচ্ছে। এখন এই জিনিসটা যদি ফেসবুকরে প্রপারলি করতে না দেন, মানে এই যে তদারকিটা যদি করতে না দেন, দেখে দেখে অপটিমাইজেশন করতে না দেন, তাইলে কিন্তু ভাই সে কিন্তু উল্টাপাল্টা কাজ করবে। এখন আপনি যখন মেসেজ ক্যাম্পেইনে অ্যাড রান করেন তখন ফেসবুকের হাতে এই জিনিসটা থাকে না। ফেসবুক শুধু এইটুকুই জানে যে আপনি একটা মেসেজ সেন্ড করছেন যে ভাই আমি এই প্রোডাক্ট কিনতে চাই, এইটুকুই ফেসবুক জানে। একে তো বাংলাতে লিখছেন, এটা ফেসবুক রিড করতে হয়তো পারে, তার অ্যাডভান্স টেকনোলজি দিয়ে পারে, বাট এইটা রিড করে সে কতটা কমপ্লেক্স হবে তার বোঝা। তারপরে অর্ডার তো আপনি ইনবক্সে নেন না, এটা আমি আগেও বলছি, অর্ডার তো আপনি ফোনে কল দিয়ে নিয়ে নেন, তো ওই খবর ফেসবুক জানে না, যার ফলে ফেসবুক বুঝতে পারে না যে এখানে কি কোয়ালিটি অডিয়েন্স যাচ্ছে নাকি কম কোয়ালিটি অডিয়েন্স যাচ্ছে। এই জন্য আপনাকে এক্স্যাক্টলি পারচেসের অ্যাড রান করতে হবে। বাই দ্য ওয়ে, আমি এখানে একটা জিনিস বুঝাইতে চাই, অনেকেই যে জিনিসটা বলে যে ভাই আমরা সেলস অবজেক্টিভে অ্যাড তো মেসেজে রান করতে পারি। ভাই আমি তো এই যে সেলস অবজেক্টিভে অ্যাড রান করছি, এই যে দেখেন এই যে সবগুলো তো সেলস অবজেক্টিভ অ্যাড, আমি একটু দেখাই, এই যে সব সেলস অবজেক্টিভ অ্যাড, এখানে তো 3টা অ্যাডই রান করলাম আমি, এই যে 3টা অ্যাড রান করলাম, কিন্তু সেল পাইলাম কয়টাতে? সেল তো পাইলাম একটাতে, বাকিগুলো তো কোয়ালিটিফুল অডিয়েন্স ছিল না। তার মানে সেলসের মধ্যে যদি মেসেজে অ্যাড রান করেন আপনি তো কোয়ালিটি পাবেন না, একমাত্র পারচেস। এই যে আমি পারচেসটা একটু এডিটে গিয়ে দেখাই, এই যে পারচেসে যদি আপনি অ্যাড রান না করতে পারেন কনভার্সন ইভেন্ট থেকে, তাহলে আপনার অডিয়েন্স খারাপ আসবে। যেমন আমি যদি এটা দেখাই, আমি যদি এইটা দেখাই, এই যে এই জিনিসটা দেখাই, এটা কোনটা? ভিউ কন্টেন্ট। এই যে এখানে ভিউ কন্টেন্ট অ্যাড রান করছি, ভিউ কন্টেন্টে খারাপ রেজাল্ট আসছে। আমি ইভেন অ্যাড টু কার্ডে অ্যাড রান করে খারাপ রেজাল্ট আসছে। আপনি বুঝতেছেন পয়েন্টটা? তো এখানে যদি খারাপ আসে তাহলে আপনি কেমনে বুঝতেছেন যে মেসেজের অ্যাড এগুলো তো আরও মোর ট্র্যাকেবল। আপনার ওয়েবসাইটে গিয়ে রান হচ্ছে, স্টিল ফেসবুক কনফিউজ পারতেছে না প্রপার অপটিমাইজ করতে। তাহলে ভাই আপনি কেমনে চিন্তা করতেছেন আপনার অ্যাড আপনি মেসেঞ্জারে অ্যাড রান করে দিয়েছেন আর এটা হবে? মেসেঞ্জারে অ্যাড রানের এগেনস্টে আমি এত স্ট্রংলি বলতেছি কেন জানেন? কারণ আপনারা 99% পিপল এই ভুলটা করেন। তো এই জন্য আমি স্ট্রংলি বলতেছি, কারণ সবাই আমার এজেন্সিতে আসতে পারবেন না, সবাইকে আমি সার্ভিস দিতে পারবো না, সবাই আমার পেইড স্টুডেন্ট হইতে পারবেন না, বাট আমি জেনেরিকভাবে এটা বলতে চাই যে প্লিজ শুধুমাত্র মেসেঞ্জারের উপর নির্ভর করেন না। মেসেঞ্জারে অ্যাড আমি নিজেও রান করি, ইভেন অন্যান্য যে অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, লিঙ্ক ক্লিক, এগুলোতে আমিও অ্যাড রান করি, কিন্তু প্রোডাক্ট সেল করার জন্য আমি এটাতে অ্যাড রান করি না, ফানেল বানানোর জন্য রান করি। ফানেল আছে, অনেক ধরনের ফানেল আছে, আমি আলোচনা করবো। টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল এবং বটম অফ দ্য ফানেল। এই যে ফানেলি বিল্ডিং, মানে যখন ফানেল বিল্ড আপ করি তখন আমি এটা করি। কিন্তু আপনি যদি সেলসের জন্য এটা করেন তাহলে কিন্তু হবে না, আপনি ভুল জায়গায় ভুল জিনিস লাগাই দিলে হবে না। শ্যাম্পু দিয়ে হচ্ছে আপনার দিচ্ছে চুল ঠিক করার জন্য, আপনি এটা দিয়ে যদি গোসল করেন তাহলে হবে না। আবার গোসল করে সাবান দিয়ে যদি চুল করেন তাহলে এটা হবে না। ডিফারেন্ট দুই জিনিস। শ্যাম্পু দিয়ে যদি আপনি ফেস ওয়াশে যদি মুখে শ্যাম্পু দেন বা লোশন দিয়ে যদি আপনি চুল ধোয়ার চেষ্টা করেন তাহলে কি হবে? এটা হবে না। ডিফারেন্ট ইউজ কেস আছে, এগুলো ফেসবুক এমনি দেয় নাই, ডেফিনেটলি কাজ আছে, বাট ডিফারেন্ট কাজ আপনাকে বুঝে করতে হবে। সো এই জন্য আমরা তো সেল চাই, তো সেলের জন্য এই ভুলটা করি। এই জন্য কমনলি আমি জাস্ট বলতেছি এটা করা উচিত না। তো এখানে আপনি চোখ বন্ধ করে, ফেসবুকের চোখ বন্ধ করে ছাড়লে ফেসবুক আপনাকে ফাউল রেজাল্ট দিবে, আর আপনি ফেসবুকে দোষ দিবেন ভাই অনলাইনে ব্যবসা হয় না। ভাই অনলাইনে খুব ভালো ব্যবসা হয়, আমরা প্রতিদিন মানুষের ব্যবসা বানাচ্ছি, আমাদের এজেন্সিতে শত ক্লায়েন্টের বিজনেস আমরা বিল্ড আপ করতেছি। সো আমরা এটা রেগুলারলি কন্টিনিউয়াসলি আমরা এটা পারতেছি। এর বাইরে আমার অনেক স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্টদের এরকম শত বিজনেস আছে যেগুলোকে আমরা একদম শূন্য থেকে, একদম স্ক্র্যাচ থেকে আমাদের এখানে এসে শুরু করছি, এগুলোকে কয়েক কোটি টাকা পর্যন্ত সেল জেনারেট পর্যন্ত নিয়ে গেছি। এগুলা আমরা করছি, আমরা জানি, প্রতিনিয়ত জানি কোনটা কাজ করে। সো এখানে এক্সপেরিমেন্টে কিছু নাই। আমি এক্সপেরিমেন্ট করে আপনাকে বলে দিচ্ছি, আপনার বাজেটই হয়তো 1 লাখ টাকা, আপনি এক্সপেরিমেন্ট করবেন কেন? এক্সপেরিমেন্ট ও করবে যার বাজেট 50 লাখ আছে। আমি কি বুঝাতে পারছি পয়েন্টটা? ওকে। আর ভাই আমি বুঝাবো না, আমার ধারণা আমি বুঝাতে পারছি এই কেন এটা দরকার। এরপরে যদি আপনি না বুঝেন ভাই, তাইলে ভাই আপনি আপনার মতো করে ট্রাই করে তারপরে আপনি বুঝেন। সো আমার ধারণা এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পারছি। সো এখন আমরা এক টপিক শেষ করলাম, পরের টপিকে আমরা শুরু করবো। অলরেডি টাইম মনে হয় শেষ করে ফেলছি 30-40 মিনিটের মতো। সো একটু প্লিজ সময় অ্যালাউ করেন, আজকে এই জিনিসগুলো আলোচনা করি। সো আমরা সামারি করতেছি। তো বেসিক্যালি আমরা এখন যে জিনিসটা জানতেছি যে আমরা এত এই 2-3টা ক্লাসের পর আমরা কি বুঝলাম হচ্ছে ই কমার্স ব্যবসা করতে গেলে আমার 2টা জিনিস লাগবে। 1 নম্বর জিনিস হচ্ছে একটা মার্কেটিং ফ্রেন্ডলি ওয়েবসাইট লাগবে। দেখেন ওয়েবসাইট কেন লাগবে এটা হচ্ছে এখন প্রশ্ন। দেখেন কাস্টমার ওয়েবসাইটটাই কিনতে স্বাচ্ছন্দ্য করে না, বাট ফেসবুক পছন্দ করে, মার্কেটিং প্ল্যাটফর্মগুলো পছন্দ করে। তো মার্কেটিংয়ের জন্য ফ্রেন্ডলি এমন ওয়েবসাইট লাগবে। আমার দেখতে সুন্দর ঝকঝকা টকটকা এই ওয়েবসাইট আমার দরকার নেই, আমার ওই ওয়েবসাইট দরকার যেটা ফেসবুক পছন্দ করে।
টিকটক পছন্দ করে, গুগল পছন্দ করে, ওই রকম ওয়েবসাইট আমার লাগবে। এই জন্য আমরা বলতেছি কি মার্কেটিং ফ্রেন্ডলি ওয়েবসাইট। তারপরে সেকেন্ড আমরা কি বলতেছি, ওই ওয়েবসাইটে ফেসবুক বা বিভিন্ন ফেসবুক আছে, টিকটক আছে, টিকটকের একটা পিক্সেল, এদের যে কোড আছে রিমার্কেটিং করার জন্য বা ট্র্যাকিং করার জন্য, এই কোডগুলা মানে সিসি ক্যামেরা যেটা বলতেছি পিক্সেল, এটা আমরা কীভাবে সেট আপ করতে আমরা দেখাবো পরবর্তী ক্লাসগুলোতে। এই কোডটা আমার ওয়েবসাইটে সেট আপ করা লাগবে প্রপারলি। এটা আবার অনেক বেশি জাস্ট একটা কোড নিয়ে জাস্ট পেস্ট করে দেয়, এভাবে আসলে হয় না। এটা টয় জিনিস না, এটা আসলে সিরিয়াস ব্যাপার স্যাপার। এটা প্রপারলি ট্র্যাকিং করতে হয়, কত টাকার প্রোডাক্ট কিনতেছে একদম ভেরিয়েবল পাস থেকে শুরু করে সব করতে হয়। কারণ আপনার ওয়েবসাইটে এসে কোন ক্যাটাগরি প্রোডাক্ট দেখে ইন্টারেস্টেড হয়েছে, সেই জন্য পরবর্তীতে সিমিলার কাইন্ড অফ অডিয়েন্স আনতে পারে। কত দামি প্রোডাক্ট কিনছে এটা যেন সে ফেসবুক বুঝতে পারে। এগুলা বোঝা খুব জরুরি, কারণ 500 টাকার প্রোডাক্ট কিনতে পারার অডিয়েন্স আর 5000 টাকা কিনতে পারার অডিয়েন্স সেম না। আপনি 500 টাকার প্রোডাক্ট একটা গ্রাম অঞ্চলে মানুষ এফোর্ড করতে পারবে, বাট 5000 টাকা একটা বিউটি প্রোডাক্ট এইটা কে এফোর্ড করতে পারবে? 5000 টাকা একটা সিরাম, এটা বনানী গুলশান এরকম যে পশ এলাকা আছে এরা এফোর্ড করতে পারবে, বা যারা মানে মানে হায়ার ক্লাসে মানে বিলং করে ওরা এটা এফোর্ড করতে পারবে। গ্রামের একটা মেয়ে এটা এফোর্ড করতে পারবে না, সো ওর কাছে ওই অ্যাড দেখালে লাভ নাই। আবার 500 টাকার প্রোডাক্ট আপনি বনানী গুলশানে যদি কারো সামনে অ্যাড প্লেস করেন, এরা জীবনে এই অ্যাড দেখে এটা কিনবে না, ওরা ধরে এটা দরকার নেই। আমি বুঝতে পারছি পয়েন্টটা। তো এই জন্য আপনাকে মানে ফেসবুকে এইগুলো দিতে হবে। ফেসবুকে না দিলে ফেসবুক উল্টাপাল্টা আপনার অ্যাড অপটিমাইজ করবে। আপনি দিন শেষে ফেসবুকে 2টা গালি দিবেন জাকারবার্গকে, ধরুন মিয়া ফেসবুকে 2টা গালি দিয়ে আপনি চলে যাবেন যে ফেসবুকে ব্যবসা হয় না, এগুলো সব স্ক্যাম। আমারও 2টা গালি দিবেন যে ফামিদ ভাই যেগুলো শেখায় এগুলো হচ্ছে স্ক্যাম। কারণ আপনি আমার কথা শুনেন নাই তো রে ভাই। আপনি আমার কথা যদি শুনতেন তাহলে তো কাজ হইতো। আমার কথা হইতেছে মার্কেটিং ফ্রেন্ডলি ওয়েবসাইট লাগবে, তারপর সেই ওয়েবসাইটে প্রপারলি আপনার পিক্সেল সেট আপ লাগবে। তাইলে কি ফেসবুকে আপনি ফ্লেক্সিবল করলেন, এখন পারচেস ইভেন্টে অ্যাড রান করতে হবে। অ্যাড রান করতে গিয়ে টার্গেটিং এগুলোতে একদম উড়ায় ফেলেন। আরে ভাই টার্গেটিং বলতে কিছুই না, আমি তো দেখালাম আপনাকে। এই টার্গেটিং যে একটা স্ক্যাম, এই জিনিস আমি বুঝাইছিলাম কতদিন আগে। এই টার্গেটিং বলতে যে কিছু নাই, এই জিনিস আমি 2023-এ বলছিলাম, যখন মানুষ টার্গেটিং নিয়ে কোর্স বানায় তখন আমি বলছিলাম টার্গেটিং কাজে লাগে ভাই, টার্গেটিং কাজে লাগে। এটা কোন ক্ষেত্রে কাজে লাগে ডিফারেন্ট ইস্যু, বাট 99% টাইম টার্গেটিং কোনো দরকারই নাই, যেটা পিছনে সারাদিন আপনারা দৌড়ান। আমি ওপেন টার্গেটিংয়ে ফেসবুকের অ্যালগোরিদম এনাফ স্ট্রং, ফেসবুক বুঝে কার সামনে অ্যাড প্লেস করলে কে কিনবে, এটা ফেসবুক খুব ভালো বুঝে, আমার আপনার থেকে ভালো বুঝে। সো ফেসবুক বুঝে এখন ফেসবুককে জাস্ট ওই যে কানেক্টিভিটিটা তৈরি করে দিতে হবে, যেন সে বুঝতে পারে যে আমি যারা পাঠাইলাম সে কী করলো, মানে পরবর্তীতে এই ট্র্যাক রিপোর্টটা নিয়ে যেন অ্যাড অপটিমাইজ করতে পারে। এটার জন্য আমাদের 2টা জিনিস লাগবে, মার্কেটিং ফ্রেন্ডলি ওয়েবসাইট আর হচ্ছে ওই ওয়েবসাইটে পিক্সেল সেট আপ। এই 2টা জিনিস আমার লাগবে। এখন চলেন আমরা এই 2টা জিনিস মানে বুঝলাম তো লাগবে। এখন 2 ওয়েতে আছে। আমি অলওয়েজ চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে শেখানোর জন্য, আমি যখন একটা সমস্যা মানুষের সামনে তুলে আনি ওই সমস্যার সমাধান আমি তৈরি করে দিই। এখন আমি একটা সমস্যা আমি আপনাকে দিয়ে দিলাম যে ওকে এমনি অ্যাড রান করলে হবে না, আপনাকে ওয়েবসাইট লাগবে এবং পিক্সেল সেট আপ করা লাগবে। এখন এই যে সমস্যা দিয়ে যদি আমি এখন চলে যাই তাহলে কিন্তু আলটিমেটলি আপনার বেনিফিট হলো না। সো এটা সমাধানও দিতে হবে। সো আমি এখন সমাধান দিচ্ছি আপনাকে। সো সমাধান কি আছে? সমাধান হচ্ছে চলেন আমরা জানি যে এই জিনিসটা কেমনে করে। ফার্স্ট অফ অল ওয়েবসাইট বানানোর জন্য কী কী প্রয়োজন এটা আমাদের আগে বুঝতে হবে। এখন এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, আজকে যে সেশনটা করতেছি যদি আপনি এই সেশনটা পুরোপুরি না দেখেন, মোস্ট প্রবাবলি আমার চান্স যে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গিয়ে বা ব্যবসা করতে গিয়ে চরম লেভেলের বাজে এক্সপিরিয়েন্স হবে, ইভেন লাখ লাখ টাকা আপনি লস করবেন। বিভিন্ন এজেন্সি থেকে সার্ভিস নেবেন, সার্ভিস নিয়ে আপনি খুব বাজে লেভেলের একটা অভিজ্ঞতা আপনার তৈরি হবে। কেন? কারণ আপনার ওয়েবসাইট বানাইতে পারতে হবে না, বাট আপনার ওই ওয়েবসাইট কেমনে বানাতে হয়, কোনটা রাইট কোনটা রং এটা বুঝতে হবে, আদারওয়াইজ আপনাকে ঠকায় ফেলবে। আপনি ঠকবেন এখানে। আমরা মানে মানুষের হেল্প চাই না, মানে ব্যবসা আসলে কী হওয়া উচিত জানেন? ব্যবসার নীতি হইতেছে আদার পার্সনে প্রবলেম সলভ করা, অন্যজনকে হেল্প করা। মানে হেল্প করলে কিন্তু অটো বিজনেস হয়, এই জিনিসটা হচ্ছে বিজনেসের নীতি। বাট আমরা মনে করি যে না, বিজনেস আসলে এরকম না, বিজনেস হইতেছে একবারে লুটে পুটে জাস্ট খায় ফেলি তাহলেই শেষ। তো এটা হচ্ছে মানে একদম মানে কোর এথিক্স যে আপনি আরেকজনের বিজনেসকে হেল্প করতে হবে। তো আমাদের দেশে এটা চরম লেভেলের বাজে প্র্যাকটিস হয়, এই জন্য আমি এই জিনিসগুলো নিয়ে কথা বলি। এখন এগুলো নিয়ে যখন কথা বলি তখন এই যে এখন আমি যে কথাগুলো বলবো এটার জন্য বাংলাদেশে যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এজেন্সি ওনার আছে, এরা কালকেই লেখালেখি শুরু করবে, আমাকে নিয়ে বলবে, ভিডিও বানাবে এবং বিভিন্ন কমিউনিটিতে যে লিখবে যে ফামিদ ভাই এই সেই হাবিজাবি হচ্ছে স্ক্যামার বাটপার এই সেই অনেক কিছু বলবে। কারণ আমি যে সত্য কথা আপনারা বলে দিছি, আমার সত্য কথা বলার জন্য যে ওর ব্যবসাতে ক্ষতি হবে, ওর ক্লায়েন্ট যে ওর যা ধরবে, এই জন্য আমাকে এটা বলবে। সো তারপরও আমি এটা বলবো, কারণ আমি আমার সাথে ট্রানজ্যাকশন কার আপনার, আমি চাই আপনাকে বেনিফিট করতে, আপনি আমাকে বেনিফিট করবেন, দ্যাটস ইট। কে কি হইলো আদার পার্সন ওটা আমি দেখতে চাই না, ওই নয়েজ আমিও দেখি না, আপনি দেখেন না। ওকে, আপনার নিজের ব্রেনটা ইউজ করেন, নিজের ব্রেন ইউজ করে বুঝেন যে এটা কি হয়। সো ওয়েবসাইট বানাতে গেলে কি কি প্রয়োজন, মনোযোগ দিয়ে বুঝেন ব্যাপারটা, প্লিজ মনোযোগ দিয়ে বুঝেন।
তিনটা জিনিস দরকার। 1 নাম্বার হচ্ছে ডোমেন, 2 নাম্বার হচ্ছে হোস্টিং, 3 নাম্বার হচ্ছে টেকনোলজি সিলেকশন। এই তিনটা জিনিস বুঝতে হবে, তিনটা আলাদা করে আমি ডিসকাশন করব। ডোমেন এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার অনলাইন ব্যবসা যে কোনো সময় অন্য কেউ নিয়ে নেবে, যে কোনো টাইমে আপনি যত ব্যবসায় বানান ওই ব্যবসায় অনেক টাকা লাভ করলেও আপনার ব্যবসা যে কোনো সময় নিয়ে নেবে। হোস্টিং এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার বিজনেস সাফার করবে, বাট ওই ক্ষতি হবে না, সাফার করবে। হুট করে দেখবেন যে মানে হয়তো মাসে যদি বড় বিজনেস হয় 1-1.5 লাখ টাকা লস হতে পারে, সেলস ড্রপ করতে পারে, এগুলো হবে, বাট বিজনেস একদম ভ্যানিশ হয়ে যাবে, ব্যাপারটা তা না। টেকনোলজি সিলেকশন যদি আপনি ভুল করেন তাইলে যেটা হবে হয়তো 1-1.5 লাখ টাকা আপনি ওয়েবসাইট বানাইতে গিয়ে বা বিভিন্ন কিছু করতে গিয়ে আপনি এটা লস করবেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এই তিনটার আমরা একটা সঠিক গাইডলাইন দিব কেমনে বানাবেন। আমি বলবো না আমার থেকে বা এগুলো নেন, আমি এগুলো আপনাকে বেচবও না, বেচতে চাইও না। আপনার মন চাইলে আপনি নেবেন, আর নাইলে আপনি নেবেন না। ইভেন আমি কেন, আপনি যে কোনো এজেন্সি থেকে, আমার থেকে ওয়েবসাইট নেওয়ার দরকার নেই, আপনি যে কোনো জায়গা থেকে এগুলো বানাই নিন। বরঞ্চ আমরা ওয়েবসাইট মানুষকে খুব বেশি একটা বানিয়ে দিও না, আমরা বেশি মানে কি বলে মানে বেশি আমরা মানে মানে বেশি ইফোর্ট দিয়ে হচ্ছে মার্কেটিং সলিউশনের ক্ষেত্রে, যদিও আমাদের এটা আছে, কারণ ওয়েবসাইট বানাইতে গেলে খুব একটা বেনিফিট হয় না, কারণ আমরা ওই যে ওইরকম মানে বানাইতে পারি না যেটা বানালে লাভ হয়। কারণ আমাদের এখানে যে আসে সে মার্কেটিংয়ের সলিউশনটাও নেয়, আবার ওয়েবসাইটের সলিউশনটা নেয়। সো তাকে আমি জাস্ট লামসাম বুঝিয়ে দিলাম, তারপরে আমার বেনিফিট হয়ে গেল, তারপরে আমি ওইটা পারি না, কারণ আমার যে ক্লায়েন্ট ওয়েবসাইট নেয় সে আমার থেকে মার্কেটিং সলিউশনে নেয়। তো দুইটা নিতে গেলে ওই আমি যদি বলি আপনার ওয়েবসাইট ভালো না, তো আমারে ধরবে, হ্যাঁ মিয়া আপনার থেকে ওয়েবসাইট নিয়েছি আপনি বলতেন ভালো না, তো ওই দুষ্টাপনের সুযোগ থাকে না। এই জন্য ওয়েবসাইটে আমাদের এত ইফোর্ট থাকে না। আমরা বলি যদি মার্কেটিংয়ের সলিউশন নিতে চান তাহলে আমার এজেন্সিতে আসেন, আমি আপনাকে বেস্ট সলিউশন দিব। ওয়েবসাইট আপনার ইচ্ছা নিতে পারেন, না পারলে আমার সাথে যোগাযোগ করেন, যদি আমরা স্লট অ্যাভেলেবল থাকে তাহলে আমরা বানাই দিব হয়তো। ওকে, সো এই তিনটা জিনিস একটু বুঝেন, যে কোনো এজেন্সি থেকে আপনি সার্ভিস নিতে গেলে এই তিনটা জিনিস লাগবে। ডোমেনটা কি? ডোমেনটা হচ্ছে আমরা যে দেখি না stepup.com.bd বা হচ্ছে canva.com, google.com, youtube.com, facebook.com, এই যে দেখতেছি না, এটাকে বলে ডোমেন। এই ডোমেনটা মূলত আসছে কোত্থেকে? মূলত আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি এটা আইপিতে যাই মূলত, যেমন 10.168 .0.1, এই যে আইপিটা দেখতেছেন না, এটা এরকম একটা আইপিতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা ওপেন হবে। এখন এরকম নাম্বার তো ভাই মানুষ মনে রাখতে পারে না। আবার আপনি দেখবেন যে আপনি যখন ওই যে ওয়াইফাই ইউজ করেন তখন দেখবেন আপনাকে বিডিআইএক্স সার্ভার দেয়, মানে বিডিআইএক্স সার্ভার বা হচ্ছে আপনার এফটিপি সার্ভার দেয়, ওইগুলো থেকে আপনি মুভি ডাউনলোড করতে পারেন। ওদের ইউআরএলগুলো কিন্তু দেখেন এরকম। তো বেসিক্যালি ওরা ডোমেন লাগায় না, ওরা মেইন আইপি দিয়ে মূলত হিট করে। সো এই আইপিটাতেই মূলত এই আইপির মাধ্যমেই আপনার হোস্টিংয়ের সাথে কানেক্ট হয়ে আপনার ওয়েবসাইটটা লাইভ হয়। তো এখন এইটা যখন মানুষ দেখে, মানে যখন দেখে যে এইভাবে আসলে মানুষ ওয়েবসাইটে যাইতে পারে না, এখন facebook.com না লিখে যদি আপনার লেখা লাগতো 168.169.585.0.1, আপনি এটা মনে রাখতে পারতেন। আর ধরেন ইউটিউবের জন্য আরেকটা লেখা লাগতো এরকম 6-7 ডিজিটের, আপনি যেটা ভুলে যেতেন। তো এই জন্য তারা ডোমেন আবিষ্কার করে। ডোমেনটা হচ্ছে নাম, ওই নামের এগেনস্টে ওই আইপিটা থাকে, মানে আইপিটাই অ্যাকচুয়ালি মেইন জিনিস, বাট আইপির ফ্রন্টে থাকে হচ্ছে এই ডোমেনটা। আমি মনে পয়েন্টটা বুঝতে পারছি। বাড়ি আর ডোমেন হচ্ছে রাস্তা, কোন রাস্তা দিয়ে আপনার বাড়িতে যাবে, এটা হচ্ছে বিষয়। সো এই ডোমেন খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। ডোমেনটা এমন জিনিস, ডোমেনের মানে মূল প্রতিষ্ঠা মানে যারা এটা মূলত প্রোভাইড করে, এটা হচ্ছে আইকেন নামে একটা কোম্পানি, আমেরিকান কোম্পানি, এরা মূলত এই ডোমেনটা ইন্টারন্যাশনালি প্রোভাইড করে। এবং এই ডোমেন কোনো দিন এটা বেচে না, মানে আপনি ডোমেন কিনতে পারবেন না কোনো দিন, এটা ভাড়া নিতে হয়। সাপোজ আমার যে stepup.com.bd এটার মালিক কিন্তু আমি না, এটা আইকেনে এটার মালিক, বাট আমাকে ভাড়া দিছে 10 বছরের জন্য, মানে আমি 10 বছর বা 5 বছর বা এইরকম ভাড়া নিতে হয়। যেমন ধরেন facebook.com এর মালিকও কিন্তু ফেসবুক না, এটা ফেসবুক ভাড়া নিছে। ফেসবুক যদি এটা রিনিউ না করে ঠিক টাইমে, তাহলে এটা আরেকজন নিয়ে নিবে, অন্য কেউ নিয়ে নিতে পারবে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। তো এই ডোমেন এমন এক জিনিস যেটা যদি আরেকজনের কাছে থাকে তাইলে আপনি জীবনেও এটা তার থেকে নিতে পারবেন না। ফর এক্সাম্পল আমি একটা আইডিয়া দিই, ধরেন আপনি কোনো কারণে মনে করেন যে আপনি আপনার ডোমেনটা আমি কিনছি, আমি কিনা দিছি আপনাকে ডোমেন। এখন আমি যদি আপনাকে ডোমেন না দেই, আপনি জীবনে কোনো দিন এই ডোমেন আমার থেকে নিতে পারবেন না, সম্ভব না। আপনি মামলা করেন, এটা করেন, সেটা করেন, কোনো লাভ নেই। যেমন হচ্ছে টাকা, আমার হাতে যদি 1000 টাকা একটা নোট থাকে বা 1 লাখ টাকা একটা বান্ডিল থাকে, এবং এই টাকা আমি যদি আমার হাতে রাখি, ধরেন আপনার টাকা আপনি আমাকে দিয়েছেন সামহাও, কোনো কারণে 2 দিন আগে দিছিলেন বা কোনো প্রুফ নাই, আপনি জাস্ট আমাকে টাকাটা দিচ্ছেন, কোনো ভিডিও করেন নাই, জাস্ট টাকাটা আমাকে দিচ্ছেন। এখন টাকার মধ্যে তো আপনার নাম লেখা নাই। এখন এই যে টাকাটা আমাকে দিলেন ক্যাশ, আমি যদি বলি টাকা আমার, তার মানে তো আমার, ধরেন আমার 1 লাখ টাকা আপনার হাতে আমি জাস্ট দিলাম, আপনি যদি ওই মোমেন্টে ক্লেম করেন যে এই টাকা আপনার, আমি কিন্তু প্রুফ করতে পারবো না এই টাকা আমার, কারণ ওই টাকাতে কোনো নাম লেখা নাই, কোনো কিছু নাই, কোনো এভিডেন্স নাই। বাট যদি ব্যাংকে ট্রান্সফার করতাম এভিডেন্স থাকতো, বিকাশে দিতাম এভিডেন্স থাকতো, চেক দিতাম এভিডেন্স থাকতো, বাট যখনই এটা ক্যাশ তখন এটা কোনো এভিডেন্স নাই। সেম জিনিস এই ডোমেনের ক্ষেত্রে, এই একই কনসেপ্ট চলে। ডোমেন যখন যার কাছে আছে এটা তার। আমি কি পয়েন্ট বুঝতে পারছি? সো আপনি তো ভাই সিম্পল মানুষ, আমি তো সিম্পল মানুষ, ফেসবুকের ডোমেন বাংলাদেশে একটু কিনা ফেলছে। আমি একটু দেখাই আপনাদেরকে, দাঁড়ান জাস্ট একটা মিনিট। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন, এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট।
আরে সার্ভার কি ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই দেখেন এসকে শামসুল আলম ও কিনে ফেলছে কোনটা? এটার নাম হচ্ছে আপনার facebook.com। সে কিনছে 2008 সালে, 2031 সাল পর্যন্ত সে কিনে রাখছে। এই ডোমেন কিন্তু ফেসবুক মামলা করেও নিতে পারে নাই। ফেসবুক মামলা করছে, বাট স্টিল এই ফেসবুক এই ডোমেন নিতে পারে নাই। বাংলাদেশ সরকারেরও সাধ্য নাই যে এটা দিয়ে দিবে, কারণ এটা তো রুলসের এগেনস্টে। তো এই জন্য ওরা $50,000 মতো, আমি যত জানি, মানে ওদেরকে অফারও করছে, তাও এরা দিচ্ছে না। এরা মনে আরও অনেক বড় টাকা যাচ্ছে। সো বেসিক্যালি এই ডোমেন কিন্তু আর নিতে পারে নাই, ওরা নিতে পারে না, এটা কিনে ফেলছে। তো এটার পরে মানে বিটিসিএল কি করছে জানেন? ওরা রুলস চেঞ্জ করছে। ওরা বলছে যে এখন ট্রেড লাইসেন্স ছাড়া আমরা ডোমেন দিব না। মানে এখন বিটিসিএল এর ডোমেন যদি আপনি নিতে চান, তাহলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। ট্রেড লাইসেন্সে যে নাম, ওই নাম থাকলে আপনি ডোমেন পাবেন, নাহলে পাবেন না। আদারওয়াইজ আপনাকে ডোমেন দিবে না। আগে কিন্তু আমরা যে কোনো ডোমেন কিনে ফেলতে পারতাম, কোনো ট্রেড লাইসেন্স ছিল না। বেসিক্যালি এই ভদ্রলোকের জন্য আমাদের এই সমস্যা এখন ফেস করতে হয়। আগে ট্রেড লাইসেন্স বানাইতে হয়, তারপরে আমাদের এই ডোমেন কিনতে হয়। তো কারণ ফেসবুক নামে তো আপনাকে ট্রেড লাইসেন্স দিবেন, আপনি প্রথম লেয়ারে আটকে যাবেন, তো এখানে গিয়ে আপনি কিনতে পারবেন না। সো আমার ধারণা আমি বুঝতে পারছি পয়েন্ট অফ। তো ডোমেন এইটা ব্যাপারটা কি হয়, ডোমেন কারা প্রোভাইড করে? এখন ডোমেন কেমনে কিনে এটা একটু দেখাই। ধরুন আমি namecheap.com-এ গেলাম। নেমচিপ হচ্ছে ডোমেন বিক্রি করার জন্য একটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একটা ওয়েবসাইট। এখানে আপনি যদি যান, এখানে আপনি বিভিন্ন, যেমন .com ডোমেন বলতেছে $6.এত, কিন্তু এটা হচ্ছে অফারের জন্য বলতেছে, বাট আসলে এটা মানে এটা আরও বেশি। আপনি যদি নিউ অ্যাকাউন্ট থেকে, একটা অ্যাকাউন্ট থেকে কিনেন, তখন মনে হয় এটা দেয়, তারপর আবার ইউনিক কুপন টুপন হাবিজে বহুত কিছু লাগে, তারপরে দেয়, বা এখন ডিসকাউন্ট চলতেছে হয়তো। সো এখানে যদি আমি ধরেন ফর এক্সাম্পল লিখি stepup.com, আমি লিখলাম, দেখি এখানে কি আসে। ফার্স্ট অফ অল ডোমেনের কনসেপ্ট আমি বুঝতে পারছি যে স্টেপ আপ $1,50,000 এই ডোমেনের দাম। ফেসবুক বলতে এটা $1,50,000 দাম, আর $18 করে পার ইয়ার এটা রিনিউ ফি আছে। .io দেখতেছি এখানে প্রায় $15,000 মতো, XYZ হচ্ছে $64,000। তো এটা হচ্ছে প্রিমিয়াম নাম, এই কারণে যদি আমি এখানে ধরেন 24 বা কিছুটা লাগাই দিই, কিছুটা লাগাই দিলাম এমনি। আচ্ছা, এটা নিয়ে নিছে কেউ না, আর এটা কিছু লাগাই দিলাম, ধরেন র্যান্ডম একটা নাম আর কি। ওকে, এইটা কত চাচ্ছে? এটা এই যে দেখেন facebook.com ডোমেনের দাম কত বলতেছে? .com ডোমেনের দাম বলতেছে আপনার $9.98, মানে $10, বাংলাদেশি টাকায় 1,300 টাকার মতো। সো আবার রিনিউয়াল ফি একটু বেশি, $15, মানে 2,000 টাকার মতো প্রতি বছর আপনার এটা নিতে হবে। সো এখান থেকে এটা নেওয়া যায়। এখন ডোমেনের ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা বুঝতে হবে যে ডোমেনটা কিনতে হবে কার থেকে। আইকেন নিজে ডোমেন বিক্রি করে না। সো ডোমেন আইকেন কিছু রেজিস্টার দিয়ে রাখছে, যেমন নেমচিপ, গডিডি, এরকম গ্লোবালি কিছু রেজিস্টার আছে, তারা মূলত এই ডোমেনটা সেল করে। তো আপনি ওদের থেকে ডোমেনটা কিনবেন। বাংলাদেশে অনেকেই সেল করে, অন্যান্য দেশেও সেল করে, এদের বেশিরভাগ থাকে হচ্ছে রিসেলার। তো রিসেলারের থেকে নেওয়াটা আমি কখনোই সাজেস্ট করি না, যেহেতু এটা সেন্সিটিভ বিষয়। কারণ ওই ভদ্রলোক কতটুকু ট্রাস্ট সেটা বুঝতে হবে। সে যেই হোক, আমার মতে ডোমেন নিয়ে আপনার রিস্ক নেওয়া উচিত না। সো বাংলাদেশি প্রোভাইডারদের থেকে আপনি সব সার্ভিস নেন। আমিও যদি কোনো দিন বলি আপনাকে ডোমেন বিক্রি করব, মানে আমি তো ডোমেন বিক্রি করি না, ফার্স্ট অফ অল এটা সম্ভবই না। আমি ডোমেন বিক্রি করতে পারবো না, আসলে এটা টেকনিক্যালি পসিবল না। আমি হয়তো আপনার জন্য কিনে দিতে পারবো, নেমচিপ থেকে কিনে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবো, বাট আমি তো এটা বেচতে পারবো না। তো আমি যেটা বলবো, ডোমেন বাংলাদেশে কারো থেকে কেনা উচিত না। আপনি যদি মানে ইন্টারন্যাশনাল ডোমেন কিনেন, তাহলে আপনি নিজে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিনবেন। আর যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, তাইলে আপনি যেটা করবেন, নেমচিপে একটা নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আরেকজনকে বলবেন, ভাইয়া তুমি নেমচিপ থেকে এটা কিনে দাও। তো নেমচিপ থেকে কিনে ওনার ট্রান্সফার করে নেবেন ইনস্ট্যান্ট, ব্র্যান্ড শুরু করার আগে। যদি ওনার ট্রান্সফার করে নেন, তাইলে কোনো টাকা লাগবে না, নেমচিপ টু নেমচিপ ফ্রি। ওনার ট্রান্সফার করলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সে কিন্তু তার কার্ড দিয়ে তার অ্যাকাউন্টে কিনে আপনাকে ট্রান্সফার করে দিয়ে দিবে, দ্যাটস ইট। তো এটা আপনার অ্যাসেট হয়ে গেল। এটা হচ্ছে দলিলের মতো। আপনার জমির দলিল যদি আপনি না রাখতে পারেন, তাহলে ভাই জমি কিনছেন কেন? ব্যবসার জন্য এই জিনিস আপনার লাগবে, গুছায় রাখতে হবে। সো আমার ধারণা এই জিনিসটা আমি বুঝতে পারছি। এই ডোমেনের ক্ষেত্রে অনেকগুলো এক্সটেনশন আছে। এখন এক্সটেনশন বুঝে, এক্সটেনশন হচ্ছে .com, .net, এই যেখানে দেখতেছেন .com আছে, .to, .g, .net, .ai, এরকম অনেক আছে, .io, .xyz, এরকম অনেক হাজার হাজার এক্সটেনশন আছে। তার মধ্যে আপনি কোনগুলো কিনবেন? যদি ই কমার্স ওয়েবসাইট হয়, তাহলে আমি বলবো যে আপনি .com, তারপর হচ্ছে .shop, .store, অথবা .co, .xyz, এগুলো আপনি কিনতে পারেন। এই যে কটা বলছি, এই কটা। এর বাইরে যদি আপনার কোনো মানে আইটি বেস কোম্পানি হয়, তাহলে .net, .io, এগুলো আপনি নিতে পারেন। এগুলো খুব ভালো কাজ করে ওখানে। সো আমার ধারণা বুঝতে পারছি। এখন এই ডোমেনের দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে কান্ট্রি ডোমেন, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডোমেন, যে কোনো ডোমেন। সো আমি এখন যেটা দেখাইছি নেমচিপ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডোমেন, বাট কান্ট্রি ডোমেন আপনাকে এখান থেকে কিনতে হবে। যেমন .com.bd, যেমন stepup.com.bd, এই যে .com.bd, এই ডোমেনটা কিনতে হয় বিটিসিএল থেকে। তো বিটিসিএল থেকে ডোমেন কিনতে গেলে খরচ কত? এখানে হচ্ছে 2 বছরের জন্য মোস্ট প্রবাবলি তারা 1,600 টাকার মতো নেয়। তো এইটার জন্য আপনার ট্রেড লাইসেন্স লাগবে। ট্রেড লাইসেন্স দিয়ে আপনি এখান থেকে কিনে নেবেন। আগে প্রথমত ট্রেড লাইসেন্স বানাবেন, বানানোর পরে আপনি নিজে নিজে আবেদন করবেন, তারপর ওরা দিবে, বিকাশে পেমেন্ট করলে হয়ে যায়। সো এটা হচ্ছে কান্ট্রি ডোমেন। আর ইন্টারন্যাশনাল ডোমেনের ক্ষেত্রে এখান থেকে নেবেন। এখন আপনি কোনটা নেবেন? প্রশ্ন আসতে পারে যে আমি কি কান্ট্রি ডোমেন নিব না ওটা নিব।
ডেফিনেটলি যদি বাংলাদেশ বেস বিজনেস হয় তাহলে আমি বলবো কান্ট্রি ডোমেন সবচেয়ে বেস্ট, নাম্বার ওয়ান, একদম সবার আগে প্রায়োরিটি .com.bd, কারণ .com ভালো নাম পাবেন না আপনি, .com.bd সবার আগে, তারপরে .com, মানে তারপরে অন্যান্য যে .com, তারপরে না, .com তো সবার আগে, তারপর হচ্ছে .shop, .xyz এগুলো হাবিজাবি নিতে পারেন, বাট .com হচ্ছে .com.bd হচ্ছে সবচেয়ে টপ প্রায়োরিটি যদি আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যান। সো আমার ধারণা এই কনসেপ্ট আমি বুঝাতে পারছি, নিজে নিজে কিনে নেবেন অ্যাকাউন্ট খুলে, এটা কেমন করতে হয় আমি যদি সময় পাই কখনো ক্লাসে দেখাবো না, নিজে কিনে আমি দেখাবো, আর এই .com আমি কিনে দেখাবো, এটা সমস্যা নাই, নেক্সট ক্লাসে নেমচিপ থেকে আমি নেক্সট এক দুইটা ক্লাসের মধ্যে কেমনে কিনতে হয় এটা আমি দেখাবো, কিনে কেমনে ট্রান্সফার করতে এটা দেখাবো, ওয়েবসাইটের ক্লাসে আমি আলোচনা করবো, জাস্ট আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম এটা কেমনে কাজ করে। তো আমার ধারণা এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পারলাম যে ডোমেন কেমনে কিনতে হয়, কত টাকা লাগে। এক বছরের জন্য .com ডোমেনের দাম 1300 টাকা, এটা ফিক্সড, এটা আপনি যার থেকে কিনেন ফিক্সড। আরও দু একটা প্রোভাইডার আছে, গডিডি, আরও কিছু আছে, বাট আমি মনে করি নেমচিপ সবচেয়ে এখানে সিকিউর, এখানে এরা সবচেয়ে ট্রাস্টি, আমার মতে এদের থেকে নেওয়া উচিত। বড় বড় ব্র্যান্ড এখানে রাখে, প্রায় 30 কোটির মতো ডোমেন ওরা এখন পর্যন্ত নিবন্ধন করাইছে ওয়ার্ল্ড ওয়াইড, সো ওরা বেশি সেফ আমি মনে করি ওখান থেকে নেন। আমি সব এখানে রাখি, আমি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক বা কোনো কিছু দিচ্ছি না, আপনি আপনার মতো করে যা কিনবেন, বাট আমি যেহেতু ইউজ করি জাস্ট আমি অ্যাজ এ মানে ভালো প্ল্যাটফর্ম থেকে সাজেস্ট করতেছি, দ্যাটস ইট। ওকে, তো এটা গেল নেমচিপের ইস্যু। অথবা আপনি গডিডি থেকেও কিনতে পারেন, ডিপেন্ড করে, কিন্তু গডিডি ফার্স্ট ইয়ারে কম নিবে কিন্তু পরবর্তী ইয়ারে অনেক বেশি নিবে। তো প্রথম বছরে মনে হয় আপনাকে $4-5 দিতে পারে, আমি জানি না কত ডলারে দিবে, আমি একটু দেখি, এখন দেখাই দিই আপনাদের সামনেই। গডিডি প্রথম বছরে কত টাকায় দিবে একটু দেখি। দেখি কত টাকায় দেয়। গডিডি দিবে আপনাকে, আচ্ছা সে আপনাকে 3 বছরের টার্মে যেতে হবে, 3 বছর টার্মে গেলে তো ওই একই জিনিস হইলো, তাহলে মানে প্রথম বছরে আপনাকে কম দিবে আর কি, পরের বছর বেশি দিবে, মানে এমনিতে তারা বলতেছে $21 করে বেচে, তারপরে আপনাকে থেকে একটু কম নেবে, কিন্তু এটা 3 বছর টার্মে যদি আপনি যান আলটিমেটলি বেশি হয়ে যাবে। ফার্স্ট ইয়ারে আপনার কম পড়তেছে, সেকেন্ড ইয়ার দুইটা মিলে একই জিনিস হয়ে যাবে। এই যে আপনাকে বলতেছে, হ্যাঁ ওই যে একই জিনিস হইলো, আপনাকে মানে $50 মতো লাগবে এখান থেকে নিতে, তখন আপনি প্রথম বছর একটু ডিসকাউন্ট পাচ্ছেন, মানে ওই ঘুরায় বেচে একই জিনিস, জাস্ট মার্কেটিংয়ের জন্য করতেছে। বাট আমি এদের পোর্টাল বা অন্যান্য হাবিজাবি থেকে আমি নেমচিপকে বেশি প্রেফার করি, সো এখান থেকে কিনতে পারেন, আমি সব ডোমেন আমার নেমচিপে রাখি। ওকে ফাইন, আমার ধারণা আমি এই টপিকটাও ক্লিয়ার করতে পারলাম। ওকে চলো নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক ছিল ডোমেনটা আমি বুঝতে পারলাম, সার্ভার কি এটা একটু বুঝেন। ডোমেন বুঝলাম, ডোমেন আসলে এটা কেউ কাউকে দেওয়ার জিনিস না, এটা কিনতে হয়। ওয়েবসাইটের 3টা পার্ট, 3টা আলাদা আলাদা কম্পোনেন্ট, আলাদা আলাদা হইতে নিতে হয়। ডোমেন আমি বুঝতে পারছি, দেন সার্ভার। এই সার্ভার এক বিশাল জিনিস, এইটা আমি আগের সেশনে যখন আলোচনা করি বিস্তারিত বুঝাইছি। এই যে আমার নিয়ে মানুষ যে কথা বলে না, এই আমাকে নিয়ে কথা বলার, আমাকে নিয়ে যে আমাকে যে সমালোচনা করে মানুষ, তার 95% সমালোচনা হচ্ছে এই সার্ভার নিয়ে। মানুষ সার্ভার নিয়ে আমার এগেনস্টে কথা বলে কেন? কারণ সার্ভার আমি দেখেন এইটা মানে আমি একটু বিস্তারিত আসতেছি। বেসিক্যালি সার্ভার যে জিনিসটা, সার্ভার তো ডিফারেন্ট জিনিস, আমি বলছি মানুষকে ওয়েবসাইট দিব, এখন ওয়েবসাইট তো টেকনোলজি বানানোর জিনিস, বাট হোস্টিং সার্ভার, হোস্টিং বা ডোমেন এগুলো তো ভাই কিনে দিতে হয়, এটা আমি বেচি না, অন্য থার্ড পার্টি কোম্পানি বেচে, ওদের থেকে কিনতে হবে। তো এটা আমি কিভাবে দিব? আমি কোনো দিন এই যে আমি এখনও বলতেছি, কোনো দিন আমি কোথাও বলি নাই, কোনো ভিডিওতে বলি নাই, ইভেন কোনো টেক্সটে লিখি নাই, আমার ওয়েবসাইটে কোথাও লেখা নাই যে আমি ডোমেন হোস্টিং দিব, কোনো দিন আমি এটা বলি নাই। তারপরেও আমি সবাইকে ওয়েবসাইট বুঝিয়ে দিছি যারা আমাদের সেশনে জয়েন করছিল। এখন তারা বলতেছে কি যে মানে অ্যাকচুয়ালি এটা স্টুডেন্টদের ক্লেম না, এটা ডেফিনেটলি স্টুডেন্টদের ক্লেম না, এটা হচ্ছে মানুষ করাচ্ছে, এটা আমি বুঝতেছি যে এটা কেন করাচ্ছে, আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। সো বেসিক্যালি ওরা বলে যে আমি নাকি ডোমেন হোস্টিং আমি প্রোভাইড করতেছি, আমি নাকি প্রোভাইড করার কথা ছিল। ভাই আমাদের সেশনে মানুষ জয়েন করছে 20,000 টাকা বা 25,000 টাকায়, তো এই টাকার মধ্যে আমি ডোমেন হোস্টিং দিব কেমনে? কারণ এটা তো অনেক টাকা লাগে, এখানে কত টাকা লাগে এটা আমি পরে আমি আসতেছি। তো এই জিনিস নিয়ে বলে যে আমি নাকি ডোমেন হোস্টিং দিব। আমি জীবনে কোনো দিন কোনো জায়গায় এটা বলি নাই যে আমি ডোমেন হোস্টিং দিব, আমি কোনো দিন বলি নাই, নিজের মতো করে নিয়ে নিছে। আমি এখানে ক্লাসে সুন্দর করে বুঝাইছি যে এটা কেমনে কাজ করে, এরপরই তো মানুষ আসছে, তাই না? সো এই জিনিস নিয়ে মানুষ কথা বলে। 95% আমার এগেনস্টে যে কমপ্লেন তা হচ্ছে এই হোস্টিং নিয়ে। সো এই জন্য হোস্টিংটা মনোযোগ দিয়ে বুঝেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই হোস্টিং যে ব্যাপারটা, এইটা যেটা বলতেছি, যারা কথা বলে আমার স্টুডেন্ট যারা, দেখেন 2 বছর আগে আমাদের সেশন শুরু করছিলাম, অ্যাপ্রক্সিমেটলি 2 বছরই হয়ে গেছে, অলমোস্ট 2 বছর, এই সময় শুরু করছিলাম 2023-এর। তো 2 বছর হয়ে গেছে অলমোস্ট। 2 বছরের মধ্যে 6 মাস ছিল আমাদের, 6 মাস না 5 মাস ছিল ওই সময়, 5 মাস ছিল আমাদের প্রোগ্রাম। তো 5 মাস চলে যাওয়ার পরে আজকে 1.5 বছর পরে আইসা বা 1 বছর পরে আইসা যদি মানুষ বলে যে ভাই এটা দেন নাই, তার মানে আপনি বুঝতেছেন সাসপিশিয়াস কিছু প্রবলেম আপনি দেখতেছেন। বেসিক্যালি আমার যারা স্টুডেন্ট এরা কেউ এটা বলে না, কারণ যদি এরা বলতো, আমার অফিস সবাই চেনে, তারা এখানে এসে বলতো ওই সময় যে এই মেয়ে আপনি তো আমাকে কি বলে হোস্টিং দিবেন, আপনি আমাকে এটা দিবেন বলছেন, এখন দেন নাই কেন? একটা সিঙ্গেল পার্সন কিন্তু আমার এখানে আসে না এটার জন্য, কেউ ক্লেম করে নাই।
তো এখন কেন করতেছে এটা কিন্তু হুট করে দেখবেন যে এখন হইতেছে, এই যে এই মুহূর্তে কিছুদিন আগে হয়েছে আর কি। এটা কেন হয়েছে, কেন মানে দু একটা কমিউনিটিতে কথা হয়েছে, এটা হওয়ার পিছনে ওই যে আমি বললাম যারা কোর্স ব্যবসায়ী আছে, যারা এই যে এই সিন্ডিকেটটা আছে, এরা বেসিক্যালি ওই যে এরকম কিছু মানুষকে জড়ো করছে। আবার ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট না, ওরা মনে করেন যে আজারা যা কমেন্ট করতেছে, বা কিছু স্টুডেন্টকে মানে অবশ্যই এখানে কিছু স্টুডেন্ট আছে, কিছু মিসগাইডেড স্টুডেন্ট আছে, তো ওদেরকে বেসিক্যালি তারা হচ্ছে মিসগাইডেড করছে, তাদেরকে বুঝাইছে যে সার্ভিস যা নেওয়ার তো নিয়েই নিছো, তো চলো এখন একটু এটা করি। মানে মানুষ বাঙালি তো একটু হালকা করলেই হয়, মানে বললাম না বাঙালিকে সবভাবেই কেনা যায়, মানে সব কিছুই করা যায়। মানে ভোটের আগের দিন আপনি কাকে ভোট দেবেন ওইটাও কেনা যায়। আপনি 1,000 টাকা একজনকে দিচ্ছেন, আরেকজন এসে 1500 টাকা দিয়ে দিলে যে 1500 দিচ্ছে ওরে ভোট দিয়ে দিবেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম, মানুষের লয়ালিটি বলতে কোনো কিছু নাই, মানে বিন্দুমাত্র নাই। এই লয়ালিটি খুব সবার আগে থাকা উচিত, পার্সোনালিটি সবার আগে থাকা উচিত। আমার কথা হইতেছে যে লোক আমার উপকার করছে ওর এগেনস্ট আমি জীবনে যাবো না, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। এটা যদি আমি করি তাহলে আমার রিজিক, যে জায়গা থেকে রিজিক হয়, এই রিজিক আল্লাহ বন্ধ করে দিবে। তো এই জিনিস আমার বুঝতে হবে। তো আমি এই জায়গা সবসময় ঠিক রাখি, সবসময় অনেস্ট রাখি, যে অল্প কিছু টাকা, অল্প কিছু ধরেন একজনকে একটু খাটো করলাম, টাইনা ধরলাম, এটার জন্য আমি একজনকে জাস্ট কথা শুনাই দিলাম, এটা উচিত না। যাই হোক, আমি একটু এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবেন। তো সার্ভার আসলে কি? সার্ভার হইতেছে আপনার যে ওয়েবসাইট, নাম তো আমি বুঝলাম, ডোমেন হচ্ছে facebook.com। এখন facebook.com হচ্ছে এটা রাস্তা, মানে যে রাস্তা দিয়ে যাবে। এখন বাড়ি যেটা, এটাই হচ্ছে আপনার বাড়ির যে জায়গাটা, মানে জমি, যেটা জমি, ওই জমিটা হইতেছে বেসিক্যালি আপনার কোনটা জানেন? জমিটা হইতেছে আপনার বেসিক্যালি হচ্ছে, আমি যদি বলি জমিকে উদাহরণ দিই সার্ভারের সাথে, আর জমির উপরে যে বাড়িটা তৈরি হয় এটা হচ্ছে ওয়েবসাইট, এরকম আর্কিটেক্ট বিষয়টা। রাস্তা হচ্ছে ডোমেন, বাড়ি যেটা মানে জায়গা যেটা, এটা হচ্ছে হোস্টিং, এর উপর যেটা তৈরি হয় এটা হচ্ছে যে মানে যে আপনি যে বাড়িটা বানাচ্ছেন এটা হচ্ছে মূলত আপনার ওয়েবসাইট আর কি। সো তিনটা জিনিসের একটা জিনিস, রাস্তাটা আমরা বুঝে গেলাম যে কীভাবে যাইতে হবে। এখন পরটা নিয়ে আলোচনা করি সার্ভারটা আসলে কি। সার্ভার হইতেছে একটা কম্পিউটার। এই যে আমার যে কম্পিউটার দেখতেছেন, সেফ জাস্ট এই কম্পিউটার। এই কম্পিউটারে ব্যাপারটা কেমনে কাজ করে একটু আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই। এই কম্পিউটারটা কীভাবে কাজ করে এটা আমি একটু বুঝাতে চাই। যে এই কম্পিউটারটা হইতেছে বেসিক্যালি আমার যে কম্পিউটার, এই কম্পিউটারে আমি আমার ওয়েবসাইটে রাখতে পারবো। ওয়েবসাইটে তো কিছু কোড, জাস্ট কিছু কোড আছে, এই কোডটা প্রোগ্রামিং কোড, এটা আমি আমার ওয়েবসাইটে রাখলে আপনি আমার ওয়েবসাইট দেখতে পারবেন। আমরা যে কোনো কম্পিউটার, যত কম্পিউটার আছে যে কোনো কম্পিউটারকে আমরা সার্ভারে কনভার্ট করতে পারি। এটা খুবই ইজি, মানে কমপ্লেক্স কিছু না, দুই একটা সফটওয়্যার ইনস্টল দিলে এটা হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কেন তাহলে আমাদের কম্পিউটারকে সার্ভার বানাই না? আমরা আমাদের কম্পিউটারকে সার্ভার বানাই না কারণ সার্ভার বানানোর একটা কন্ডিশন আছে। এক নম্বর কন্ডিশন হচ্ছে আপনার কম্পিউটার 24 ঘন্টা অনলাইন থাকতে হবে, মানে এটা ইন্টারনেট কানেক্টিভিটি নিরবিচ্ছিন্ন হইতে হবে। এখন এটা কি সম্ভব? আপনি এনশিওর করতে পারবেন যে আপনার এখানে ইন্টারনেট যাবে না? এখন হয়তো আপনি এটা এনশিওর করতে পারবেন, কিন্তু একটু পর ক্যাবেল কাটা যাবে, এটা যাবে, এটা যাবে, বহুত ইস্যু আছে। সো এটা হচ্ছে নাম্বার ওয়ান ইস্যু, যে 24 ঘন্টা ইন্টারনেট কানেক্টিভিটি রাখা। সেকেন্ড যে ইস্যু সেটা হচ্ছে আপনার কম্পিউটার কখনোই বন্ধ করা যাবে না। এটা যে একবার রান করছেন, এই কম্পিউটার নষ্ট হওয়ার আগ পর্যন্ত সারাদিন চলবে। কারণ আপনার কম্পিউটার বন্ধ হওয়া মানে আপনার ওয়েবসাইট আর কেউ দেখতে পারবে না, যেহেতু এই কম্পিউটারেই আপনার ওয়েবসাইটটা রাখা আছে। যতক্ষণ কম্পিউটার ওপেন আছে ততক্ষণ এটা বাইরে থেকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে, এটা পাবলিক আইপির বিনিময়ে। সো আপনার এখানে যে ইন্টারনেট কানেকশনটা লাগাইছেন, ওদেরকে বললেই হয় যে আমাকে একটা পাবলিক আইপি দাও, তখন ওই পাবলিক আইপি দিয়ে আপনার যে এই কম্পিউটার অ্যাক্সেস করতে পারবে সারা পৃথিবী থেকে। যে কেউ ইন্টারনেটে কানেক্ট হয়ে আপনার কম্পিউটার অ্যাক্সেস করতে পারবে। তো যেহেতু আমার কম্পিউটারে আমার ওয়েবসাইট রাখছি, তার মানে আমার ওয়েবসাইট মানুষ দেখতে পারবে, ওয়েবসাইটের প্রোডাক্ট বা যা আছে সব কিছু দেখে অর্ডার করতে পারবে। তো এই হচ্ছে সার্ভার। এখন এই সার্ভারটা তাহলে আমরা এখন করিটা কি? এখন নিজের কম্পিউটারে আমরা কিন্তু টেস্ট করার জন্য আমরা নিজেরা সার্ভার ইউজ করতে পারি। প্রোডাকশন গ্রেডের কোনো কিছু আমরা আমাদের এখানে রাখি না। ডাউন গ্রেড থাকলে একদম মানুষ ইউজ করতে পারে না। গুগলের ক্রলার যখন এসে দেখে যে আমার ওয়েবসাইট ডাউন, তখন এটার রেপুটেশন ড্রপ করায় ফেলে। এই জন্য আমরা এটা নিজেরা সেট আপ করি না। নিজেরা সেট আপ করা অনেক পেইনফুল। যেমন আপনাকে একটা বিশাল মানে কি বলে, এমন একটা রুম সেট করতে হবে যেখানে কোনো সময় কানেক্টিভিটি মানে ইন্টারনেট যাবে না। মানে বাংলাদেশে যত আইআইজি আছে সব লাগাইতে হবে। মানে ধরেন 4-5 বা 10টা ব্যাকআপ লাইন লাগাইতে হবে, যে একটা কাটা গেলে আরেকটা থাকবে, এরকম 4-5টা ইন্টারনেট লাইন লাগাইতে হবে, 10টা লাইন লাগাইতে হবে। সেকেন্ড পয়েন্ট, কখনোই ইলেকট্রিসিটি যাবে না, এটা এনশিওর করতে হবে, মানে পাওয়ার আনতে হবে যেন কোনোভাবেই ইলেকট্রিসিটি না যায়। তারপরে হচ্ছে ওই রুমকে অনেক কুলিং করতে হবে, কারণ হচ্ছে সারাক্ষণ কম্পিউটার চললে কম্পিউটার নষ্ট হয়ে যাবে। তো এমন মানে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে এখানে কম্পিউটার কোনোভাবেই গরম না হয়। তো এই ওয়েতে ডেটা সেন্টারের এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট, এইভাবে ডেটা সেন্টার তৈরি করতে হয়। তো আপনি এরকম করে একটা ডেটা সেন্টার বানাইতে গেলে আপনি বুঝতেছেন যে কী পরিমাণ খরচ, হিউজ খরচ। তো এই জন্য ব্যক্তি উদ্যোগে মানুষ এগুলো বানায় না, প্রাতিষ্ঠানিকভাবে অনেক কোম্পানি বানায়, এরাই হোস্টিং প্রোভাইড করে মূলত। যেমন ইন্টারন্যাশনালি গুগল আছে, অ্যাজিওর আছে, আর অনেক প্রোভাইডার আছে, নেমচিপ নিজে হোস্টিং দেয়। তো তারা কি করে, তারা এরকম সেট আপ বানাইছে অলরেডি, এরকম সুন্দর করে তারা এমন রুম বানাইছে যেটা একদম ঠান্ডা, ওইখানে বিশাল কম্পিউটার রাখা যাচ্ছে, ওখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আছে, কখনোই কারেন্ট যাবে না, ওখানে ইন্টারনেট কানেক্টিভিটি আছে, মানে যতই ঝামেলা হোক 30-40 বছরে কোনোদিন ইন্টারনেট যায় নাই। তো এইরকম আপনাকে পরিবেশ তৈরি করছে এমন কিছু প্রতিষ্ঠান আছে, বানায় তারা কি করে, কম্পিউটারকে ভাড়া দেয়। ওখানে তারা কম্পিউটার সেট আপ দিছে, তারপর কম্পিউটার ভাড়া দিচ্ছে আমাদের কাছে, আমরা যারা ওয়েবসাইট রাখতে চাই তাদের কাছে। তো ভাড়া দিচ্ছে কেমনে?
দুইটা বইতে দেওয়া যায়। ধরেন আপনি আমাকে মনে করেন আমি হোস্টিং প্রোভাইডার, ফর এক্সাম্পল আমি হোস্টিং প্রোভাইডার না, বাই দ্য ওয়ে আমি হোস্টিং সেল করি না, বাট ধরেন আমি তর্কের খাতিরে ধরলাম আমি হোস্টিং প্রোভাইডার। সো আমি কি করছি, আমি ধরেন এরকম সেট আপ দিলাম, আমি সব কিছু সেট আপ দিয়ে আমি রেডি করলাম। তো আমার ধরেন এককালীন 1 কোটি টাকা খরচ হলো, মানে এই সম্পূর্ণ জিনিস প্রিপেয়ার করতে, জেনারেটর হাবিজাবি সব করতে 1 কোটি টাকা খরচ হলো। তো এই যে 1 কোটি টাকা আমি খরচ করলাম, খরচ করার পরে এখানে আমি কম্পিউটার কিনলাম, ধরেন একটা কম্পিউটার কিনলাম 20,000 মানে 2 লাখ টাকা দিয়ে, ফর এক্সাম্পল আমি 2 লাখ টাকা দিয়ে একটা কম্পিউটার কিনলাম। ওই কম্পিউটারের মধ্যে এখন 2 লাখ টাকায় আমি যদি কম্পিউটার কিনি, আরও যদি এডিশনাল খরচ দেখি 2 লাখ না, ধরেন আমি 1.5 লাখ টাকা দিয়ে কম্পিউটার কিনলাম, আর আমার যে এডিশনাল যে অফিসিয়াল খরচ টরচ আছে হাবিজাবি এগুলা মিলে বা এইগুলো মিলে ধরেন আরও ফর এক্সাম্পল আরও মনে করেন যে আরও 1 লাখ সামথিং টাকা আছে মনে করেন, তো সব মিলে আমরা 2,40,000 টাকা ধরি, ইয়ারলি হিসাব করতে সুবিধা হবে। তো আমার 2,40,000 টাকা আমার খরচ হলো 1 বছর, মানে আমার সব সেট আপের ফি প্লাস আমার কম্পিউটারের ফি, দুইটা মিলে আমার গেল। একটা কম্পিউটারের সেলফ লাইফ আমরা ধরতেছি 1 বছর, মানে 1 বছর পর এটা নষ্ট হয়ে যাবে, যেহেতু এটা কোনোদিন বন্ধ হবে না, টানা চলতে থাকবে, 1 বছর পর এটা নষ্ট হয়ে যাবে আমরা ধরে নিচ্ছি, বা এটা ব্যবহার করার উপযোগী থাকবে না। সো 1 বছরে যদি আমি এটা চালাইতে চাই তাহলে আমার প্রফিটটা কেমনে আমার করতে হবে বুঝেন। তো আমার 2,40,000-কে ভাগ দেন 12 দিয়ে, তাহলে কত হাজার টাকা করে, 20,000 টাকা পার মান্থ। এটা হচ্ছে আমার কস্টিং, আমার এই হোস্টিংয়ে কস্টিং যাচ্ছে এটা। তো আমার প্রফিট করতে হইলে তো ডাবল প্রফিট করতে হবে বা 1 গুণ প্রফিট করতে হবে, তার মানে আমার 3,60,000 টাকা বেচতে হবে, মানে 30,000 টাকা পার মান্থ ভাড়া দিলে আমি লাভ করতে পারতেছি, 10,000 টাকা পার মান্থ লাভ করতে পারতেছি। যদি আমি 40,000 টাকা পার মান্থ সেল করি তাহলে আমার 20,000 টাকা পার মান্থ লাভ হচ্ছে, মানে আমার এখান থেকে লাভ হচ্ছে, ইয়ারলি আমার লাভ হচ্ছে অর্ধেক, প্রায় 2.5 লাখ টাকা লাভ হচ্ছে। তো এই যদি আমি এটা করি তাহলে দেখেন আমি 2 বইতে এখন সেল করার অপশন আছে। এক হচ্ছে ডিরেক্টলি পুরো কম্পিউটারটা একজনকে ভাড়া দেওয়া, তাহলে একজনকে যদি ভাড়া দিই তাহলে সে 40,000 টাকা পার মান্থ আমাকে দিবে, দিয়ে আমার এই কম্পিউটার তার ওয়েবসাইট রেখে চালাবে। এটা হচ্ছে একরকম সার্ভার, এটাকে কি বলে, ডেডিকেটেড সার্ভার, ওটাতে আমি আসতেছি। এই সার্ভারটাকে বলে মূলত ডেডিকেটেড সার্ভার। এই যে এখানে সার্ভার কত ধরনের হয়, এটা হচ্ছে ডেডিকেটেড সার্ভার, যে আমার কম্পিউটার আমি জাস্ট একজনকে ফুল দিয়ে দিছি, ওইটা ভাড়া নিছে, তার কাছ থেকে 40,000 টাকা মাসে আমি নিব এবং সে এটা চালাবে, 40,000 টাকা প্রতি মাসে দিবে। আমার কিন্তু খরচ 20,000 টাকা করে, যেহেতু আমার কম্পিউটার সেট আপ করা লাগছে, ফিজিক্যাল কম্পিউটার কিনে এখানে সেট আপ দেওয়া লাগছে, প্লাস আমার আনুষঙ্গিক অপেক্স। শেয়ার্ড কোনটা, আমি চাইলে এটাকে আরেকটা ফর্মেটে দিতে পারি। এখন 40,000 টাকা সবাই এফোর্ড করতে পারে না, সো এই জন্য একটা নিউ বিজনেস মডেল এখানে অ্যাপ্লাই করা হয়েছে, যে শেয়ার্ড, মানে আমার এই কম্পিউটারটাকে আমি 100 জনের কাছে দিয়ে দিব, 100 জনের ওয়েবসাইট আমার এখানে রাখা যাবে। তাইলে পার পার্সন থেকে আমি নিব 1,000 টাকা করে, ফর এক্সাম্পল পার পার্সন 1,000 টাকা। তো পার পার্সন যদি আমি 1,000 টাকা করে নেই, বা 50,000 টাকা করেও যদি আমি নেই, সরি পার পার্সন যদি 500 টাকা করেও আমি নেই, তাহলে কিন্তু আমি 50,000 টাকা পেয়ে যাচ্ছি মাসে। আপনি বুঝতেছেন, 100 মানুষ 500 টাকা পার মান্থ, আমি পেয়ে যাচ্ছি কত, আমি কিন্তু পেয়ে গেছি অনেক, মানে 50,000 টাকা পাই গেছি। এমনি পাইতাম 40, এখন পেয়েছি 50। 1,000 টাকা করে হইলে আমি পাচ্ছি 1 লাখ, মানে পাইতাম 40, এখন পাচ্ছি 1 লাখ। তো এই মডেলটাকে বলে শেয়ার্ড, মানে আমার কম্পিউটারে তোমরা 100 জনই রাখবা। এখন 100 জন রাখলে যে প্রবলেমটা এখানে ঘটে সেটা হইতেছে, আচ্ছা আমি স্লাইড মনে দেখা যাচ্ছে না, সরি আমি স্লাইড দেখাতে চেয়েছিলাম। সো যদি আমরা এখানে কি বলে, যদি আমরা শেয়ার্ড করি, তাইলে যে সমস্যাটা ঘটে, 100 জনের মধ্যে যদি কোনো কারণে কোনো ওয়েবসাইটে হুট করে বেশি অ্যাড চালায়, বেশি লোক আসে তার ওয়েবসাইটে, তাহলে বাকি ওয়েবসাইটগুলো সাফার করে, কারণ ওই কম্পিউটারের সিপিইউ র্যাম এগুলো তো মানে মানে কি বলে ফিক্সড। আপনি পয়েন্টটা বুঝেন, যদি আপনার কম্পিউটারে আপনি যদি অনেক গেম খেলেন, অনেক হেভি কোনো গেম খেলেন, ইন দ্য মিন টাইম যদি আপনি ব্রাউজারে গিয়ে কোনো কিছু চালাতে চান, আপনি চালাতে পারবেন না, দেখবেন হ্যাং করতেছে। অথবা আপনি ভিডিও রেন্ডার দিচ্ছেন, ইন দ্য মিন টাইম অন্য একটা কাজ করতে চাইতেছেন, দেখবেন হবে না, হ্যাং করবে। তো এটা বেসিক্যালি কেন হয়, বা গুগল ক্রোমের অনেকগুলো ট্যাব, ধরেন 100টা ট্যাব একসাথে ওপেন করে দিচ্ছেন, তখন দেখবেন আপনার কম্পিউটার প্রসেস করতে পারতেছে না। তো এইটা হয় মূলত কি, একসাথে অনেক প্রসেসের কারণে। তো অন্য কোনো ওয়েবসাইটে যদি অনেক বেশি লোড পড়ে, তাহলে বাকি ওয়েবসাইটগুলো ডাউন হয়ে যাবে। তো এই ওয়েতে এটা সবচেয়ে বড় সমস্যা, শেয়ার্ড সার্ভারের দাম অনেক কম, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। যেমন আমরা একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল আপনি যদি চিন্তা করেন যে কি বলে, আপনি যদি চিন্তা করেন যে ইন্টারনেট ইউজ করার কথা যদি ভাবেন, আপনি দেখবেন যে আমরা যদি ডেডিকেটেড অফিসে যখন আমরা ডেডিকেটেড ইন্টারনেট ইউজ করি, তখন এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। কর্পোরেট লাইনগুলো 30,000 টাকা চলে যায় হয়তো 100 MBPS ইন্টারনেটের জন্য, 30,000 টাকা চলে যায় অ্যাপ্রক্সিমেটলি। তো এত টাকা কেন যায়, বা 20,000 টাকা চলে যায়, এটা কেন যায়? কারণ ওইখানে এমন ইন্টারনেট দেওয়া হয় যেটা কারোর সাথে শেয়ার করা হয় না, এটা আপনার জন্য ডেডিকেটেড, সবসময় সেম থাকবে। বাট আপনি দেখবেন মিরপুর, উত্তরা বা বিভিন্ন জায়গায়, মোহাম্মদপুর, দেখবেন উপরে লেখা যে 40 MBPS ইন্টারনেট মাত্র 800 টাকা। এই 40 MBPS 800 টাকা কীভাবে দিবে? ইয়েস, আপনাকে টেস্ট করে দেখাবেও 40 MBPS। হ্যাঁ, কেমনে দেখাবে জানেন? আবার সে বলে দিবে যে পিক টাইমে এটা কম থাকবে, মানে পিক টাইমে কম থাকবে, যেমন 7টা থেকে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত আপনি দেখবেন ওয়েবসাইট কোনো কিছু দেখতে চাইলে ঢুকেই না, ঘুরে যদি কোনো গেম খেলতে চান দেখবেন লেটেন্সি হিউজ। তো এই জিনিসটা হয় কেন? ওই সময় সবাই একসাথে ট্রাই করতেছে, এই জন্য হচ্ছে। আবার যখন ভোর 5টার সময় চালাবেন তখন একদম আরামসে চলবে। তো এই জিনিসটা যে কনসেপ্টে চলে, এই সেম জিনিস শেয়ার্ড, যেটা শেয়ার্ডের ইস্যু হচ্ছে
আপনার অন্য ওয়েবসাইটে লুট পড়লে আপনার ওয়েবসাইটের অবস্থা খারাপ হয়ে যাবে। এখন 100 জনের মধ্যে কারটাতে লুট পড়বে, কারটাতে পড়বে না, এটা কি আপনি জানেন? জানেন না তো। তো যার ফলে এখানে শেয়ার দিয়ে এই ইস্যুটা ক্রিয়েট হয়। তো বাংলাদেশে আমরা যারা ওয়েবসাইট চালাই এদের ম্যাক্সিমাম আমি ওয়েবসাইট দেখি যখন অ্যাড চলে তখন দেখা যায় সার্ভার ডাউন এসে হাবিজাবি। তো এটার অন অফ দ্য মেইন রিজন হচ্ছে তারা শেয়ার সার্ভার ইউজ করে। তো এখানে ডেডিকেটেড সার্ভার যদি ইউজ করেন এটা হিউজ এক্সপেন্সিভ, এটা এফোর্ড করা টাফ। আর একটা ইস্যু আছে, ধরেন আপনি ডেডিকেটেড ইউজ করতেছেন, মাইনে নিয়েছেন ডেডিকেটেড ইউজ করবেন। এখন ডেডিকেটেডের আরেকটা বড় ইস্যু আছে। তো ডেডিকেটেডের সবচেয়ে বড় যে ইস্যুটা সেটা হইতেছে যে আমি আমি আচ্ছা ধরেন একটু প্র্যাকটিক্যালি দেখাই নিই, তারপর আমি যাচ্ছি। ধরেন আমি নেমচিপেই গেলাম, নেমচিপ থেকে হোস্টিং থেকে আমরা গেলাম শেয়ার সার্ভার। শেয়ার সার্ভার থেকে আমি এখানে জাস্ট মান্থলি বিল দিলাম। এখানে মান্থলি বিল দেখতেছেন এটা কত, $10 পার মান্থ। এটা হচ্ছে $7 পার মান্থ, এটা হচ্ছে $5 পার মান্থ। এখানে আপনি যদি ইয়ারলি নেন এটা তাহলে মনে কিছুটা কম নেয় ওরা। এটা হচ্ছে $50 পার ইয়ার, মানে একসাথে পে করতে হবে। $50 পার ইয়ার, এটা হচ্ছে আপনার কত, $75 পার ইয়ার, এটা হচ্ছে $113 পার ইয়ার। তো এখানে বলতেছে এরা 3টা ওয়েবসাইট রাখা যায়, বাট আলটিমেটলি আপনি 3টা ওয়েবসাইট না এখানে রাখতে পারবেন না, এটা সম্ভবই না। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা কম্পিউটারের কনফিগারেশন বলতে আমরা কি বুঝি? একটা কম্পিউটার কনফিগারেশন হচ্ছে র্যাম, তারপর হচ্ছে সিপিইউ মানে প্রসেসর, তারপর হচ্ছে আপনার স্টোরেজ, তারপর হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি, যেহেতু সার্ভার ইন্টারনেট কানেক্টিভিটি আছে এইগুলো বুঝি। কিন্তু এখানে খেয়াল করবেন এগুলো নাই। দেখছেন এখানে 3টা ওয়েবসাইট, জাস্ট 20 GB SSD। আর আপনার কাছে যারা সার্ভার বেচে বাংলাদেশে বা অন্য জায়গায় যারা সার্ভার বেচে সবসময় একটা জিনিস দেখবেন, এরা জাস্ট হাইলাইট করে যে আমার 10 GB হোস্টিং, 20 GB হোস্টিং। আরে ভাই এটা হচ্ছে টোটাল স্টুপিড, মানে এটা হচ্ছে টোটাল স্টুপিড ওয়ার্ক, মানে স্টুপিড প্রাইজিং মডেল। আমি যেটা মানে যদি বলি, তো এই স্টুপিডিটি আপনি কেন করতেছেন? এখানে আপনি যে বলতেছেন যে 20 GB হোস্টিং, আরে ভাই 20 GB দিয়ে আমি করবো কি? আমার একটা ওয়েবসাইট আমি রাখবো, এখানে কয়টা প্রোডাক্ট থাকে? 100টা প্রোডাক্টে কয়টা ইমেজ থাকবে? 500 ইমেজ যদি 1 MB করে হয় তাহলে 500 MB হয়। আর ওয়েবসাইটের সব স্ক্রিপ্ট মিলায় হইলে আর হবে 500 MB, সব মিলায় 1 GB, আর বেশি না। তো 1 GB হোস্টিং এনাফ, গুড এনাফ, আর লাগেও না। যদি লাইট ওয়েট হয় তাহলে আরও কম হয়। তো এই 1 GB স্টোরেজের পরে তো আর কোনো খরচ হবে না। আপনি এটা কেন হাইলাইট করতেছেন? এটা হাইলাইট করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভূগোল বোঝানো। এখানে মেইন বোঝানো দরকার ছিল কি, ওয়েবসাইটের পারফরমেন্স ডিপেন্ড করে কিসের জন্য? র্যামের জন্য ডিপেন্ড করে, আপনার কোর কত, প্রসেসর কত, এগুলোর জন্য ডিপেন্ড করে। এইগুলো মানুষ বলে না। ব্যান্ডউইথের জন্য ডিপেন্ড করে, এগুলো বলে না। জাস্ট এই জিনিসপত্রগুলো বলতেছে। কারণ এটা কেন বলতেছে? কারণ এটা তো শেয়ার্ড মানে বাকিদের সাথে শেয়ার হচ্ছে। সো আপনি কতটুকু দিবে এটা বলার মানে বলার ওয়ে নাই। এই জন্য এই জিনিসটা এখানে এভাবে থাকে না। কিন্তু আপনি যদি ডেডিকেটেডে যান, এখানে ডেডিকেটেড আছে, আমি তো ডেডিকেটেডে গেলাম। এই ডেডিকেটেডে গেলাম, ইয়ারলি গেলাম, এখানে দেখেন এখানে কিন্তু বলবে, খেয়াল করছেন? এই যে দেখেন আমি ছোটো প্যাকেজ ওপেন করছি, এটা $532 পার ইয়ার। এখানে চারটা কোর আছে, এখানে বলতেছে 8 GB DDR4 র্যাম, এখানে 400 GB SSD এবং 100 TB পার মান্থ ব্যান্ডউইথ। তো এই আমার ধারণা বুঝতে পারছি। এই যেখানে দেখেন 4টা কোর 16 GB র্যাম, এই যে র্যাম বাড়ছে দেখে এটা বাইরে গেছে, আর অলমোস্ট ডাবল হয়ে গেছে। তারপর যদি আপনি এখানে যান, এখানে দেখেন $2700 পার ইয়ার। এখানে আপনার এই জিনিস বলতেছে এটা হচ্ছে $1800, মানে বুঝতেছেন প্রায় $2.5 লাখ জাস্ট এই কম্পিউটারের বাজেট। তো এখানে আপনি প্রতি মাসে কিন্তু কোনোভাবেই কমে পাবেন না, এই $50 নিচে নাই। মানে সবচেয়ে লোয়েস্ট যে প্রাইস এটা হচ্ছে $50 ডেডিকেটেডের ক্ষেত্রে। আর আমরা শেয়ারে কত পাইলাম? $5। তো এখানে আমার ধারণা আমি কনসেপ্ট বুঝাই ফেলছি। তো এটা গেল এখানে। তো এখন ডেডিকেটেড, তাহলে আমি বুঝলাম ভাই ঠিক আছে ভাই ডেডিকেটেড হলে তো আমার হয়ে যাবে, এখানে তো কারোর সাথে কেউ শেয়ার করতেছে না, তাহলে আমার এটা হয়ে যাওয়ার কথা না? ইয়াস, এখানেও হবে না। কেন হবে না জানেন? এটা একটা ফিজিক্যাল কম্পিউটার, বুঝছেন? এটা একটা ফিজিক্যাল কম্পিউটার। এই ফিজিক্যাল কম্পিউটারে আমি যখন আমার ওয়েবসাইট রাখলাম, আমি কি জানি যে আমার কালকে কয়টা সেল হবে? আমি জানি না। ধরুন হুট করে আমার অ্যাড ক্যাম্পেইন ভালো করতেছে বা আমার একটা উইনিং প্রোডাক্ট পাইছি, আমি এখন বাজেট বাড়াইতেছি, আমার ওয়েবসাইটে ট্রাফিক বাড়তেছে। তো এখন ট্রাফিক যখন বাড়তেছে, ধরেন আমার 2 GB র্যাম আমাকে দেওয়া হয়েছে, বা আমাকে ধরেন এরকম 2 GB র্যাম একটা কোর, আর ধরেন 10 GB স্টোরেজ আমাকে দেওয়া হয়েছে, বা ব্যান্ডউইথ দেওয়া হয়েছে 1 TB বা কিছু একটা। সামহাও আমার এখন ট্রাফিক অনেক বেড়ে গেছে। আমার 10টা করে দিনে সেল হইতো, এখন হচ্ছে দিনে 100 করে সেল। বা কোনো সিজন আসছে, যেমন উইন্টার অনেক সেল হয়, বা কোনো উইনিং প্রোডাক্ট পাইছে, কোনো ক্যাম্পেইন চালাচ্ছি, তখন আপনি জিনিস খেয়াল করবেন কোনোভাবেই আপনার ওই সময় ফিজিক্যালি আপনার মেশিন চেঞ্জ করতে হবে। মানে এই কম্পিউটার থেকে ফাইল কপি করে আরেক কম্পিউটারে নিতে হবে, যেটা বড় প্যাকেজ। যেমন এই প্যাকেজ আপনি ইউজ করলে, আমি ইয়ারলি দেখাই, ধরুন আপনি এই প্যাকেজ ইউজ করেন, এখন এটার থেকে আপনি এই প্যাকেজে নিতে চান, তাহলে ফিজিক্যালি এখানকার সকল ফাইল এখানে নিয়ে যেতে হবে। আমি কি বুঝতে পারছি? এটা ফিজিক্যাল ডিভাইস চেঞ্জ করতে হয়। আপনি হয়তো এখানে বসে কমান্ড দিবেন, বাট ওই ব্যক্তি ফিজিক্যালি এটা চেঞ্জ করবে। বা আপনি এখান থেকে ফাইল কপি দিবেন, এটা আপনি ভার্চুয়াল কমান্ড দিবেন, বাট ফাইল কপি হয়ে ওখানে যাবে, এটা ইন্টারনেটের মাধ্যমে যাবে। তো এই পুরো প্রসেস হইতে 24 ঘন্টা সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি, আরও কমেও লাগে। 24 ঘন্টা আমি কেন বলতেছি? কারণ ডোমেন যখন আপনি, মেশিন কিন্তু চেঞ্জ, আপনি কম্পিউটার চেঞ্জ করতেছেন, কম্পিউটার চেঞ্জ হলে কি ইন্টারনেটের পোর্ট, IP এগুলো চেঞ্জ হচ্ছে। তো এগুলো যখন চেঞ্জ হয়, মানে এই মেশিন থেকে আগে আপনার ডোমেনে stepup.com.bd হিট করলে এই কম্পিউটারে যেত, এখন যেতে হবে এই কম্পিউটারে। তার মানে এখান থেকে এখানে যাইতে হলে কি হবে? আমার মেশিনের IP চেঞ্জ করতে হবে, আমার
মানে এই যখন আপনি ডোমেইনের সাথে এটা কানেক্ট করেন, এটাকে বলে নেম সার্ভার বা ডিএনএস। এই ডিএনএস যখন কনফিগার করবেন, এটা মাঝে মধ্যে 48 ঘন্টাও লাগে। ওরা বলে যে ডিএনএস চেঞ্জ হতে 48 ঘন্টা ম্যাক্স লাগতে পারে। তো এই 48 ঘন্টা আপনার ওয়েবসাইট যদি বন্ধ থাকে, তাহলে কেমন অবস্থা হবে আপনি চিন্তা করেন। এটা তো খুব বাজে ফাউল একটা অবস্থায় আপনি পড়বেন। তো এই জন্য এই জায়গাতে আপনার একটা বাজে এক্সপিরিয়েন্স হওয়ার চান্স আছে। বা আপনি ধরেন বাড়াইলেন, আপনার ক্যাম্পেইন হইলো, $2600 প্যাকেজ নিয়ে নিলেন, তারপর আবার সেল ড্রপ। এখন আপনি কি করবেন? আবার এটা চেঞ্জ করে ওখানে নিয়ে যাবেন? এই কাজ আপনি কত করবেন? এটা কি সম্ভব? এটা তো পসিবল না টেকনিক্যালি। একে তো টাকা আপনার বেশি স্পেন্ড হচ্ছে, তারপর এটা আসলে ফ্রেন্ডলি না। তো এই জন্য এইটার সমস্যার সমাধান নিয়ে আসছে ক্লাউড। ক্লাউড কি? ক্লাউড হইতেছে আপনার এমন টাইপের একটা জিনিস যেটা গুগল বা অন্যরা বানাইছে। তো এই ক্লাউড টেকনোলজিটা হচ্ছে সুপার কম্পিউটারের মতো। এটা ধরেন আমি যে সহজ বাংলায় বুঝাই, টেকনিক্যালি বুঝাইলে বুঝবেন না। মানে এটা মানে সুপার কম্পিউটারের মতো, যেখানে লাখ লাখ জিবি হচ্ছে আপনার স্টোরেজ আছে, লাখ লাখ জিবি হচ্ছে আপনার, লাখ লাখ টেরাবাইট স্টোরেজ, লাখ লাখ জিবি হচ্ছে আপনার র্যাম আছে, তারপরে হাজার হাজার কোর আছে, মানে প্রসেসর লাগানো আছে। তো এরকম একটা জিনিস ধরেন তারা বানাইছে এবং আপনাকে এগুলা প্যাকেজ আকারে দিচ্ছে। যেমন ধরেন আপনি একটা মানে সফটওয়্যার তারা বানাইছে, এখানে গিয়ে আপনি কমান্ড দিবেন 1 জিবি স্টোরেজ, মানে সাপোজ ধরেন 10 জিবি স্টোরেজ, 1 জিবি র্যাম, তারপরে একটা কোর। এটা দিয়ে আপনি যখন মানে ক্রিয়েট মেশিনে চাপ দিবেন, ইনস্ট্যান্ট এটা অটোমেটিকলি সিস্টেম আপনার জন্য একটা কম্পিউটার বানায় ফেলবে, মানে ভার্চুয়াল কম্পিউটার বানায় ফেলবে। এবং ওই কম্পিউটারে উইন্ডোজ, আপনি যে অপারেটিং সিস্টেম দিতে চান, ওই উইন্ডোজ বা লিনাক্স বা যেটা দিতে চান সেটা দিয়ে রেডি হয়ে যাবে। তারপর আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনি এখান থেকে ওই কম্পিউটার ম্যানেজ করতে পারবেন। তারপর ওই কম্পিউটারে আপনার হোস্টিং, আপনার যে মানে ওয়েবসাইট, এটা আপনি হোস্ট করতে পারবেন। এখন এটার যে সুবিধা, আপনি দেখেন কয়েক ক্লিকে আপনি বানায় ফেলছেন। তারপর ধরেন আপনার সামহাও এখন দিনে 10টা অর্ডার আসতেছে, হুট করে আপনার র্যাম বেশি দরকার হইতেছে, মানে আপনার ওয়েবসাইট ট্রাফিক বেড়ে গেছে, আপনি 50টা অর্ডার পার ডে আসবে। তাইলে আপনি চাইলে আগে থেকে অটো স্কেলিং এনাবল করতে পারবেন। অটো স্কেলিং মানে যদি সিস্টেম দেখে, ও নিজেই টেকনোলজিটা বুঝেন, যদি সিস্টেম বুঝে যে না আমার এখানে অর্ডার বাড়তেছে, ট্রাফিক বাড়তেছে, তখন সে নিজে নিজে এখানে র্যাম অ্যাড করবে, মানে আরও 5 জিবি র্যাম অ্যাড করে ফেলবে, অ্যাড করবে। তারপরে যদি বুঝে যে এখানে আরও প্রসেসর অ্যাড করা দরকার, সে অ্যাড করবে, অ্যাড করে ওই জিনিসটা ট্যাকেল দিয়ে দিবে, আপনার ওয়েবসাইট ডাউন হবে না, আপনার 50টা সেল হয়ে গেল। তারপর সেটা দেখবে একটা নির্দিষ্ট টাইম যে এরকম ট্রাফিক থাকে কিনা, লোড থাকে কিনা। যদি লোড না থাকে, তাহলে সে এটা আবার আগের অবস্থায় ফেরত নিয়ে আসবে, মানে আপনার যে অরিজিনাল যে কস্টিং ধরেন $10 পার মান্থ যেত, ওই অবস্থাতে ফেরত নিয়ে আসবে। বাট পার্টিকুলার ধরেন একদিন যে বেশি মানে খরচ করছেন আপনি, ওইটার জন্য যে টাকা খরচ, এটা আপনাকে এক্সট্রা পে করতে হবে ওই চার্জের সাথে। তার মানে আপনার যতটুকু দরকার ততটুকু ইউজ হলো, বাকিটা কিন্তু আপনার ইউজ করা লাগলো না, বাকিটার জন্য পে করা লাগলো না, এবং আপনার ওয়েবসাইট 1 সেকেন্ডের জন্য ডাউন হইলো না, এবং এটা খুবই ইজিলি হয়ে গেল। ধরুন অটো স্কেলিং এনাবল করেন নাই, আপনি নিজে গিয়ে এটা জাস্ট 2-3 মিনিটের মধ্যে আপনি এটা র্যাম বাড়াইতে পারবেন, স্টোরেজ বাড়াইতে পারবেন। ইভেন আপনার কম্পিউটার জাস্ট একটা শাটডাউন নিবে আর অন হবে, দ্যাটস ইট। আপনি অফ অন করলে যেরকম, আপনার কম্পিউটার অফ অন করলে যতক্ষণ লাগবে ততক্ষণের মধ্যে আপনার সব ডান। আইপি টাইপি কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, ইনস্ট্যান্ট আপনার ওয়েবসাইট লাইভ। তো এই কারণে এই ক্লাউড হচ্ছে আলটিমেট সলিউশন। আপনি যদি ই কমার্স ব্যবসা করতে চান, আমি কিন্তু বলতেছি, যদি আপনি পোর্টফোলিও ওয়েবসাইট বানান, ধরেন ফাহমিদ আল নাইম নামে আমি একটা ওয়েবসাইট বানিয়েছি, আমার ওয়েবসাইটে আমি কোনো ডাটা রাখিনি, এমনি বানিয়ে রেখে দিচ্ছি হয়তো, ওই ওয়েবসাইট আপনি শেয়ার হোস্টিংয়ে রাখেন, কোনো সমস্যা নাই, কারণ ওইখানে কেউ গেলে যাবে, না গেলে নাই। আমার হয়তো মানে মাসে 2-3 জন, 5 জন, 10 জন, 20 জন যায়, কিন্তু আমার যে স্টেপ আপ, এটা কিন্তু আমার ক্লাউডে রাখা, কারণ রেগুলার এখানে মানুষ আসে, আইসা দেখে, দেখার পরে এখানে মানে মানুষ কুইরি সাবমিট করে। ই কমার্স ওয়েবসাইট প্রতি ঘন্টায় ঘন্টায় মানুষ ভিজিট করবে, ভিজিট করে প্রোডাক্ট দেখবে, কিনবে। এই যে প্রসেস, এক জায়গায় ইনফরমেশন দেখা, আরেকটা অর্ডার প্লেস করা, সার্ভার থেকে প্রোডাক্টের রিয়েল টাইম ডাটা আইনা দেখানো, স্টক দেখানো, এখানে অনেক প্রসেস ঘটে, যেটা মানে যদি শেয়ার্ড সার্ভার হয় এটা পসিবল না, পারে না। তো এই জন্য আপনার ওয়েবসাইট অনেক লোড বেড়ে যায়, আর লোড বাড়লে অনেকগুলো ক্ষতি আছে। গুগল আপনাকে পেনাল্টি দিবে, ফেসবুক অ্যাড আপনাকে পেনাল্টি দিবে, আর বহুত ইস্যু আছে। লোড টাইম বেড়ে গেলে আপনি প্রচুর কাস্টমার হারাবেন। আপনি পিঁপড়ার মুখ থেকে চাল নিতে গিয়ে চুরে বস্তা নিবে। আপনি হোস্টিং থেকে মাসে ধরেন 1000 টাকা বাঁচাবেন, ওই দিক দিয়ে আপনার অ্যাড কস্টে 50,000 টাকা লস হবে। সো আপনি কোনটা করবেন এটা দেখেন। বাঙালি ওই পিঁপড়ার মুখ থেকে চাল নেয়। আমার ধারণা আমি বুঝাতে পারছি। হোস্টিং আমি এত ডিপলি কেন বুঝাতেছি ভাই, এই হোস্টিং আমি বেচি না, আমার থেকে হোস্টিং আপনি নেবেন না, এটা মানুষের থেকেই কিনবেন, বাট আপনার এক্সপিরিয়েন্স যেন ভালো হয়, দ্যাটস ইট। আমি এটা বুঝাইতেছি। এটা কিন্তু আপনি কিনবেন কার কাছ থেকে, এখন টপ প্রোভাইডার কারা, ও আচ্ছা, এগুলো তো বুঝেই ফেলছি আমরা। ই কমার্সের জন্য কোনটা ব্যবহার করা উচিত, আচ্ছা স্লাইড ছাড়াই বুঝাই ফেলছি না, ওকে। ই কমার্সের জন্য কোনটা ব্যবহার করা উচিত, ই কমার্সের জন্য ব্যবহার করা উচিত হচ্ছে আপনার ক্লাউড, ডেফিনেটলি ক্লাউড। এখন এই ক্লাউডের ক্ষেত্রে আমরা তো শেয়ার্ডের প্রোভাইডার বুঝাইলাম, এখন বাংলাদেশে অনেক প্রোভাইডার আছে, আরও বিভিন্ন প্রোভাইডার আছে, বাট আমি মনে করি যে আপনার আসলে এগুলা মানে দেখা উচিত না বা পিক করা উচিত না। আপনার মতে, আমার মতে ক্লাউড ছাড়া আপনার গতি নাই, আপনাকে ক্লাউড ইউজ করতে হবে। আরেকটা কনসেপ্ট আমি বলি, ক্লাউড কেন লাগবে এটা আমি একটা জায়গা থেকে বুঝাইলাম। শেয়ার্ড কেন ইউজ করা যাবে না, এটা আমার ধারণা আপনি কনফার্ম, কারণ শেয়ার্ড অনেকগুলা ওয়েবসাইট একসাথে থাকে,
এর ফলে আপনার দেখা যায় আরেকজনের জন্য আপনার ইন্টারাপশন হতে পারে, সমস্যা হবে। আলটিমেটলি সমস্যা হবে 100% শিওর, মাসে 10-15 বার ঝামেলা করবেন, এটা 100% ট্রু। সেকেন্ড যেটা ডেডিকেটেড সমস্যা হচ্ছে স্কেলিং করতে সমস্যা এবং অনেক এক্সপেন্সিভ। ক্লাউডের তুলনায় ডেডিকেটেড যদি আমি বলি প্রায় 10 টাইম বা মানে অলমোস্ট 10 টাইম বা 5 টাইম এক্সপেন্সিভ। তো আপনি কেন বেশি টাকা স্পেন্ড করবেন? এখন প্রবলেম হইতেছে এই মানুষ তাইলে কেন আসলে এই শেয়ার ইউজ করে, ক্লাউড কেন ইউজ করে না? ক্লাউডের দাম তো বেশি না, ক্লাউডের দাম হইতেছে ধরেন ওইটা যদি হয় ইয়ারলি, মানে কত ইয়ারলি যদি আপনার $50-60 মানে 5-6 হাজার টাকায় পাওয়া যায় ইয়ারলি প্যাকেজ। আমি কিন্তু ভালোটার কথা বলছি, শেয়ারের ভালোটা। এমনও মানুষ আছে শেয়ার বেচে হচ্ছে 1,000 টাকায়। তো ওইটা নিয়ে আমি কথা বলতে ইন্টারেস্টেড না ভাই। এই যে স্মার্টফোন, এই যে আমি যেটা ইউজ করতেছি, ধরেন এটা একটা ইউজ করতেছি, এটা আরেকটা ইউজ করতেছি, হ্যাঁ। তো এটা হচ্ছে পিক্সেল 9 এক্সেল, যেটা এটা হচ্ছে মানে iPhone 16 Pro Max। এই দুইটা ফোন কিন্তু একই রকম বড়, সেম কনফিগারেশন। এটারও 3 ক্যামেরা, এটার ক্যামেরা মনে আরো কম। সো এটার দাম হচ্ছে কত, প্রায় ধরুন অ্যাপ্রক্সিমেটলি 1,60,70,000 বা সামথিং লাইক দ্যাট। তো এই যে আমার জিনিস, এই জিনিসের মানে এই আইফোনের ক্যামেরা, আইফোনের পারফরমেন্স, আইফোনের মানে মানে আউটপুট, এইটা আপনি 5,000 টাকার একটা ফোনে পাবেন বা একটা বাটন ফোনে পাবেন? বাটন ফোনের কলের কোয়ালিটি আর এটার কোয়ালিটি সেম হবে? জীবনও হবে না। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। সো এই 500 টাকার হোস্টিংয়ের সাথে আমি কম্পেয়ার করতেছি না, যেটা স্ট্যান্ডার্ড, যেটা মোটামুটি বলা যায়, তো মানে আলোচনায় আনা যায় সেটা বলতেছি। তো 5-6 হাজার টাকা আপনার যাবে, যে শেয়ারগুলো আছে যেগুলো মোটামুটি চলা যায়। সো ওই শেয়ার, আর আপনি ক্লাউড যদি ইউজ করেন তাহলে হয়তো যাবে 10-15 হাজার টাকা যদি ক্লাউড হয়। তাহলে আমি ইয়ারলি কথা বলতেছি, মাসে 1,000 টাকার মতো হয়, আর ওটা 500 টাকার মতো। সো এতটুকু গ্যাপে মানুষ কেন এটা ইউজ করে না? সবচেয়ে বড় যে সমস্যা, ক্লাউড ম্যানেজ করা প্যারা। সো এই ক্লাউড ম্যানেজ করাটা হ্যাসেল, কারণ এটার জন্য মানে ক্লাউডের যে মানে যতগুলো ক্লাউড আছে এদের সি প্যানেল নাই, মানে 99%-এর মধ্যে সি প্যানেল নাই। যেহেতু সি প্যানেল নাই, লিনাক্সে কমান্ড দিয়ে করতে হয়। এটা মানে যারা ডেভেলপার বা টেকনিক্যাল পারসন, এদের ছাড়া পারে না। এখন আপনারা যারা হোস্টিং তো আপনি নিজে ম্যানেজ করেন না, আপনারটা কেউ না কেউ ম্যানেজ করে দেয়। তো যার কাছ থেকে নেন ও নিজেও এটা পারে না। সো খুব কম রেয়ার পারসন আছে যারা আসলে এগুলো বুঝে, তাদেরকে বড় বড় কোম্পানি মানে হায়ার করে রাখে। যেমন আমার সফটওয়্যার ফার্ম আছে, এখানে আমার নিজের ক্লাউড ইঞ্জিনিয়ার রাখা লাগে। তো ব্রেন স্টেশন আছে বা অন্য যারা আছে যারা এগুলো নিয়ে কাজ করে, তাদের এগুলো আলাদা আলাদা করে ডেডিকেটেডলি ক্লাউড ইঞ্জিনিয়ার থাকে, এবং এদের স্যালারি অনেক হাই হয়, 50-60 হাজার টাকা বা তার চেয়ে বেশি টাকা স্যালারি হয়। তো ওদেরকে দিয়ে এগুলো ম্যানেজ করাইতে হয়। এই জন্য বেসিক্যালি সমস্যাটা হয়। মানুষ কিন্তু প্রাইজের জন্য ক্লাউড ইউজ করে না তা না, এটা মানে পারে না। শুধুমাত্র হচ্ছে আপনার সমস্যাটা হয় কি, ওই কি বলে আপনার ওই এক্সপার্টিসের জন্য এটা সমস্যাটা হয়। সো যাই হোক, হোয়াটএভার, আমরা আমাদের যে ক্লায়েন্ট মানে যারা এজেন্সি থেকে আসে তাদের ক্লাউড আমরা নিজেরা ম্যানেজ করে দিই। সো ওটা ডিফারেন্ট ইস্যু, যেহেতু সে আমাদের থেকে সার্ভিস নিচ্ছে। তো এখন চলেন আমরা, যেহেতু আমরা সামারি করে ফেলছি, কি লাগবে আমাদের ই কমার্স ওয়েবসাইটের জন্য, কি সার্ভার দরকার? আমাদের দরকার হচ্ছে অবশ্যই আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের এরকম লাগবে, কি বলে, বেস্ট একটা ক্লাউড সার্ভার লাগবে। এই ক্লাউড সার্ভারের মধ্যে প্রোভাইডার কি আছে? অ্যামাজন আছে, গুগল ক্লাউড আছে, মাইক্রোসফট আছে, এবং হচ্ছে ডিজিটালওশন আছে। এই 4টা হচ্ছে টপ প্রোভাইডার। এদের মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারেন, নিয়ে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তার মধ্যে অ্যামাজন ওয়েব সার্ভিস হচ্ছে পৃথিবীর নাম্বার 1, 1 নাম্বার, সবচেয়ে সেরা। গুগল ক্লাউড সেকেন্ড, মাইক্রোসফট থার্ড, এবং ডিজিটালওশন আই থিঙ্ক 4 আছে। তো এখন এই 3টা তো আমরা চিনি, ডিজিটালওশনকে কম চিনি, বাট এই 3টার মধ্যে এই 1 নাম্বারের সাথে 4 নাম্বারে কম্পেয়ার করি। ধরেন সার্ভিসের তুলনায় যদি আপনি বলেন, AWS হয়তো 20-এর মধ্যে 20 পাবে, কিন্তু গুগল ক্লাউড পাবে হয়তো 18, অ্যাজিউর পাবে হয়তো ধরেন 17, আর ডিজিটালওশন হয়তো পাবে 15 এরকম। সো এরকম যদি মার্ক হয়, টেকনোলজির দিক থেকে যদি এটা মার্ক হয়, কিন্তু প্রবলেম হচ্ছে প্রাইজিংয়ে পুরাই চেঞ্জ। কেমনে? আমরা তো ছোটো উদ্যোক্তা, আমাদের চিন্তা করতে হবে প্রাইসও কোনটা। ডিজিটালওশনে যে জিনিস আপনি পাবেন, যে কনফিগারেশন বা যে সার্ভার পাবেন, এইটা অলমোস্ট সেম কনফিগারেশন AWS নিতে গেলে ডাবল লাগবে প্রাইস, অলমোস্ট ডাবল। তার মানে কস্টের দিক থেকে ডাবল, পারফরমেন্সের দিক থেকে একটু বেশি। এখন এই 5% আপনি চাইলে মানে 20-এর মধ্যে 15টা কিন্তু খুব চেঞ্জ না, এটা আপনি নিতে পারেন, কিন্তু প্রাইসে তো হাফ কম পাচ্ছেন। পাশাপাশি AWS হিউজ কমপ্লেক্স, মানে ডিজিটালওশনের তুলনায় এটা একদম সুপার কমপ্লেক্স। তো ওইটা আসলে খুব প্রফেশনাল ছাড়া দরকার নেই, মানে এটা বেশি প্রফেশনাল আর কি। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। তো এখন আমি তো বললাম যে 15, 20-এর মধ্যে 15, এখন আপনি মনে হয় না ভাই আমি তো 20-এর মধ্যে 15টা ইউজ করবো না। আরে ভাই, আপনি যে শেয়ার ইউজ করেন বা ওটা ইউজ করতে চাচ্ছেন, বাংলাদেশের লোকাল যে সার্ভারগুলো, এগুলো তো ভাই নাম্বারই নাই, এগুলো হচ্ছে হয়তো -50 বা -100, আর এটা তো 20-এর মধ্যে 15, এটা তো 20-এর মধ্যে 17, আপনারটা হচ্ছে -50 হইতে পারে, -100 হইতে পারে নাম্বার, এটা নাম্বারের মানে কাতারই থাকে না। সো পারফরমেন্স একদম সিগনিফিকেন্টলি চেঞ্জ হয় আপনি যদি জাস্ট এই সার্ভারগুলো নিজেরা ইউজ করেন। যদি আমার সুযোগ হয় তাহলে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো পরবর্তী ক্লাসগুলোতে পারফরমেন্সে কেমন চেঞ্জ হয়, যদি আমি মানে টাইম হয় আর কি। যেমন ক্লাসের টাইম তো অলরেডি মনে হয় অনেক হয়ে গেছে, 1.5 ঘন্টা ক্রস করে ফেলছি, একটু ওয়েট করেন, আমরা শেষ করি। তো এখানে চলুন একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। ধরেন আমরা এখানে
ডিজিটাল ওশন লিখে যদি আপনি সার্চ করেন এখানে পেয়ে যাবেন যে ডিজিটাল ওশন। ডিজিটাল ওশনে আমরা যদি যাই, এখান থেকে প্রাইসিংয়ে যাই, প্রাইসিংয়ের মধ্যে আমরা ড্রপ রেটে যাবো। এত অনেক রকম প্রাইসিং, এগুলো দেখে কনফিউজ হয়ে যাবেন, বুঝবেন না। প্রিমিয়াম ইন্টেল, যেটা এটা আমাদের ইউজ করতে হয় বেসিক্যালি, প্রিমিয়াম ইন্টেলটা। এখন এইখানে আমি কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আচ্ছা এখানে বেসিক্যালি এদের সর্বপ্রথম স্টার্টিং প্যাকেজ যেটা, এটা হচ্ছে শুরু হয় হচ্ছে 1 GB র্যাম, 1 GB র্যাম দিবে, একটা সিপিইউ দিবে মানে 1 কোর সিপিইউ, আর ট্রান্সফার দিবে হচ্ছে 1 TB মানে 1000 GB, আর 35 GB দিবে SSD স্টোরেজ। আর এটার জন্য চার্জ করবে তারা $8 পার মান্থ। এটার মধ্যে ব্যাকআপ ফি আছে 25% ব্যাকআপ ফি যদি যুক্ত করেন, এটা এখানে বলতেছেন এটা মার্কেটিংয়ের জন্য, আপনি যখন কিনবেন তখন আপনার কাছে চাবে, তো ওটা যদি যোগ করেন তাহলে হচ্ছে $10। আমরা তো এটা রেগুলার ইউজ করি, ডিজিটাল ওশনের আমরা অনেক বড় ক্লায়েন্ট, অনেক 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 টাকা প্রতি মাসে আমরা দিই। সো বেসিক্যালি এটা ইনডেপথ জানি আমরা আর কি। সো এখানে যে জিনিসটা, এখানে আপনার প্রত্যেকটার সাথে এইভাবেই তারা বানাইছে আর কি প্যাকেজটা। দেখেন এইটার মধ্যে সে $10 চার্জ করতেছে, $8 প্লাস $2, $10। তো $10 মানে 1300 টাকা পার মান্থ। তো 1300 টাকা পার মান্থে আপনাকে, এটা কিন্তু যে কারো অ্যাফোর্ড করতে পারা উচিত। কারণ আপনি একটা হোস্টিংয়ের জন্য এটা স্পেন্ড করবেন না কেমনে? আপনি যখন একটা ফিজিক্যাল দোকান দেন, ওই দোকানের জন্য যে মানে পজিশনটা ভাড়া নেন, ওটা ভাড়া দেন কত টাকা? দোকানে ভাড়া দেন না? সো সেম জিনিস, দোকানকে যে ডেকোরেশন করতেছেন, ডেকোরেশন মানে হচ্ছে ওয়েবসাইট। দোকান যে বানাইছেন বা ভাড়া নিছেন, দোকান তো বানান নাই, ভাড়া নিছেন, ওই যে ভাড়া নিছেন এটা ভাড়া দিতে হয় না প্রতি মাসে? তো ওইটা হচ্ছে এইটা সার্ভার বিল। তো সার্ভার বিল আপনার যদি, এই সার্ভার বিল কিন্তু ডিপেন্ড করে, আপনার ধরেন এখন দিনে আসে 10টা অর্ডার, তখন হয়তো আপনার 1300 টাকা প্রতি মাসে যাবে। দিনে 10টা অর্ডার মানে কি? মাসে 300 অর্ডার, মাসে 300 অর্ডার মানে হচ্ছে মাসে 1 লাখ টাকা মানে প্রফিট। মানে যদি আপনি 300 টাকা করে প্রফিট করেন পার প্রোডাক্টে, 200 টাকা করলে 60,000 টাকা প্রফিট। সো 60,000 টাকা আপনি প্রফিট করে আপনি এখানে 1300 টাকা দিতে পারবেন না? সো এটা তো অবশ্যই দিতে পারবেন। তারপরে এখানে যদি যান সেকেন্ড প্যাকেজ যেটা, এটা 2 GB র্যাম দিবে, সিপিইউ সেম, আর ট্রান্সফারটা বাড়াবে মানে ট্রাফিক বেশি আসতে পারবে ওয়েবসাইটে, 70 GB স্টোরেজ। এটা হচ্ছে $16 প্লাস হচ্ছে 25% মানে হচ্ছে $20। তো $20 মানে হচ্ছে 2600 টাকা। সো 2600 টাকায় আপনি এটা ইউজ করতে পারবেন সেকেন্ড প্যাকেজ। তারপরে এবার বাড়তে থাকে, এমনও প্যাকেজ আছে যেটা আপনার এরকম লাগে। তারপর আরও ওই যে $1000 প্যাকেজ আছে, আপনার $1200 প্যাকেজ আছে, এখানে 1300 দেখতেছেন। আপনি আরও কাস্টম প্যাকেজে $2000 প্যাকেজ আছে। আপনি যদি আরও বাড়াইতে চান তখন এগুলো আরও বাড়ে, এই যে এখানে $2600 হয়ে গেছে। সো আপনি এইভাবে নিতে পারবেন, ডিপেন্ড করে। এমনও আছে যে এমনও প্ল্যাটফর্ম আছে যারা হয়তো কোটি টাকা, 1 কোটি টাকার মতো তারা হচ্ছে সার্ভার বিল দেয়। তো ডিপেন্ড অন আপনার ট্রাফিক কত আসতেছে, ওয়েবসাইটে ট্রাফিক অনুযায়ী ডিপেন্ড করে, এটা কোনোদিন ফিক্স না, কেউ বলতে পারবে না। তবে শুরুটা আপনি এটা দিয়ে করতে পারেন। আপনি 1300 টাকা যেটা এটা দিয়ে শুরু করবেন, দিনে আমার ধারণা 10-15টা অর্ডার আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন। মাসে 500 অর্ডার ম্যানেজ করা যাবে, কোনো ইস্যু হবে না। সো আমার ধারণা এই জিনিসটা আমি বুঝতে পারছি। সো এই যে এখান থেকে যে আপনি কিনবেন ডিজিটাল ওশন, তো ভাই আমার বাপ দাদা লাগে না। ডিজিটাল ওশন হচ্ছে আমরা যে মানে এই আমার কিনে যারা কথা বলে যে আমরা ওয়েবসাইট দিই নেই, আরে ভাই ওয়েবসাইট আমরা সবাইই দিছি। এখন তারা বলতেছে ওয়েবসাইটের সাথে হোস্টিং দিতে হবে, এই হোস্টিং তো ডিজিটাল ওশন আমরা কিনতে হয়। এখন আপনি চিন্তা করেন যদি $10 করে পার ইউজার হয়, মানে মিনিমাম প্যাকেজ যেটা, তাহলে 13,000 টাকা দিতে হবে আমার। 13,000 না, আরও বেশি, 12 মাস দিয়ে গুণ দিলে কত হয়? 15,000 টাকা। তো 15,000 টাকা তো আমার এই হোস্টিংয়ে দিতে হবে, ডোমেনে দিতে হবে আরও ধরেন 1,500 টাকা, তাহলে কত হইলো? 16,500 টাকা শুধুমাত্র আমার এখানেই দিতে হবে। তারপর আমার ভাই এই 20-30-40 জন মানুষ যে সাপোর্ট দেয়, এদের টাকা কোত্থেকে আসবে? তারপরে আমার কোর্স, তারপরে আমি যে ওয়েবসাইট বানিয়ে দিতেছি, তারপর আমি টুলস দিতেছি, তারপর আমি হাবিজাবি কত কিছু। তো এত কিছুর পরে যখন মানুষ এগুলো নিয়ে কথা বলে, আমি কোনো দিন কোনো জায়গায় বলি নাই এইভাবে, আমি মানে এই ওয়েতে আমি ক্লাসে দেখাইছি যে এগুলো কেমনে হয়, আপনাদেরকে যেমন বুঝাইছি সেম ওয়েতে আমি বুঝাইছি। তারপরেও এই জন্য আমার স্টুডেন্টদের কোনো কমপ্লেন নাই, এটা মূলত ওই যে ওই ব্যক্তিগুলা এটা বলায়। সো আমার ধারণা আমি বুঝাতে পারছি। এই যে আমাকে নিয়ে কথা বলে, দেখবেন আমাকে নিয়ে কমপ্লেন করার সময় জাস্ট একটা জিনিস খেয়াল করবেন যে 12,000 টাকা নিচে এক্সট্রা, 15,000 টাকা নিচে এক্সট্রা। আরে ভাই তোমার কার্ড ছিল না, তোমার ডুয়েল কারেন্সি কার্ড নাই, আমি ডলার ম্যানেজ করে আমি তোমাকে এটা কিনে দিছি, প্লাস এই জিনিস ম্যানেজ করার জন্য, এটা ক্লাউড, তোমার ম্যানেজ করা উচিত, বাট তোমারটা আমি ম্যানেজ করার জন্য 1 বছর তোমাকে আমি ম্যানেজ করে দিছি, সাপোর্ট দিছি। তুমি ডিজিটাল ওশন দিয়ে কিনো, দেখো তোমাকে সাপোর্ট দেয় কিনা। তুমি তো ওর সাথে কথাই বলতে পারবে না, কোনোদিন সাপোর্ট দিবে না। এরা সাপোর্ট দেয় না ভাই। এত মানে আপনারা তো বাঙালি, আমাদের সাপোর্ট নিয়ে মনে করেন যে অনেক কথা বলেন। যদি কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সাপোর্ট নেন তাহলে বুঝবেন, ফেসবুকের সাপোর্ট একদিন নিন তাহলে বুঝতে পারবেন যে আসলে সাপোর্ট কী জিনিস। মানে এই পারে থেকে না ওই পারে অনেক ভালো লাগে, ওই পারে গেলে বোঝা যায়। ফেসবুকের সাপোর্ট তো আপনি খুঁজেই পাবেন না, আপনার 2 দিন খুঁজতে হবে সাপোর্ট, তারপরে আবার কখন রেসপন্স করবে, কী করবে না করবে জানেন না, অথচ আপনি লাখ লাখ ডলার হয়তো স্পেন্ড করেন, তারপর আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো ডিজিটাল ওশনে আপনি সাপোর্টে নক দেন, আমরা এত ডলার স্পেন্ড করি, আমাদেরকেও তো ওইভাবে সাপোর্ট দেয় না। সো আমি কি বুঝতে পারছি পয়েন্টটা? নিজেরটা নিজে ঠিক করে নেন। সো এরকম করে আর কি, জাস্ট মেইলে ইনস্ট্রাকশন দেয় এই করো, দ্যাটস ইট। তো আমরা এটা পুরা জিনিস ম্যানেজ করে দিয়েছি, ওয়েবসাইট ডাউন হয়েছে এটা ফিক্স করে দিয়েছি পুরো 1 বছর। আমরা তো ম্যানেজমেন্টের জন্য কোনো টাকা নেই। আমার যে ক্লাউড ইঞ্জিনিয়ার 4-5 জন খাটলো এখানে, এদেরকে তো মাসে বেতন দিছি। তো এইটা আমি ফ্রি, যে বেশি করে তার বেশি দুর্নাম হয়, এই জিনিসটা আপনি একটা জিনিস দেখেন। সো আমি এটা করলাম,
আমার আসলে ভুল হয়েছে, এই জিনিসটা দেওয়াই ঠিক হয়নি, আমার আসলে ওয়েবসাইট ইস্যুটা বলাই আমার ভুল হয়েছে। আমি চাইছিলাম যে মানুষকে বিজনেসে একটু হেল্প করি, বাট এই জিনিসটার জন্য মানুষ এগুলো কথা বলে। সো মাঝে মধ্যে মানে রাগ হয়, ক্ষোভ হয়, মনে হয় যেগুলো সব দূর বাদ দিয়ে দিই, কোনো কিছু দরকার নেই, মানুষ এগুলো কিনে কিনা নিক। সো এটা মাঝে মধ্যে মনে হয়, আবার মনে হয় যে না, এটা যে আমি করতেছি এটা তো এটার জন্য ম্যাক্সিমাম বড় একটা অংশ তো এটা থেকে বঞ্চিত হবে। সো এটা কেন হবে, আমি কি দুইজনের জন্য সবাইকে আমি বাদ দিয়ে দিব, সবাইকে আমি এটা থেকে বঞ্চিত করবো? এটা তো হইতে পারে না। সো ওই জন্য পরে আবার নিজেকে বুঝে এগুলোতে ফেরত আসি, এগুলো আবার করি। কারণ দেখেন, সব আমি করলাম, করার পরে সমালোচনাও শুনলাম, এটা কি মানা যায়? মানে এটা তো পাগলেও বুঝে যে এই হোস্টিং আমি কেমনে দিব ভাই, আমার হোস্টিং আছে নাকি? আমি তোমার ওয়েবসাইট বানিয়ে দিতে পারি, আমার এখানে ডেভেলপার আছে, ইঞ্জিনিয়ার আছে, আমি তোমার ওয়েবসাইটটা বানিয়ে দিতে পারি, ওটার জন্য যে চার্জ নিই ওটা হয়তো আমি নিলাম না, বাট এইটা আমি করতে পারি। বাট এই হোস্টিং আমি কেমনে দিব? তোমার ওয়েবসাইটটা আমি ডিজিটাল ওশনে রাখছি, এটা তো তুমি নিজেও জানো, তাহলে আমি ওরে টাকা দিয়ে আমি কিনতেছি না? প্রতি মাসে 10, 15, 20 হাজার ডলার করে পে করে করে আমরা ওদেরকে দিতেছি সবার জন্য, আমাদের ক্লায়েন্ট এন্ড হাবি যাবে, আমাদের নিজের সার্ভার মিলে। তো এটা তো আমার দেয়া লাগতেছে, এটা আমি কেমনে করবো? আপনি আমারে বললেন ভাই আমার জন্য এটা কিনে দাও, এখন ওই টাকা কি আমার পকেট থেকে দিব না আপনি আমার টাকা দিবেন কিনে দেওয়ার জন্য? এখন আপনাকে কিনে দেওয়া কি আমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে? সো এই কনসেপ্ট মানুষ কেন বুঝে না আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া। সো সত্যি কথা বলতে আমি অনেক মানে বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে এগুলো শুই না। তারপরে আবার কুল হই কোন চিন্তা করে যে না, যারা করতেছে এরা তো আমার স্টুডেন্ট না, যারা আমার স্টুডেন্ট, যারা আমাদের বেনিফিট হচ্ছে, তারা তো আমার ফোন দিয়ে বলে সবসময়, ভালো বলে, অফিসে আসে দেখা হয়, মানে দাওয়াত দেয়, সবসময় গিফট পাঠায়, ও মানে অন্যরকম একটা ইয়া করে, মানে মানে কি বলে, দেখলেই আমার অন্যরকম রেসপেক্ট করে, তারা সারা জীবন স্বীকার করে। সো এই জন্য ওদেরকে নিয়ে আমার সে নাই। আমার কথা হইতেছে ওই যে যারা হচ্ছে এগুলা ওই শেয়ার টেয়ার বিক্রি করে হাবিজাবি করে বহুত ব্যবসা করতে, ওই যে এই আজকের এই ভিডিওর পরে দেখবেন যে আমি কিন্তু আপনাদেরকে সেফলি না করে দিলাম যে কোনো শেয়ার হোস্টিং কিনবেন না, আসলেই কিনবেন না, কারণ টাকা নষ্ট করবেন কেন? আপনি ডিরেক্টলি গিয়ে হচ্ছে আপনার ডিজিটাল ওশন থেকে আপনার কার্ড দিয়ে গিয়ে আপনি সার্ভার কিনে নেন, বড় যে ম্যানেজ করতে পারে এমন একজনের হেল্প নিয়ে ম্যানেজ করেন নিজে এটা, বা আপনি যদি পারেন শিখেন, আপনি ম্যানেজ করেন, সমস্যা নাই তো। সো এটা আপনি নিজে করেন, আমাকে না, আপনি কার্ড দিয়ে পে করে আপনি নিজে করবেন। আমি কি বুঝতে পারছি? আমি আমার কোনো অ্যাফিলিয়েট লিঙ্কও দিচ্ছি না যে আপনি কিনলে আমি একটা ডিসকাউন্ট পাবো, আমি তাও দিচ্ছি না, আপনি আপনার মতো করে করেন। তো অ্যাফিলিয়েট লিঙ্ক দিলে আমি অনেক টাকা আর্ন করতে পারতাম, হয়তো 20, 25, 30 লাখ টাকা আমি আর্ন করতে পারতাম, বাট আমি দিই নাই, দরকার নেই আমার। আমার কথা হইতেছে আমি যা দিচ্ছি আপনি ট্রান্সপারেন্টলি ইউজ করেন। কারণ আমি যদি অ্যাফিলিয়েট লিঙ্ক দিই তাহলে আপনি মনে করবেন যে এই যে আমি মনে হয় আমার লাভে আপনাকে বলতেছি, আমি আপনার লাভই বলতেছি। সো আপনি যে এখান থেকে এটা করেন, কোনো সমস্যা নেই। তো এটা করার পরে কালকে থেকে হোস্টিং প্রোভাইডার যারা আছে, এর আগেও যারা, মানে কেন আমার এগেনস্টে মানুষ খেপে, বুঝতে পারছেন? এই হোস্টিং কোম্পানিরা আমার উপর খেপে যাবে, বাংলাদেশে যারা ডোমেন বিক্রি করে এরা আমার উপর খেপে যাবে, তারপর যারা কোর্স ব্যবসা করে, কারণ আমি ফ্রিতে আপনাদেরকে শিখাই দিচ্ছি, এরা আমার উপর খেপে যাবে। সো আমার উপর খেপে যাওয়ার মূল কারণ হচ্ছে এটা। সো ওরা ওদের মতো করে করুক, আমি আমার ভ্যালু অ্যাড করে যাই। মানুষ যদি আমার থ্রোতে 100 জন মানুষ উপকৃত হয়, দ্যাটস ইট, আমি সফল। কারণ আল্লাহ আমাকে যে অবস্থায় আনছে, আমি জানি আমাকেও কেউ না কেউ হেল্প করে এখানে আনছে। আমি একদম মফস্বল গ্রামে থাকি, আমি এখানে জাস্ট নিজের চেষ্টায় চলে আসছি, নো, আমি আমার চেষ্টা ছিল, প্লাস আমাকে উপর থেকে মানুষ টেনে তুলছে, এই কৃতজ্ঞতা আমি প্রকাশ করার চেষ্টা করি, আমি কোনোদিন ভুলি না। সো ওই জন্য আমিও চেষ্টা করি আমার দ্বারা কিছু মানুষকে আমি টাইনা তুলি, আমি সেটা অল্প হোক, আমার সামর্থ্যে আল্লাহ যা দেয় আমি অল্প কিছু মানুষকে টাইনা তুলি। এই জন্য মাঝে মধ্যে এই ধরনের ইনিশিয়েটিভ নেই, এটার জন্য অনেক পচানিও খাই, বাট তারপরও করি। সো কোনো একদিন হয়তো এগুলো বন্ধ করে দিব, আর কোনো দিন হয়তো এগুলো করবো না, এই ফ্রি সেশন টেশন কখনো হয়তো করবো না। যদি কোনো দিন বন্ধ করে দেই, যেদিন আমি আমার নিজেকে আর মানে বুঝাইতে পারবো না যে না আর করবো না মানুষের জন্য, করলে মানুষ এগুলা করে, তখন হয়তো কোনো একদিন বন্ধ করে দিব। বাট যতদিন ওই মোটিভেশন মাথায় কাজ করাতে পারবো, মানে নিজের খায়া বনের মহিষ তাড়ানো যে স্পৃহা, এটা যতদিন নিজের মধ্যে কাজ করবে অতদিন করবো, তারপরে হয়তো বাদ দিয়ে দিও ভাই। আমার লাইফে গেইন করার কিছু নাই ভাই, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, অনেক 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 ভালো রাখছে, এটা সারা জীবন শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। আপনার কি মনে হয় এই যে আমি এখন ক্লাস নিচ্ছি, আপনার কি মনে হয় কোর্স বেচে আমার চলতে হয়? আমার তো কোর্সই না, আমি তো কোর্স বেচিই না আপনাদের কাছে। আমি বলছি আমার কোর্স কেনেন, আমি কখনোই বলি না, কোনো দরকার না, রিয়েল ভ্যালু অ্যাড করলে মানুষ এমনি আসে। আমি কখনোই বলি না, আমি কালকে একটা স্টেট দেখাবো আপনাদেরকে, তখন বুঝবেন, এখন রেডি নাই এই জন্য না, কালকে একটা স্টেট দেখাবো আমাদের সার্ভিস কত মানুষ নিতে চায়, আমরা কত মানুষকে দিই, জাস্ট এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দরকার নাই ভাই, ভালো কাজ করেন, আপনার কাছে মানুষ এমনি আসবে। এইটা আমি একদম শূন্য থেকে এটা বিলিভ করি। আপনি প্রপারলি সাপোর্ট দেন, প্রপারলি কাজ করেন, আপনি আপনার মতো করে মন খুলে দিল খুলে মানুষকে দেওয়ার চেষ্টা করেন, মানুষ আসবে, খুব সিম্পল। আমরা এই জিনিসটাই করতেছি। হো শিট, বা মনে হয় না শেষ করতে পারবো, একটু টাইম অ্যালাউ করেন, আমি জানি না। আমার টিমের কেউ একজন কনফার্ম করতে হবে, এদিকে একটু একজন আসতে হবে। সো এটা মনে হয় বুঝতে পারছি আমি, হোস্টিং টোস্টিংয়ের ইস্যু ক্লিয়ার করতে পারছি। অডিয়েন্স কি আছে নাকি ড্রপ করতেছে? হ্যাঁ হ্যাঁ, কত কত? ওকে ফাইন।
ওকে, সো আমরা আরেকটু শেষ করে দিই, এটা এই পয়েন্টটা শেষ করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু শেষ করে দিই প্লিজ, আরেকটু সময় দেন। সো এখন আমরা হোস্টিং বুঝে ফেলছি। হোস্টিং, ডোমেন কিনতে কি লাগে? আমাদের 1,500 টাকা পার ইয়ার প্রয়োজন। আর যদি আমরা মানে হোস্টিং কেনার চেষ্টা করি তাহলে কি লাগবে? হোস্টিং তো আর বোঝা যায় না যে আপনার কয়টা অর্ডার আসবে তার উপর ডিপেন্ড করবে। তবে অন অ্যান অ্যাভারেজ আমরা বলতে পারি যে 1 থেকে 1,500 টাকা পার মান্থ লাগতে পারে, ডিপেন্ড অন আপনার বিজনেস সাইজ, যদি ভালো মানেরটা নেন। আর যেগুলা শেয়ার্ড, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, শেয়ারটা নিলে আপনার কাজ হবে না আলটিমেটলি। ইভেন অনেক সময় ওয়েবসাইট লোডই হবে না। আচ্ছা, আরেকটা জিনিস তো ভুলেই গেছি, আচ্ছা নেক্সট ক্লাসে বলবো, এখন বলবো না। ওকে, সো এখানে যে জিনিসটা বলি সেটা হচ্ছে ওয়েবসাইট মূলত দুইভাবে তৈরি করা যায়, এটা শেষ টপিক। একটা হচ্ছে কাস্টম ওয়েবসাইট তৈরি করা, আর একটা হচ্ছে সিএমএস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা। এখানে টোটাল 2টা পয়েন্ট আছে, এই 2টা জিনিস একটু ক্লিয়ার করি। এই কাস্টম ওয়েবসাইট তৈরি করা যেটা, এইটা মূলত আমরা মানে কীভাবে করি? কাস্টম ওয়েবসাইট যদি আপনি তৈরি করেন তাহলে আপনার কিছু মানে ওয়েবসাইট বানাতে গেলে 2টা পয়েন্ট লাগবে। একটা হচ্ছে হয়তো কাস্টম না অথবা কোনো সিএমএস। এখন কাস্টম ওয়েবসাইট যদি বানান তাহলে আপনার বিভিন্ন টেকনোলজি ইউজ করে বানানো যায়। যেমন আমি যদি দেখাই, এখানে বেশ কয়েকটা পপুলার টেকনোলজি আছে, যেমন হচ্ছে লারাভেল আছে, নোটজেস আছে, পাইথন আছে। অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ইউজ করে আপনি করতে পারেন। বাংলাদেশে এগুলো পপুলার, লারাভেল এবং নোটজেস অনেক বেশি পপুলার। সো এইগুলা ইউজ করে আপনি চাইলে বানাতে পারেন। তো এটা দিয়ে আপনি ফ্রন্ট এন্ড বানাবেন, ব্যাক এন্ড বানাবেন। আর ফ্রন্ট এন্ডের জন্য আপনি হয়তো HTML, CSS, jQuery, জাভাস্ক্রিপ্ট মানে এরকম কিছু একটা আপনি ইউজ করবেন। বা এখন আপনার অনেকগুলো লেটেস্ট টেকনোলজি আছে, রিঅ্যাক্ট বা মানে এই জিনিসপত্রগুলো আপনি ইউজ করতে পারেন চাইলে। তো এইগুলা দিয়ে আপনি মূলত কী করবেন যে আপনার ওয়েবসাইট আপনি ডেভেলপ করবেন। এখন আমার কথা হইতেছে যে এই টাইপের টেকনোলজি ইউজ করে যে কারা ওয়েবসাইট বানায়, এটা একটু আমি বুঝাই। আপনি যদি চেষ্টা করেন যে আপনি কাস্টম ওয়েবসাইট বানাবেন, কাস্টম ওয়েবসাইট বানাইতে হলে একদম স্ক্র্যাচ থেকে পুরো জিনিস বানাইতে হয়। দেখেন, আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবেন, ই-কমার্স ওয়েবসাইটের ফাংশনালিটি কিন্তু সবারটা সমান। আপনার ওয়েবসাইটে যা ফিচার আছে বাকিটাতে তাই আছে। আপনি আজকে গিয়ে খুঁজেন অ্যামাজনের ফিচার, আলিবাবার ফিচার, এরকম টপ 10টা ওয়েবসাইটের ফিচার খুঁজেন, সব সেম, খালি ডিজাইন চেঞ্জ পাবেন, বাট ফাংশনালিটি সেম। প্রত্যেকটাতে প্রোডাক্ট দেখা যায়, দাম আছে, স্টক দেখা যায়, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে প্রোডাক্ট অর্ডার করে, সব প্রসেস সেম, জাস্ট ডিজাইনে চেঞ্জ। তো এই যে যেহেতু সব প্রসেস সেম, এই জন্য বারবার ওয়েবসাইট বানানো এটা আসলে কোনোভাবেই মানে মানে গুড প্র্যাকটিস না। এই জন্য মানে কাস্টম ওয়েবসাইট সব ক্ষেত্রে বানানো দরকার নাই। মানুষ যখন দেখছে যে একই কাজ রিপিটেডলি করতে হয়, তখন পৃথিবীর যত ডেভেলপার আছে তারা চিন্তা করছে যে না, আমরা এমন কিছু একটা বানাই। ক্লাসের টাইম তো লম্বাই হয়ে গেছে, আমি এই টপিকটা কি কালকে ক্লিয়ার করবো কিনা বুঝতেছি না। আচ্ছা, আমি শর্টে এটা শেষ করি, তারপরে প্রয়োজনে আমি টপিক কালকে ক্লিয়ার করবো না। আজকে একটু বুঝাই দিই, মানে এই কনসেপ্টটা বুঝাই। রিক্যাপ করা লাগলে আপনারা বললেন যে আরও বিস্তারিত জানতে চাইলে কালকে ক্লাসে আলোচনা করবো। আজকে জাস্ট আমি ক্লিয়ার করি। সো আমরা যখন কোনো একটা ওয়েবসাইট বানাতে চাই, যদি আপনার এই কমন ফিচার থাকে তাহলে এটা বারবার রিপিট করার কোনো দরকার নেই। একটা ওয়েবসাইট বানাতে ধরেন 1 বছর সময় লাগে, 1 বছর 5 জন ইঞ্জিনিয়ার টাইম লাগলো, তার মানে এটার কস্টিং তো অনেক বেশি হবে। কস্টিং হয়ে যাবে 6 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা একটা ওয়েবসাইট বানাতে খরচ হবে। বাট এটা যখন রিইউজ করা যাবে তখন কস্টিং কমে আসবে। সো এই জন্য চিন্তা করলো যে সিএমএস বানানো। সিএমএস কি? সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। মানে এমন একটা সফটওয়্যার যেখান দিয়ে আপনি ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন। মানে একটা ই-কমার্স ওয়েবসাইটের যতগুলো কমন ফিচার আছে সবগুলো একসাথে ব্লেন্ড করে আপনাকে একটা মানে ফ্রেমওয়ার্ক কিছু একটা বানায় দিয়ে রাখছে, একটা সিএমএস বানায় দিয়ে রাখছে। আপনি যে সেটা ডাউনলোড করবেন, ওখানে ধরেন 1 লাখ লাইন কোড লেখা একটা ওয়েবসাইট বানাইতে হয়, তার মধ্যে 90,000 লাইন কোড আগে থেকে লেখা। ওটা আপনি নামানোর পরে আপনার যত ফিচার লাগে ওটা রাখবেন, চাইলে এর উপরে আপনি চাইলে আপনার যা যা এক্সট্রা লাগে তা বানাবেন, যার দরকার নেই তা ফালাই দিবেন। ওইভাবে আপনি বানায় নেবেন, তাহলে কিন্তু আপনার সময় কমে আসবে। যেটা লাগতো আপনার 1 বছর সেটা লাগবে হচ্ছে 15 দিন বা 1 মাস। তো এতে আপনার কস্ট কিন্তু অনেক কমে আসবে, সিগনিফিকেন্টলি ড্রপ করবে। পাশাপাশি এটার এফিসিয়েন্সি বাড়বে বা এটার কোডের কোয়ালিটি বাড়বে। যেমন আপনি যখন আপনার ঢাকার কোনো 2-3 জন মানে কি বলে ইঞ্জিনিয়ার দিয়ে এটা বানাচ্ছেন, এদের মানে কোড লেখার প্যাটার্ন আর হচ্ছে ইন্টারন্যাশনাল বড় বড় বাঘা ডেভেলপার, ওদের কোড লেখার প্যাটার্ন কিন্তু সেম না। ওদের কোড হাজার গুণে ভালো এবং এফিশিয়েন্ট, যার ফলে ওই যে সিএমএস এগুলো বানাইছে পৃথিবীর সবচেয়ে সেরা ডেভেলপাররা, বড় কোম্পানি বানায়, তারা এটা ওপেন সোর্স করে দিছে যে তোমরা এখন এটার উপর থেকে তুমি চাইলে তোমার মতো করে বানাও। তো আমি যখন কাস্টম কিছু বানাবো তখন এটা ভাবার কোনো কারণই নাই আমার কোডের কোয়ালিটি কোনোভাবে ওই সিএমএসের থেকে ভালো, এটা জীবনও ভালো না। সো আমার ওয়েবসাইটের থেকে সিএমএস আরও 1000 গুণে ভালো হবে। এখন আমাদের বুঝতে হবে সিএমএসটা কি। সিএমএস হচ্ছে সিএমএসের কিছু এক্সাম্পল, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, এগুলো হচ্ছে সিএমএস। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যে কোনো টাইপের ওয়েবসাইট বানাতে পারি। পৃথিবীর 43% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। যেমন স্টেপআপের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। আপনি বাংলাদেশে যত ই-কমার্স ওয়েবসাইট দেখেন এদের 99% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। আপনি যদি আমেরিকায় দেখেন একটু ডিফারেন্ট জিনিস, আমেরিকায় হচ্ছে আপনি ম্যাক্সিমাম ওয়েবসাইট দেবেন শপিফাই দিয়ে বানানো, কারণ শপিফাই ওই দেশে সবচেয়ে ভালো ই-কমার্সের জন্য। যদি আপনি ই-কমার্স ওয়েবসাইট বানান তাহলে শপিফাই হচ্ছে নাম্বার 1, তারপর হচ্ছে অন্যগুলা, তারপর হচ্ছে ও কমার্স। আর যদি আপনি ব্লগিং ওয়েবসাইট
বা হচ্ছে আপনি কোম্পানির ওয়েবসাইট বা ইনফরমেটিভ ওয়েবসাইট বানান, তাহলে ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা। সো এটা হচ্ছে সিএমএস। তো এই সিএমএসগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস ফ্রি, শপিফাই হচ্ছে পেইড, আর উইক্স হচ্ছে এটাও পেইড, দুইটাই পেইড। ওয়ার্ডপ্রেস ফ্রি, এটা নিয়ে আপনার হোস্টিং আপনার রাখতে হবে। শপিফাই আবার নিজেরা তারা হোস্টিং প্রোভাইড করে, কিন্তু তাদের সার্ভিসটা সবচেয়ে বেশি ইউরোপ এবং আমেরিকায় চলে, এই এশিয়ান কান্ট্রিগুলোতে এটা এত জনপ্রিয় না। আমার ক্ষেত্রে আমি নিজে যদি কোনো ওয়েবসাইট বানাই, তাহলে বাংলাদেশে বা এশিয়ান কোনো কান্ট্রিতে যদি আমার কোনো ই কমার্স ওয়েবসাইট বানাই, তাহলে আমি ওকমার্স দিয়ে বানাই, ওয়ার্ডপ্রেসের ওকমার্স দিয়ে বানাই। আর ইন্টারন্যাশনালি মানে আমি যদি আমেরিকান মার্কেটে কিছু করি, তাহলে অবশ্যই শপিফাই ইউজ করি, কারণ শপিফাই অনেকগুলো অ্যাডভান্টেজ পাওয়া যায়। শপিফাই হিউজ এক্সপেন্সিভ, অন অ্যান অ্যাভারেজ আপনি শপিফাইয়ের জন্য $30 পার মান্থ হচ্ছে ওদের সাবস্ক্রিপশন থাকে প্রথমটা, কিন্তু আপনার যেটা ফুল ফিচার পাইতে গেলে মোটামুটি $300 মতো পে করতে হয় পার মান্থ। তারপর আরও অনেক মানে কি বলে অ্যাপস ট্যাপস ইউজ করতে হয়, এগুলো সব মিলে $500 মতো প্রতি মাসে খরচ হয়, মানে প্রতি মাসে। তো এইটা ডেফিনেটলি বাংলাদেশে ব্যবসা করে এফোর্ড করা যাবে না। বাংলাদেশের ইওলোর ওয়েবসাইট হচ্ছে এ দিয়ে বানানো, ইওলোর ওয়েবসাইট হচ্ছে আপনার শপিফাই দিয়ে বানানো। তারপর আপনি যদি দেখেন বাংলাদেশের বাটার ওয়েবসাইট, এটা শপিফাই দিয়ে বানানো। আপনি জাস্ট সিএমএস লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক অনেক হাজার হাজার আপনি যেগুলো ওয়েবসাইট দেখেন অলমোস্ট সবগুলোই বানানো। সো এই সিএমএসের ইস্যুটা আমার ধারণা বুঝতে পারলাম। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি কোনটা ইউজ করবেন। দেখেন, আপনার জন্য আপনি যদি মনে করেন যে অনেকে আপনাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করে যে ভাই লারাভেল দিয়ে আপনি ওয়েবসাইট বানান, এটা অনেক ভালো, আর ওয়ার্ডপ্রেস দিয়ে বানায়েন না, আর ওয়ার্ডপ্রেস হচ্ছে স্লো, আর অনেক কিছু বলে। লারাভেল দিয়ে যে ওয়েবসাইট বানাতে বলতেছে, লারাভেলের কোর টেকনোলজি কোনটা জানেন? লারাভেল হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, এটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএসপি, ওয়ার্ডপ্রেস বানানো হয়েছে পিএসপি দিয়ে। সো সেম জিনিস, একই জিনিস, জাস্ট দুইজন দুই ওয়েতে লিখছে। সো লারাভেল দিয়ে যে এটা আপনাকে বলে, লারাভেল দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে গেলে ভালো মানের যদি আপনি বানাইতে চান, যেটা আপনার মানে কাজ হবে, এরকম ওয়েবসাইট বানাইতে গেলে আপনি বড় বড় কোনো যে প্রতিষ্ঠান আছে, যেমন ব্রেইন স্টেশন, তারপর আরও যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে, এদের কাছে গিয়ে যদি আপনি কোটেশন চান, 10 লাখের নিচে আপনাকে কোটেশন দিবে না, 10 লাখের নিচে আপনাকে কোটেশন দিবে না, এরকম টাকা লাগবে আপনার ওয়েবসাইট বানাই দিতে, ভালো কোনো কোম্পানিতে যদি আপনি যান। এখন যদি আপনি একটু লোয়ার গ্রেডের এজেন্সিতে যান, তাহলে আপনাকে 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিবে। আবার অনেকেই আছে এটা 10,000 টাকায় দিয়ে দিবে, ইভেন 5,000 টাকাও দিয়ে দিতে পারে, আমি জানি না। তো এরা কি করে, 5,000 টাকায় কেমনে দেয়? 5,000 টাকায় দেয়, তারা একটা জিনিস বানাইছে, এটা হয়তো সবাইকে জাস্ট দেওয়া শুরু করে, বা তাদের বাগ টাক আছে, বা কোনো জাস্ট ফাইল কপি করে দিয়ে দিচ্ছে, এরকম কিছু একটা করে। বা ওই যে স্ক্রিপ্ট তারা কিনে, স্ক্রিপ্ট কেনা যায় কোত্থেকে, যেমন ধরেন আমি দেখাই আপনাকে এটা কেমনে করে। এটা হচ্ছে কোড ক্যানিয়ন। কোড ক্যানিয়নে যদি আপনি যান, এখানে প্রচুর স্ক্রিপ্ট পাওয়া যায়। যেমন হচ্ছে আমি যদি এখানে ই কমার্স লিখি, তাহলে এখানে প্রচুর স্ক্রিপ্ট পাবো। ওই যে ই কমার্স স্ক্রিপ্ট আছে 5,000 টাকা, এই স্ক্রিপ্ট কিনে জাস্ট আমি ইনস্টল করে দিয়ে দিছি। তো এগুলো কোডে কোনো সিরিবিরি নাই আসলে, এগুলো 2 দিন পর পর ঝামেলা হয়। তো এগুলা কিনে মানুষ জাস্ট লাইভ করে দিয়ে দেয়, ওটা আপনার ওয়েবসাইট হয়ে গেছে। সো এগুলা দিয়ে যে ওয়েবসাইটগুলো হয়, এগুলো আলটিমেটলি মানে টয় ওয়েবসাইট, এগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন না, আপনি এটা বাড়াতেও পারবেন না, কমাইতেও পারবেন না। সো এগুলো খুব হিউজ ঝামেলা আছে। তো আমার মতে আপনার যে কাজটা করা উচিত, যদি আপনার মানে ই কমার্স ওয়েবসাইট বানাতে চান প্রোডাক্ট বেচার জন্য, আমার মনে হয় না আপনার কোনোভাবেই ওয়ার্ডপ্রেসের বাইরে যাওয়া উচিত। ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনার হয়ে যাবে। এর বাইরে যে সিএমএসগুলো আছে, আপনি ওইগুলো মানে যেমন ধরেন সিএমএস না, আমি যদি মানে পিএইচপি বা অন্য টেকনোলজির কথা বলি, কাস্টম আপনি ধরেন 1 বছর একটা 6 মাসে একটা ওয়েবসাইট বানাইলেন আপনার একদম লুক রাইখা, এটা বানাইতে আপনার 50,000 টাকা গেল, ফর এক্সাম্পল 50,000 টাকা গেল। কিন্তু 50,000 টাকা গেলেও এটা ডেভেলপমেন্ট কস্ট 50,000 টাকা, কিন্তু এটা মেনটেন্যান্স কস্ট কত টাকা যাবে আপনি জানেন? এই ওয়েবসাইট একটা ফিচার ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার লোক লাগবে, আপনার ছোট একটা বাগ আসতে পারে, এগুলোর ফ্রেমওয়ার্ক আপডেট হওয়ার পর একটা বাগ আসতে পারে, ওটা ফিক্স করার জন্য লোক লাগবে। এখন এগুলো সব কোড যেহেতু আপনি কাস্টম লিখছেন, এখন আপনার 1 লাখ লাইন কোডের মধ্যে আরেকজন ডেভেলপার সেটা বুঝবেও না যেখানে কি আছে, ওর কোড পড়তে পড়তে অনেক সময় লাগবে। সো ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট করা সম্ভব না, আর অনেক ইস্যু আছে। তো এই সব কারণে আপনার মেইনটেনেন্স কস্ট প্রতিনিয়ত থাকবে। যদি আপনি ইনহাউস রাখেন, তাহলে আপনার 2জন ডেভেলপার লাগবে, একজন ফ্রন্ট এন্ড একজন ব্যাক এন্ড, যারা এইটা মেইনটেনেন্স করবে। এদের প্রায় অন এভারেজ 50,000 টাকা পার মান্থ স্যালারি লাগবে মিনিমাম। আমি বিগিনারদের কথা বলতেছি, এক্সপার্টদের বেতন আরও বেশি। আমার এখানে যারা থাকে এদের বেতন আরও অনেক বেশি টাকা দেওয়া লাগে। সো ডেভেলপমেন্ট কস্ট আপনার হয়তো 1-1.5 লাখ টাকা লাগতে পারে যদি নিজে বানান, আর যদি কোনো এজেন্সি থেকে নেন, সে হয়তো কোড টোডস রিউজ করে দিবে। আমি জানি না কত টাকা দিতে পারবে, বাট হয়তো আরও কমে দিবে আপনাকে। কিন্তু ওইটার মধ্যে বাগ থাকবে 100% শিওর। ফেসবুকের বাগ আছে তো ওটার বাগ থাকবে না? এখন ওয়ার্ডপ্রেসের বাগ থাকে না? ইয়েস, ওয়ার্ডপ্রেসের বাগ থাকে, কিন্তু ওয়ার্ডপ্রেসের বাগ ওয়ার্ডপ্রেস নিজে ফিক্স করে দেয়। পৃথিবীর সবচেয়ে বড় বড় ডেভেলপার এটা ফিক্স করে দেয়। আপনার ধরেন কোনো একটা মানে ফিচার বানানো দরকার, এই ফিচার অলরেডি কেউ না কেউ বানায় ফেলছে, ওইটা জাস্ট আপনি ইউজ করতে পারবেন। হাজার হাজার প্লাগইন আছে, লক্ষ লক্ষ প্লাগইন আছে, আপনি ইউজ করতে পারবেন। প্লাগইন মানে ফিচার, আলাদা আলাদা ছোটো ছোটো ফিচার বানায় রাখছে। যেমন আপনি ধরেন পিক্সেল সেট আপ করতে চান, ইজিলি পিক্সেল সেট আপ করার জন্য বা ডাটা লেয়ার এনাবল করতে চান, এটার জন্য ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট
প্লাগইন করা আছে। আর এই জিনিস যদি আপনি একটা কাস্টম ওয়েবসাইটে করতে চান, আপনার ডেভেলপার বসায় 7 দিন কাজ করাইতে হবে। এদেরকে আপনি যদি টাকা দিতে চান 30,000 টাকা লাগবে শুধু ডাটা এনেবল করার জন্য। সো আমি কি পয়েন্ট বুঝতে পারছি? তারপর আবার মার্কেটের হেল্প লাগবে। তো এই হ্যাসেলে আপনি যাবেন কেন ভাই? দরকার তো নাই। দারাজ যদি আপনি বানাইতে চান, দারাজের মতো এরকম বিশাল ইকোসিস্টেম, এটা ওয়ার্ডপ্রেসে সম্ভব না। এটা আপনি বানানো হচ্ছে আপনার দিয়ে। মানে যার জন্য যেটা লাগে সেটা করেন, ওই সব ক্ষেত্রে আপনার এটা দরকার। আপনার প্রয়োজন নাই এখানে আপনার এটা, আপনি এটা বাড়াবেন কেন? আমি কি বুঝতে পারছি? মানে আমার এখান থেকে যাবো হচ্ছে মিরপুর, আমার হেলিকপ্টার দিয়ে যাওয়া দরকার নাই তো। আমি যাবো কি দিয়ে? আমি হচ্ছে জাস্ট একটা বাইক দিয়ে চলে যাবো, সর্বোচ্চ মেট্রো ইউজ করতে পারি, সর্বোচ্চ গাড়ি ইউজ করতে পারি, এর চেয়ে বেশি কিছু না। সো সেম জিনিস কাস্টম আপনি ইউজ করবেন তখন যখন আরও বড় কিছু বানাইতেছেন, বিশাল বড় কিছু। তখন আমি কিছুদিন একটা সফটওয়্যার বানাইছি যেটা হচ্ছে বণিক, এটা বানাইতে আমাদের প্রায় 1.5 কোটি টাকার উপরে খরচ হয়েছে অ্যাপ্রক্সিমেটলি সব মিলে। তো ওইটার ক্ষেত্রে আমরা কাস্টম বানাইছি, মানে টোটাল। তো এরপরও বাগ আছে, বাগের অভাব নেই, এগুলো ফিক্স করতেছি রেগুলারলি। এটা কিন্তু খুব কমপ্লেক্স ব্যাপার না, বাট হিউজ টাকা খরচ হয়েছে, অনেক দিন যাবত ডেভেলপ করা হচ্ছে, স্টিল চলতেছে। তো ওই ক্ষেত্রে কাজটা ওটা ওয়ার্ডপ্রেস দিয়ে সম্ভব না, এই জন্য আমরা বানাইছি, যেহেতু সফটওয়্যার এটা নিচে। তো আপনারা এই ওয়েতে এটা করবেন। আমি কি পয়েন্ট বুঝতে পারছি আপনাদেরকে? তো ডেভেলপমেন্ট কস্ট এবং মেনটেন্যান্স কস্টটা বুঝতে হবে। ওয়ার্ডপ্রেসের মেনটেন্যান্স কস্ট একদম শূন্যের কোঠায় অলমোস্ট। এটা আপনার সর্বোচ্চ প্রতি মাসে 1,000 টাকা যাবে, ম্যাক্সিমাম যদি যায়। তাও যাবে না যদি কোনো এজেন্সির সাথে যোগাযোগ করেন, কারণ ওয়ার্ডপ্রেস ইজি ডেভেলপ করা, কারণ এটা সারা পৃথিবীর সব মানে কিছু এক বইতে চলে। আবার ওয়ার্ডপ্রেসের ডিজাইন চেঞ্জ করা একদম ইজি। আপনি লারাভেলে একটা ওয়েবসাইট বানাইছেন, যে ডিজাইন আছে এই ডিজাইনকে আপনি চেঞ্জ করতে পারবেন না। আর ওয়ার্ডপ্রেসে আপনি আজকে যে ডিজাইন আছে, কালকে এই ডিজাইন চেঞ্জ করে অন্য ডিজাইন বানায় ফেলতে পারবেন ড্রাগ এন্ড ড্রপ বিল্ডার দিয়ে। এটা আমি দেখাবো, কোনো সমস্যা নেই। তো ওয়ার্ডপ্রেসে আপনি ইচ্ছা মতো আপনার ডিজাইন চেঞ্জ করতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন, ফিচার অ্যাড করতে পারবেন। বাট এই যদি আপনি কাস্টম বানান তাহলে এটা আসলে আপনার জন্য খুব কমপ্লেক্স হয়ে যাবে। সো আমরা বুঝতে পারছি। সো অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেস পিক করতে হবে। এখন ওয়ার্ডপ্রেস পিক করলে কিছু সমস্যা মানুষ বলে যে ওয়েবসাইট স্লো হয়, এই সেই হাবি যাবি। ওয়েবসাইট তো স্লো হবেই। আপনি যদি ওয়ার্ডপ্রেসে প্রপার ইউজ না করতে পারেন, জাস্ট ইনস্টল করে থিম দিয়ে দেন, তাহলে তো ভাই ডেমো ইম্পোর্ট দিয়ে মারলে তো আপনার স্লো হবেই। এটাকে কেমনে ফাস্টার করতে হয় এটা আপনার জানতে হবে, কেমনে এটাকে এফিসিয়েন্ট করতে হয়। আপনি যে একটা মানে কি বলে একটা ওয়েবসাইটে আপনি জাস্ট উডমার্ট বা কিছু একটা থিম নেবেন, নিয়ে জাস্ট ডেমো ইম্পোর্ট দিয়ে দিবেন। আরে ভাই ডেমো যে ইম্পোর্ট দিলেন, এখানে 50টা ডেমো ইম্পোর্ট হয়ে গেছে। 50টা ডেমোর যে সিএসএস ফাইল যে লেভেলে ভারী হয়েছে, আপনার ওয়েবসাইট ভিজিট করতে 10 সেকেন্ড সময় লাগবে, এটা স্বাভাবিক। বাট আমাদের ওয়েবসাইট দেখবেন কতক্ষণ লাগে ভিজিট করতে, ইনস্ট্যান্ট এটা ভিজিট হয়ে যায়। তো এইটার কারণ কি? কারণ আমরা কোনো ডেমো থিম ইউজ করি না, আমরা নিজেরা স্ক্র্যাচ থেকে কাস্টম বানাই, পুরা জিনিস ডিজাইন করি। তো এই জন্য এটা হয়। তো ওয়ার্ডপ্রেসে আপনি যদি বানান অবশ্যই কাস্টম ডিজাইন করে বানাবেন, থিম ইউজ করবেন না। থিম ইউজ করলে ওয়েবসাইট ভারী হবে, সোজা কথা। তাইলে আপনার ইস্যু হবে না। আর বলে ওয়েবসাইট হ্যাক হয়, হ্যাক তো হবে যদি আপনি নাল থিম ইউজ করেন, প্লাগইন ইউজ করেন, তাহলে তো আপনার হ্যাক হবেই। তো এটা তো আপনার নিজেরা মানে আপনি যদি নাল স্ক্রিপ্ট দিয়ে যদি আপনার পিএসপি দিয়ে ওয়েবসাইট বানান, ওটাও তো হ্যাক হবে, তাই না? সো এটা সবটাই হয় দোষ দেয় আর কি ওয়ার্ডপ্রেসকে, মানুষ না পারলে যেটা করে আর কি। এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে কেমন সময় লাগে, মানে কেমন টাকা লাগে যদি বলি, যে স্টেপ আপ আমরা যে সলিউশনগুলো দিই, এখানে আমাদের শুরু হয় হচ্ছে 30,000 টাকা। ই কমার্স ওয়েবসাইটের কথা বলতেছি। অ্যাডভান্স প্যাকেজ যদি আরও অ্যাডভান্স জিনিসপত্র লাগে, মানে শুরুতে যদি আপনি শুরু করেন, আপনার ধরেন 20, 25, 50টা 100টা অর্ডার আসবে, আপনার জন্য 30,000 টাকার ওয়েবসাইট এনাফ। আর যদি মনে করেন যে আপনি এক্সট্রা কিছু ফিচার অ্যাড করতে চান, সেক্ষেত্রে 50,000 টাকা। আর যদি আরও বড় কিছু করতেন তাহলে 80,000 থেকে শুরু হয়, মানে ডিপেন্ড অন মাল্টিভেন্ডার ওয়েবসাইট হতে পারে বা কাস্টম কিছু রিকোয়ারমেন্ট হতে পারে, সেক্ষেত্রে 80,000 থেকে স্টার্ট করি আমরা। সো আমাদের 3টা প্যাকেজ হয়, অন্যান্য জায়গায় আরও একটু কমেও হয়, আরও বেশিও হয়। এমনও কোম্পানি আছে যে 2 লাখ টাকাও চার্জ করে জাস্ট হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য। সো আমরা যেটা করি এটা মোর অ্যাফোর্ডেবল একটা প্রাইস, যেহেতু আমরা অনেক হাজার ওয়েবসাইট বানাইছি। সো আমাদের জন্য আপনি যেরকম ওয়েবসাইটই দেন ওইরকম ওয়েবসাইট আমরা ইজিলি বানাই ফেলতে পারি, যেহেতু আমাদের হাজার ওয়েবসাইট বানানোর অভিজ্ঞতা আছে। ওকে, সো 5-10 হাজার টাকা দিয়ে তাহলে কেমনে ওয়েবসাইট প্রোভাইড করে, এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন শেষে মনে হয় আমরা শেষ দিকে যাব। 5-10 হাজার টাকা দিয়ে যারা ওয়েবসাইট বানায় দেয়, তারা কি করে? তারা হচ্ছে এই প্লাগইন বা থিমগুলা নাল ইউজ করে। যেমন আমি দেখাই একটু আপনাকে। ফর এক্সাম্পল, এই যে এলিমেন্টর নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা ছাড়া আপনি মানে ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন না মোটামুটি 99.99% শিওর। এই প্লাগইনটার দাম হচ্ছে কত ইয়ারলি? আপনার হচ্ছে $60 পার ইয়ার। এই যে $60 পার ইয়ার, কিন্তু মানে আপনার 8,000 টাকা শুধু একটা প্লাগইন লাগবে। এরকম প্রায় 8-10টা প্লাগইন লাগে একটা ফাংশনাল ওয়েবসাইট বানাইতে। তো এইটা আপনি নিজে যদি বানান অনেক টাকা লাগবে। বাট আমরা যেটা করি এজেন্সির জন্য, দেখেন এখানে $400 যদি আমি পে করি ইয়ারলি, তাহলে আমাকে 1,000টা লাইসেন্স দিবে। মানে আমি 1,000টা ওয়েবসাইটে ইউজ করতে পারবো। যে আপনার জন্য লাগতেছে 8,000, আমার জন্য লাগবে মোস্ট প্রবাবলি 40 বা 50 টাকা। মানে আমার জন্য পার লাইসেন্স 50 টাকা, আর আপনার জন্য লাগতেছে কত, মানে বুঝতেছেন, 6-8 হাজার। সো যখন বাল্কে কিনেন তখন তারা বেনিফিট দেয়। সো আমার এরকম সব অলমোস্ট যতগুলা মানে
প্লাগইন দরকার হয়, যেহেতু আমাদের রেগুলার বানাই, এগুলো সবগুলোরই এজেন্সি লাইসেন্স কেনা আছে এবং লাইফ টাইম। যেহেতু আমার এজেন্সির ক্লায়েন্ট, তাকে আমি সার্ভ করি, তখন আমাদের কস্টিং কমে আসে, তখন আমরা এটা কমে দিতে পারি। আর এটা অনেকেই এই টাকা বাঁচাতে গিয়ে কী করে জানেন, ওরা হচ্ছে আপনার এগুলো নাল ভার্সন ডাউনলোড করে নেয়, মানে ক্র্যাক ভার্সন নামাইলে যেটা হয়, ওটার ভিতরে হ্যাকাররা অনেক স্ক্রিপ্ট লাগায় রাখে, যার ফলে আপনার ওয়েবসাইট কয়দিন পরে এখন থাকে, কয়দিন পরে ভ্যানিশ হয়ে যায়। সো এই জন্য এই 5-10 হাজার টাকার ওয়েবসাইট নিলে আলটিমেটলি আপনার ওয়েবসাইট থাকবে না, এটা ফর শিওর। এখন নিতেছেন, কয়দিন পরে নষ্ট হয়ে যাবে ভাই। খেলনা পিস্তল দিয়ে তো আপনি আর রিয়েল পিস্তলের ফিল পাবেন না, বুঝতে পারছি? তো দুইটা ডিফারেন্ট ইস্যু। এখন আপনার ওয়েবসাইট বানানোর সময় কী কী জিনিস মাথায় রাখতে হবে, লাস্ট এই জিনিসটা শুনে যান। ওয়েবসাইট বানানোর সময় 3টা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, মার্কেটিং ফ্রেন্ডলি ওয়েবসাইট। মার্কেটিং ফ্রেন্ডলি ওয়েবসাইট না হইলে আপনার কোনোভাবেই আপনি এখানে আগাইতে পারবেন না, কারণ আমরা ওয়েবসাইট বানাইতেছি মার্কেটিং ফ্রেন্ডলি করার জন্য, আর কোনো ওয়েতে না, আর কোনো কারণে কিন্তু না। মার্কেটিং ফ্রেন্ডলি, এখন আপনি যে লারাভেল ওয়েবসাইট বানাইতেছেন, এটা কিন্তু মার্কেটিং ফ্রেন্ডলি না। নাম্বার 1, মার্কেটিং ফ্রেন্ডলি না, কারণ এখানে অ্যানালিটিক্স সেট আপ করতে গেলেও ডেভেলপারের হেল্প লাগবে, আপনি পিক্সেল সেট আপ করতে গেলেও ডেভেলপারের হেল্প লাগবে, সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলেও ডেভেলপারের হেল্প লাগবে, এবং প্রত্যেকটা এন্ডে আপনার খরচ করতে হবে। যে টাকা আপনি ওয়েবসাইট বানিয়েছেন তার থেকে বেশি টাকাতে আপনার ওটা লাগবে। আমাদের এজেন্সিতে যখন কেউ আসে, তখন যদি বলে যে আমার অলরেডি এরকম কাস্টম ওয়েবসাইট বানানো আছে, আমরা ডিরেক্টলি বলি ভাই এটা দিয়ে হবে না, আমাদের কাস্টম আমরা নিজেরা, প্রয়োজনে আপনারা ঠিক করতে যে সময় লাগবে তার চেয়ে আরও কম সময় আমি বানাই ফেলতে পারবো। সো দরকার নেই ঝামেলা যাওয়ার। সো আমরা এগুলো ঠিক করাই। সো আপনি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে ওয়েবসাইট বানাইলেও আলটিমেটলি ওটা অ্যাবসলিউট হয়ে যায়। আপনি যখন এটা বুঝবেন, তখন এটা ফালায় আপনি ওয়ার্ডপ্রেসেই চলে আসবেন আলটিমেটলি। সো এখানে আসবেন। আর কিছু সিএমএস টিএমএস বেরোইছে এখন বাংলাদেশে, আমার মনে হয় এগুলোতে এখন এই মুহূর্তে যাওয়া উচিত না, আরও স্টেবল হোক, তারপর দেখেন, তারপরে যান। কারণ হচ্ছে এগুলো স্টার্ট আপ বিজনেস, আজকে আছে কালকে থাকবে না। এখন এগুলো ডেটা মেটা ঢুকাবেন, তারপর কয়দিন থাকবে আমি জানি না। সো হচ্ছে সবচেয়ে মোর রিলায়েবল কোম্পানি, আপনি ওয়ার্ডপ্রেসকে ইউজ করেন, যেহেতু পৃথিবীর 43% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইউজ হয়। সো ডেফিনেটলি আপনি ওখানে যান। ওদের লোড ক্যাপাসিটি থেকে শুরু করে সব কিছু আছে। সস্তার 3 অবস্থা, এটা মাথায় রাখবেন। সস্তায় যাওয়া দরকার নেই, এমনিতেও এটা কম, বেশি টাকা লাগতেছে না। স্পিড অপটিমাইজেশন হচ্ছে আপনার ওয়েবসাইট ফাস্টার করার জন্য স্পিড অপটিমাইজ করতে হবে, এটা করা লাগে। আপনি জাস্ট র্যান্ডম ওয়েবসাইট যদি বানান, এখানে এটা হয় না। তারপর আমি যদি বলি সেলস অপটিমাইজেশন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার ওয়েবসাইটকে সেলস অপটিমাইজ করতে হবে। আপনি যখন মানে আপসেল করার সুযোগ থাকতে হবে আপনার এখানে, ওই যেটা বললাম যে মার্কেটিংয়ের জন্য যে জিনিসপত্রগুলো, এগুলো অ্যানেবল করতে হবে এবং খুব ফাস্টার লোড হইতে হবে। সো এই প্রত্যেকটা জিনিস আপনার সিআরও করা থাকা লাগবে। এইগুলা না হইলে আপনার ওয়েবসাইট আসলে বানানো হবে না। আপনি যেখান থেকে ওয়েবসাইট বানান, অবশ্যই এই কনসার্নগুলো মাথায় রেখে তারপর আপনাকে ওয়েবসাইট বানাতে হবে। সো আমার কনসেপ্ট আমি বুঝাতে পারছি, এই বিষয়গুলো আমি ক্লিয়ার করতে পারছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাস্টলি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, যদি আপনি মনে করেন আমাদের থেকে সার্ভিস নিতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আর যারা এতে দেখতেছেন ফেসবুকে, তাদেরকে কমেন্টে, পিন কমেন্টে এখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। লিঙ্কটা হচ্ছে, আমি জাস্ট আপনাকে লিঙ্কটা একটু দেখাই দিতে চাই। ওকে, সো এখানে দেখতেছেন যে মানে এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে আপনি জাস্ট আপনার যে সার্ভিস নিতে চান ওটা লিখে আপনি জাস্ট এটা পূরণ করেন, অথবা আমাদের হটলাইনে কল দিন, অবশ্যই অফিস টাইমে কল দিন, অথবা আপনি এটা যে কোনো সময় পূরণ করে রাখেন, আমরা আপনাকে গেট ব্যাক করে যদি যে সার্ভিস প্রয়োজন হয় নিতে পারেন। আমাদের অফিস হচ্ছে উত্তরায়। মাশাআল্লাহ আমরা বেস্ট সলিউশন আপনাকে দিতে পারবো। সো আমার ধারণা আমি বুঝতে পারছি, অ্যান্ড আমি অলরেডি টায়ার্ড হয়ে গেছি কথা বলতে বলতে। একটু দ্রুত কথা বলছি যাতে অনেকগুলো শেষ করা যায়। আমি আসলে স্টিল কমপ্লিট করতে পারি নাই, আরও কিছু টপিক ছিল যেগুলো আমি বিস্তারিত আলোচনা করতে পারি নাই। যাই হোক, আজকে শেষ করি আমরা। কালকের ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, জয়েন করেন, সেলসের আপডেটও দিব, আরও বাকি যারা আছে সব কিছুই দেখাবো। ক্লাসগুলো কন্টিনিউ করেন সবগুলা, এখানে এসে দেখেন। আর সমালোচনা যারা করে ওদের ব্যাপারে আপনারা কথা বলতে না করেন, এই জন্য আমি বলি না, কিন্তু কিছু কিছু পয়েন্ট থাকে এগুলো চলে আসে, এই জন্য আমি সরি এক্সট্রিমলি। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। সো আমার নামে যারা সমালোচনা করে তার 99% মানে সমালোচনা হচ্ছে যে আমরা দুইটা কারণে করে সমালোচনা। একটা হচ্ছে কোর্স নিয়ে করে, ওটা নিয়ে পরে আলোচনা করবো না। আর কোর্স বলতে মানে কোর্সের একটা ডিফারেন্ট ইস্যু আছে, ওরা বানায় নিছে এটা। আর হচ্ছে হোস্টিংটা একদম বেশি, 95% মানুষ এই হোস্টিংয়ের জন্য বলে। হোস্টিং আমি কোত্থেকে দিব ভাই, এটা কি সম্ভব নাকি? আমি তো ওয়েবসাইট বানানোর জন্য যে খরচটা, এটা আমি হয়তো এটাই নেই আমি, এই যে এই 30,000 টাকা আমি নেই না, নিয়ে আমি বানিয়ে দিচ্ছি যারা আমার স্টুডেন্ট ছিল, কিন্তু আমি ওই হোস্টিং কেমনে দিব? এটা কি সম্ভব? ওটা তো কিনে দিতে হবে। সো এই পাবলিকগুলো যে এইগুলো নিয়ে কী করে রে ভাই, আমি কিচ্ছু বুঝি না। মানে লিগ্যাল গ্রাউন্ডে না পাইরা মানুষ এগুলো করে আর কি, মানে দুর্বল জায়গা খুঁজে আর কি, হোয়াট এভার। সো শেষ করি আজকের ক্লাস, কালকে ইনশাল্লাহ দেখা হবে, রাতে চলে আসেন রাত 9টায়।
আর যদি ভালো লাগে শেয়ার করেন, আপনার পরিচিত যারা আছে তাদেরকে ইনভাইট করেন এখানে জয়েন করার জন্য। মোস্ট প্রবাবলি আমরা একটা ফিজিক্যাল মিট আপ করবো, আপনাদেরকে ইনভাইট করবো, ওই সময় সরাসরি কথা বলা যাবে। আমি খুব মিস করি আপনার সাথে কথা বলতে পারলে ভালো হতো, আপনার প্রশ্ন করতেন, উত্তর দিতাম, ভালো লাগতো, বাট এটা পারতেছি না। ইনশাল্লাহ আমরা ফিজিক্যাল সেশন করবো, ওখানে করা যাবে। আল্লাহ হাফেজ। শেষ হয়েছে লাইভ?